একটু কানেও এটা পড়ে নি। ওকে, আই থিঙ্ক উই আর অলরেডি লাইভ। সো টুডে আমাদের যে প্ল্যানটা ছিল সেটা হচ্ছে যে আমরা আজকে ইন্ট্রোডাকশন টু ব্যালে একটু বলবো একটু পরে, তার আগে আমি ওয়ার্ল্ড ড্যান্স নিয়ে কথা বলছিলাম। তো বিফোর উই স্টার্ট এভরিথিং উই হ্যাভ সাম্বিত উইথ আস, এবং সম্বিত খুব সুন্দর ফ্ল্যামেঙ্কো বাজায়। তো আমরা একটু ফ্ল্যামেঙ্কো নিয়ে চর্চা করব, ও কিছু গান বাজাবে। অ্যান্ড আই রিয়েলি বেগ ইউর পার্ডন বিকজ আজকে আমার ক্যামেরাটা একটু কাজ করছে না, তাই আমি শুধু মাইকটা ইউজ করছি। সো হ্যাঁ, এই ফ্ল্যামেঙ্কো নিয়ে কথা হচ্ছিল আর কি। হ্যাঁ, তো ফ্লামেঙ্কোর সাথে আমি আমার ইন্ট্রোডাকশনটা বলি। হিস্ট্রি নিয়ে তো অনেক পরে জানতে পেরেছি, পড়েছি। তো মানে হাউ ডিড ইউ কেম এমনিতে টু শুনে নো, আসতাম অনেক ছোটবেলা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তুমি প্রথম কবে শুনলে বা? হ্যাঁ, আমি অনেক ছোটবেলাতে, তো যখন ক্লাসিক্যাল গিটার শিখছি 2002-3 সালে, মানে 2 সালে শুরু করেছিলাম। তো অনেকটা ছোট সেই সময়তে শুনেছিলাম যে প্রথমে যেমন এই 4টে ফিঙ্গার, থাম, ইন্ডেক্স, মিডল, রিং, এই 4টে ব্যবহার হচ্ছে। তখন দেয়ার ওয়াজ আ কোয়েশ্চেন যে তাহলে এই ছোটটা কি হবে, এটা কি কোনো কাজ নেই পিঙ্কিতে? তো তখন আমার স্যার আমাকে একটা সময় বলেছিলেন যে পিঙ্কি ফিঙ্গারটার কাজ আছে when you play flamenco। তখন বোধহয় 2003 না 4 সাল। তখন আমি ফ্ল্যামেঙ্কো ওয়ার্ডটা প্রথমবার শুনি। তখন বুঝতাম না মানে জিনিসটা কি কি বৃত্তান্ত। তারপর আস্তে আস্তে যত বড় হচ্ছি, ক্লাসিক্যাল গিটারের পিস গুলো একদম অর্থোডক্স ওয়েতে যেটা হয়, এখন নোটেটেড যা আছে এক্সাক্ট ওইটাকে বাজানো চলছে। তো আমার যেটা একটা চিন্তা ভাবনা ছিল, একটা ওরিয়েন্টেশন ছিল, সেটা হচ্ছে যে নোটেশন দেখে তো সবাই বাজাচ্ছে। এবারে আমি যখন ওইটাই বাজাচ্ছি, সবাই যেভাবে বাজাচ্ছে ওভাবেই বাজাচ্ছি, তো আমার প্রেজেন্টেশনের মধ্যে আমি কোথায়, মানে নিজেকে খুঁজে পেতাম। ঠিক আছে, আমি একটা পিস বাজাচ্ছি, রিকুয়েট দোস দে লা আলহামরা বাজাচ্ছি, আর সুরিয়াস বাজাচ্ছি, মানলাম ঠিক আছে, একটা খুব সুন্দর পিস আছে একদম। তো রিকুয়েট দোস দে লা আলহামরা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল গিটারের ট্রেমোলো টেকনিকের উপর একটা সুন্দর পিস। তারপর রাস্তুরিয়াস, আমার স্যার অনেক ছোটবেলাতে, আমি যখন অনেক ছোট ছিলাম তখন স্যারের পিসেস গুলো বাজাতেন, আমি হাঁ করে দেখতাম হচ্ছে। তো এরকম ব্যাপারটা চলতো। তো আমার বরাবরই একটা মনে হতো যে বাজনার মধ্যে নিজস্ব ইনপুট, নিজস্ব চিন্তা ভাবনাটা কোথাও একটা গিয়ে দরকার, এবং সেইটার একটা অভাব আমি খুব বোধ করতাম। এই ক্লাসিক্যাল গিটারটা একদম অর্থোডক্স যেমন ফর্মে সবাই করে থাকে ওইভাবে করার সময়, তো ছোট ছোট করে ইম্প্রোভাইজ করা, এই করা। তারপরে বিভিন্ন রকম কনসার্টস, ক্যালকাটা স্কুল অফ মিউজিকের কনসার্ট, ক্যালকাটা ক্লাসিক্যাল গিটার সোসাইটির কনসার্টস। কারণ তখন বয়স অনেক কম, স্কুলে পড়ি আমি তখন, তাও ওইসবের ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট মেম্বার্স, কারণ আমি ছোট থেকে বাজাচ্ছি। তো তখন যেটা হলো, ওখানে যেটা হতো যে অমুক পিসটা বাজানো হবে, তমুক পিসটা। তখন প্রথম স্টেজে যেটা হতো যে একটা 1 মাস পরে কনসার্ট, তার জন্য আগে থেকে একটা প্র্যাকটিস করে যাচ্ছি এই পিসটাই গিয়ে ওখানে বাজাবো। তো সেখান থেকে স্টেজ কনসার্ট করতে করতে শেষের দিকে, মানে এখন তো এই কনসার্ট গুলো পোস্ট কোভিড শুরু হয়নি বলে এখনো, তো লাস্ট আমি ক্যালকাটা স্কুল অফ মিউজিকে বোধহয় পারফর্ম করেছিলাম 2018-তে। তো ফ্রম দ্যাট, যে একটা পিসকে এত দিন ধরে প্রিপেয়ার করে তারপরে গিয়ে বাজাবো, তারপর স্টেজে উঠে প্রথমবার কেমন একটা মনে হচ্ছে যে লোকজন কি ভাবে। তো সেইখান থেকে কাটাতে কাটাতে একটা এমন জার্নি যে 2018-এ প্রথমত নিজের গিটার, ক্যালকাটা স্কুল অফ মিউজিক আমার বাড়ি থেকে অনেকটা দূর। তো এখান থেকে যেটা হতো, মানে মেট্রোতে করে যেতাম সবচেয়ে তাড়াতাড়ি। কোথায় আছে না, গড়িয়ানা কোথায় দিকে আছে? ক্যালকাটা স্কুল অফ মিউজিক হচ্ছে তোমার বালিগঞ্জ ফাঁড়ির কাছে। বালিগঞ্জ ফাঁড়ির আগে যে বালিগঞ্জ পোস্ট অফিস যে স্টপটা, বিড়লা মন্দিরের আগে, বিড়লা মন্দিরের ওটার মধ্যে, ওখান থেকে ঢুকতে হয় সানি পার্কের যে রাস্তাটা, ওই। আমার ওখানে কিছু চেনা ছিল, তো ওখানে আমি ট্যাঙ্গো, মানে তাদের সাথে একটু ট্যাঙ্গো প্র্যাকটিস করতাম, কারণ এখানে আমার খুব কম চেনা ছিল যারা ট্যাঙ্গো করে, তো ওরা একটু ট্যাঙ্গো নিয়ে কালচার করতো। আরো কয়েকজন ছিল তোমার ওই গড়িয়াহাট বা গড়িয়ার ওদিকে, আমরা মিলে একটু ট্যাঙ্গো, সালসা এগুলো প্র্যাকটিস করতাম। খুব সুন্দর। কারেক্ট। এবারে তো সেই ক্যালকাটা স্কুল অফ মিউজিকে মানে প্রথম দিকে অত প্রিপেয়ার করে একটা স্টেজে 5 মিনিট থাকবো, সেখান থেকে 2018 যখন গেছিলাম, আমি এমনি ক্যাজুয়ালি চলে গেছি। তখন অনেকেই মানে অ্যাজ আ টিচারও চেনে আমাকে, অ্যাজ আ পারফর্মার ছাড়াও। এখন শেখানোটা মোটামুটি অ্যাক্টিভ ছিলাম, এখন খুবই ইনঅ্যাক্টিভ হলো শেখানোতে। তো এবার ঘটনা হচ্ছে সেই থেকে অন স্টেজ উঠে গিয়ে ঠিক করছি যে আজকে এটা বাজাবো। সো দিস ওয়াজ আ লং জার্নি, ওই কনফিডেন্স লেভেলটা আসা। এনিওয়ে, সেটা একটা দিক গেল।
এবার তাতেও যেটা হতো, আমি সবসময় চেষ্টা করতাম একটা ক্লাসিক্যাল গিটারের পিস, তার মধ্যে আমি নিজস্ব কিছু ইনপুট দেবো, হয়তো একটা হারমোনিক্স, একটা নোট কি দুটো নোট হয়তো এক্সট্রা দেবো। এবার সেটা শুনতে ভালো লাগতো, অডিয়েন্সের ভালো লাগতো, মানছি। কিন্তু এটা হচ্ছে ওই অর্থোডক্স ব্যাপারটার বাইরে, মানে অর্থোডক্স যে সিস্টেম অফ প্লেইং ক্লাসিক্যাল মিউজিক, মানে নোটেশনে যা লেখা আছে সেটা সেটাই হুবহু একদম, দেখে দেখে যেটা ওরকমই। হুবহু দেখে দেখে একটা জার্মান লোক যা বাজাবে একটা বাংলাদেশের লোকও সেটাই বাজাবে। এইটা হচ্ছে কনসেপ্ট অফ ক্লাসিক্যাল গিটার, মানে স্ট্রিক্ট অ্যাডারেন্স টু যেটা পেপার ওয়ার্কে আছে। তো এবার সেটা থেকে একদম আমি সেটা থেকে একটা মানে একটু বেরিয়ে আসবো একটা টেন্ডেন্সি আমার কনসিস্টেন্টলি হতো, যে ঠিক আছে নোটেশনটা করছি, আমি একজন কম্পোজারের বাজনা বাজাচ্ছি। এবার সেখান থেকে আরেকটা জিনিস হলো, কিছু কিছু পিস করতে গিয়ে আমি যখন নোটেশন খুঁজছি তখন দেখছি যে একটা পিসের একাধিক অ্যারেঞ্জমেন্টস আছে। হয়তো ব্যারিওসের সময়কার কোনো একটা কম্পোজিশন, ওটা 6-7 রকম অ্যারেঞ্জমেন্ট আছে। এবারে কোনটা জেনুইন, ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড। তো ওই থেকে আস্তে আস্তে নোটেশন বা ওই স্ট্রিক্ট একটা দুটো পিস বাজাবো, ওখান থেকে যেটা হলো আমার ইন্টারেস্ট সরে যেতে থাকলো। আর এটার জন্য আমি আমার নিজের দোষ অতটা দেখি না, সিস্টেমটার দোষ দেখি। কারণ ইনোভেটিভ যারা একটু না, তাদের ওই বেশি দিন ওই নোটেশন দেখে স্ট্রিক্ট ওই ব্যাপারটা চলবে না। তো আমি সেই জন্যই ওখান থেকে একটুখানি সরে আসি। তো তার আগে অনেক ছোট ছিলাম, মানে ক্লাস 6-7 পড়ি, সেই সময় বিপ্লব স্যার একটা সিডি দিয়েছিলেন। তো ওটাতে পাকো দে লুসি আর কিছু প্লেইং ছিল। তো পাকো দে লুসি আর প্লেইং ক্লাস 6-এ আমার পুরো মাথার উপর দিয়ে গেছিল, কিচ্ছু বুঝতে পারি যে করছেটা কি লোক। হ্যাঁ, মানে ওইরকম সময়তে আমি ভাবছি লোকটা করছেটা কি গিটারটাকে নিয়ে। মানে প্রথম কথা, পিকাডো যে করতো, এখন আমি রিসেন্টলি যে জানি যে এটাকে পিকাডো বলে, যে এই দুটো ফিঙ্গারকে নিয়ে খেলা করছে, তারপর থাম দিয়ে এরকম এরকম লাফালাফি করছে, দুমদাম গিটারটাতে মারছে, আমার তো দেখে ভয় লেগেছিল করছে। তো ওইটা ওয়াজ মানে মানে তখন না বুঝে একটা ওরিয়েন্টেশন উইথ ফ্ল্যামেঙ্কো, যে হ্যাঁ এইভাবেও গিটারটা বাজানো যায়, তখন একটা অসম্ভব পর্যায়ে ব্যাপারটা লাগবে। তো এনিওয়ে সেটা একটা গেল। তারপর 2018 সালের শেষের দিকে এসে একদিন হঠাৎ মানে ওই মাঝখানে ওই পিসেস গুলো যেগুলো আছে না, যেমন লোকজন গিটার খুঁজলেই একটা জিনিস শুনে খুব বেশি মোটিভেটেড হয়ে যায়, বাট আমার মনে হয় ওটা মোটিভেশনের কোনো কারণ না। মানে গিটারটা একটা কি হয়, মানুষের কাছে বাজানোর থেকে দেখানোর টেন্ডেন্সিটা বেশি। তো সেই দেখানোর টেন্ডেন্সি একদম, তো ওই শো অফ টেন্ডেন্সির একটা খুব ভালো রসদ হচ্ছে গ্র্যাটিটিউড বলে একটা পিস আছে। মানে ওই ঠিক আছে টেকনিক্যালি দারুণ, মানে ডান হাতের মুভমেন্টস এর জন্য দারুণ, কিন্তু যদি একটু ভালো করে দেখো ওটা শুনলে অনেকটা ওই আমাদের ইকোনমিক্স এর ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটির মতো। ফার্স্ট টাইম শুনে মারাত্মক লাগবে, সেকেন্ড টাইম আচ্ছা ঠিক আছে, তুমি কিছুদিন পর গিয়ে বুঝবে যে জাস্ট 4টে কর্ড, মানে মিউজিক্যাল ইন্টেলিজেন্স বা কম্পোজিশনাল ইন্টেলিজেন্স বলতে কিন্তু ওই পিসটা অ্যাটলিস্ট কিছু নেই। মানে এটা হতে পারে যে অনেকে আমার সাথে এগ্রি করবে না, দে আর ফ্রি টু ডু দ্যাট, কিন্তু একটা শুধু ডান হাতের টেকনিক দিয়ে চালিয়ে দিলে তো হবে না। আমি একটা রুম্বাকে প্রচন্ড স্পিডে বাজাচ্ছি, দ্যাট ডাজন্ট মেক মি গ্রেট গিটারিস্ট। যাই হোক, সেটা একটা অন্য প্রসঙ্গ। তো ওইটা তারপরে আমার একজন স্টুডেন্ট ছিল, সে এখনো অনেকদিন হলো শেখে না, সে আমাকে একটা পিস শুনিয়েছিল, জেসি কুক বলে একজন মিউজিশিয়ান আছে। আমি যখন মানে ক্লাস 4 না 5-এ পড়ি, তখন ফার্স্ট আই গট ইন্ট্রোডিউস টু জেসি কুক। এবং at that time I was writing, মানে ছোট ছোট শর্ট ফিল্ম বানাচ্ছিলাম। তো ইন ওয়ান অফ মাই ফিল্মস আমি জেসি কুকের একটা পিসকে ইউজ করেছিলাম। বিউটিফুল গিটারিস্ট, সুন্দর গিটারিস্ট, মানে ইটস নট দ্যাট হি প্লেস বোম্বাস্টিক্যালি মারাত্মক, কিন্তু ফিলটা মানে দুটো তিনটে নোট বাজাবে, ইন দ্যাট হি উইল বি এবল টু টেল ইউ আ স্টোরি। একদম, দিস ইজ হোয়াট জেসি কুক স্পেশালিটি আমার মনে হয়। আবার গোভি বলে একজন আছে, গোভিও খুব ভালো বাজায়। হ্যাঁ হ্যাঁ। তো এবার জেসি কুকের ওই যে পিসটা আছে লুনাইয়েনা, মানে 4টে কর্ডের একটা লুপ, ওই রকম পিস গুলো শুনতে শুনতে ইউটিউব রেকমেন্ডেশনসে আরো কিছু পিস পেয়েছিলাম। এটা 18 সালের কথা। ওটা টেম্পেস্ট বলে তোমার একটা খুব ইম্পর্টেন্ট অ্যালবাম আছে, প্রথম আমি ওটা শুনেছিলাম, টেম্পেস্ট। একদম, তো জেসি কুকের ওইগুলোর মধ্যে তারপরে রেন বলে যে পিসটা আছে ওটা শুনেছিলাম, খুব সুন্দর পিসেস। আর লোকটার ব্যাপারটা হচ্ছে ফ্ল্যামেঙ্কো গিটার ওটা, কিন্তু প্লেকট্রামে ফিঙ্গারে মিশিয়ে বাজায়।
মানে ফার্স্ট মুভমেন্ট গুলো উনি কিন্তু পিকাডো বা ওইগুলো খুব একটা করেন না, মানে ভীষণ ফাস্ট যেটা ওটা ওনাকে করতে দেখি, হয়তো করেন হয়তো পারেন বা ইউজ করেন না, সেটা ওনার ব্যাপার। তো এবার জেসি কুকের ওই রেকমেন্ডেশনটা যখন, মানে আমি ইউটিউবে কিছু শুনলেই আমার প্রথম জেসি কুকটা আসছে সার্চ ইঞ্জিনে, তখন একদিন হঠাৎ একটা লোকের থাম্বনেল দেখলাম যে ফ্যারাও ব্র্যাকেটে লেখা জিপসি কিংস কভার বাই কেমা বালিয়ান। আমি দেখলাম আচ্ছা, হ্যাঁ আমি দেখলাম কেসটা কি একটু দেখি তো, মানে দেখলাম একটা সরু সাদা রঙের গিটার, একদম সলিড মানে ইলেকট্রিক গিটার যেমন হয়, হোলের কাছে একটা কালো কভার লাগানো, অথচ নাইলন স্ট্রিং। দেখি তো কেসটা, সেই যে আমি ফর দ্য ফার্স্ট টাইম ফ্যারাও শুনলাম, আমার না মাথার উপর বাজ পড়লো, এটা কি হচ্ছে। মানে একটা লোক ওই লেভেলের পিকার্ডো আর চোখ বন্ধ করে হাসতে হাসতে কি করে করছে, আমার কাছে ইট ওয়াজ আ মিথ ব্যাক ইন 2018। মানে আমার ওটা হজম করতে, মানে ইটস অ্যাকচুয়ালি হ্যাপেনিং। 6 মিনিট কত সেকেন্ড, 6 মিনিট 58 সেকেন্ডের ভিডিওটা আমার হজম করতে 1 সপ্তাহ লেগেছিল। দিস ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং, কেউ ওইভাবে গিটারটা বাজাচ্ছে। তো দ্যাট ওয়াজ মাই প্রপার ইন্ট্রোডাকশন টু ফ্লামেঙ্কো ডেরিভেটিভ, মানে পিওর ফ্লামেঙ্কো ওটাকে বলছি কারণ ওটার মধ্যে অনেক কিছু মেশানো আছে। ফ্লামেঙ্কো টেকনিক্স গুলোর সাথে আমার ফার্স্ট ওরিয়েন্টেশন হয় ফারাও দিয়ে। ও অ্যাকচুয়ালি তোমার একটু কানাডিয়ান কম্পোজার বা গিটারিস্ট, সো ওর একটু কানাডিয়ান ইনফ্লুয়েন্স আছে, ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স আছে, ওই জন্য ওটা মিক্স অ্যাকচুয়ালি ওদের বাড়ি হচ্ছে ওখানে মপেলে, ফ্রান্সে, ইস্টার্ন ফ্রান্স। তো কানাডিয়ান ব্যাপারটা কারণ প্রচুর ইউএস এর ট্যুর গুলো করেছে, যার জন্য ওখানকার কালচারটা কিছুটা আছে। আবার তার সঙ্গে কিন্তু হ্যাঁ হ্যাঁ, তো তারপরে আমি কেমা বেলিয়ার্দ লোকটাকে নিয়ে একটুখানি রিসার্চ দেখলাম। লোকটাকে দেখতে একটু বয়স্ক, দাড়ি ফাড়ি পেকে গেছে, মাথা অর্ধেক টাক হয়ে গেছে, কত বয়স, তা দেখলাম না যে হ্যাঁ 42 বছর বয়স, মানে আমার বাবা ওনার থেকে অনেক বড়, বাট হি স্টিল লুকস ইয়াঙ্গার। তো এবার হতে পারে সেটা এক একজনের, আমার আমাকে যেমন দেখলে বয়স বেশি লাগে, সেটা কিছু করার নেই। তো এবার কেমা বেলিয়ার্দকে নিয়ে একটুখানি রিসার্চ করতে করতে দেখলাম লোকটার কয়েকটা সিগনেচার পিসেস আছে, যেমন ফারাও কিন্তু অ্যাকচুয়ালি ইজ আ কম্পোজিশন বাই টনিনো বেলিয়ার্দ, যে কিনা জিপসি কিংস এর অরিজিনাল লিড গিটারিস্ট, এন্ড কেমা বেলিয়ার্দ হচ্ছে ওনার ভাগ্নে, ইফ আই এম নট রং সম্পর্কের দিক। তো তারপরে আমি টনিনোর ফারাওটা শুনলাম অনেকগুলো। এবার টনিনো বেলিয়ার্দর বাজনাটা প্রথমে না কেমার ওই টেকনিক দেখার পর মনে হতো যে না টনিনোটা অতটা ভালো লাগছে, মানে খুব বেসিক, মানে খুব ইকোনমিটা একদম হালকা হাতের এরকম একটা লাগতো। কিন্তু পরে আমি একটা জিনিস স্টাডি করলাম যে দিস পারসন টনিনো বেলিয়ার্দ প্রত্যেকটা কনসার্টে আলাদা আলাদা অ্যাম্বিয়েন্স তৈরি করছে এই ফারাও বাজাতে গিয়ে। দেন আই রিয়েলাইজ যে টনিনো কত বড় প্লেয়ার, যে কত কম নোটে হি ইজ এবল টু এক্সপ্লেন গল্পটা। ফ্রম দেয়ার আই বিকেম আ ফ্যান অফ টনিনো বেলিয়ার্দো অ্যাজ ওয়েল। অ্যান্ড ফ্রম টনিনো আমি অনেকগুলো পিসেস শুনেছিলাম, যেমন ফ্যারাও যেহেতু খুব ভালো লাগতো, সেখান থেকে জিপসি কিংস এর আরেকটা খুব ভালো পিস আছে ইন্সপিরেশন, সেখান থেকে আবার এই ইন্সপিরেশন পিসটা থেকে একটা জাপানিজ টিভি শো ছিল, একটা ওই টেলিফিল্ম সিরিজ একটা ছিল, ওই মিউজিকটা ব্যবহার করেছিল পুরো থিম মিউজিক হিসেবে ইন্সপিরেশন। তারপরে আরো কিছু পিসেস শুনলাম, তারপর রয়্যাল অ্যালবার্ট হলে যে 1989 এর কনসার্ট, ওখান থেকে আরো কিছু, যেমন ফারাও শুনলাম। ইন্সপিরেশনটা আবার অন কনসার্ট বাজিয়েছিল প্রথম 92 তে সম্ভবত, আমি 89 এরটায় 4-5টা পিস আছে যেগুলো বলছি। একটা হচ্ছে ফারাও হয়ে গেল, একটা হয়ে গেল মুরিয়া পিসটা খুব সুন্দর। তারপরে চলে আসছে আলেগ্রিয়া, একদম আলেগ্রিয়া শুনলাম, আর লাস্টে আরেকটা পিস শুনলাম ডুয়েন্ডে শুনে আমি ছিটকে গেলাম। ডুয়েন্ডে শুনে আমি জাস্ট ছিটকে গেলাম, মানে ওই যে মানে একদম ডুয়েন্ডে শুনে, হ্যাঁ কালকে রাত্রিবেলা আমি ডুয়েন্ডে শুনছিলাম। সো আমি তাই আমার এক বন্ধুকে মেসেজ পাঠালাম যে আমি আফটার মানে 15-16 ইয়ার্স আমি ডুয়েন্ডে শুনছি। সো ইটস লাইক স্টিল আই ক্যান রিমেম্বার ইট। মানে একদম, মানে ওই যে আসছে যখন শুরু করছে তারপরে যে রানস গুলো নিচ্ছে আর ইনভার্সনস গুলো নিচ্ছে আলাদাই লেভেলে। ওই একটা পিস মানে কেমার প্লেইং যেহেতু আগে দেখে নিয়েছি টেকনিক্যালি মারাত্মক,
কিন্তু তনিনো যে কি অ্যাজ আ কম্পোজার, অ্যাজ আ মানে থিঙ্কার, ওই দুয়েন্ডে শুনে আমার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল যে হ্যাঁ, ওয়াই ইজ দ্য বস। তো দ্যাটস ইট, তনিনো বালিয়ারদোর সাথে এই তারপরে আরো কিছু পিসেস শুনলাম। তো জিপসি কিংস এর সাথে প্রচুর ইনস্ট্রুমেন্টালস আছে, যেমন প্রথমে তো হয়ে গেল ফ্যারাও, মুরিয়া, এগুলো হয়ে গেল, অ্যালেক্সিয়া হয়ে গেল, দুয়েন্ডে হয়ে গেল, আরো এক দুটো পিসেস আছে। তারপরে ওনার আরো কিছু অ্যালবামস আছে জিপসি কিংস এর মধ্যে। মোজাইক বলে একটা অ্যালবাম আছে, মোজাইকের মধ্যে ওই পিসটা হলো লিবার্টে। লিবার্টেটা হচ্ছে আমাদের পাকো দে লুসিয়ার রিও অ্যানচো মেডিটেরেনিয়ান সানডান্স ওইটার একটা ডেরিভেটিভ। কর্ড স্ট্রাকচার কিন্তু প্রায় সেম, কিন্তু যেখানে পাকো দে লুসিয়া এটা করছে, সেখানে ইজ টেকিং সামথিং এলস। এগুলোর ভর্তি ভিডিও আমার ফেসবুক অ্যাকাউন্টে রয়েছে, কারণ একটা সময় আমার ছোট ভাইয়ের সাথে, তো ও হচ্ছে গিটার মানে জাস্ট লকডাউনে গিটারটা ধরতে শিখেছে, সেখান থেকে যেটা হয় আমি জোর করে বসাতাম, সেখান থেকে করতে করতে হি হ্যাজ দ্যাট সেন্স, যার জন্য কিছুদিনের মধ্যে হি বিকাম আ ভেরি গুড অ্যাকম্পলিশড। ওর সাথে প্রচুর আমার এরকম ভিডিওস করার আছে। নাওয়াডেজ হি ইজ আ লিটল বিজি, কারণ ক্লাস 11 এ পড়ে, সায়েন্স নিয়ে পড়ছে। মনে হচ্ছে কয়েকটা ভিডিও আমি দেখেছি। একদম ছোটটাকে নিয়ে এরকম অনেকগুলো পিসের ভিডিও আছে। তো এরকম শুনতে শুনতে ওই মোজাইক অ্যালবামটা থেকে যখন লিবার্টে শুনলাম, তখন মোজাইক ইটসেলফ যে পিসটা, ওটা একটা বুলেরিয়া, ওইগুলো যখন শুনলাম, তারপরে আরো কিছু কিছু, তারপর তনিনোর কিছু সোলোস ছিল। সোলো অ্যালবামের মধ্যে যেমন আমার ভীষণ প্রিয় একটা পিস রিডেম্পশন, ওটা খুব কম লোকে শুনেছে। তো রিডেম্পশন পিসটা এত সুন্দর লেগেছে, মানে ওটার তো আমি বোধহয় দুটো তিনটে কভার একাই করছি। যাই হোক, এটা গেল রিডেম্পশন। তারপর ওখান থেকে সিনথিয়ার সাথে সাথে হচ্ছে ওই লুনা দে ফুয়েগো অ্যালবামটা থেকে ওইটা কি যেন বলে, ওই পিসটার নাম কি, ফেয়ারিস মেলোডি। তারপরে লুনা দে ফুয়েগো, মারাত্মক পিসটা। এগুলো সব কটা পিসের আমার কভার করা আছে, এত ভালো লাগে আমার। তো তনিনো বালিয়ারদো এমন একটা ক্যারেক্টার আমার কাছে, যে কিনা এই ফ্ল্যামেঙ্কোর সাথে মানে আমাকে অনেক বেশি চিনিয়েছে। আর ফ্ল্যামেঙ্কো উইথ ফিল, অ্যাপার্ট ফ্রম স্কিলস, মারাত্মক ফিল। লোকটা দুটো তিনটে নোট বাজাবে এত সুন্দর, মানে চোখ বন্ধ এমনি হয়ে যেত। তো এটা একটা ব্যাপার। তারপর উনি 2020-তে এই কোভিড এর সময়তে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলেন। তো প্রথম যা হয়, ওনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখে আমি তারপর নাচতে শুরু করে দিয়েছি। তারপর ওনাকে টেক্সট করেছিলাম, হি রেসপন্ডেড টু ইট। ইভেন এখনো মাঝে মাঝে ওনার সাথে আমার কথা হয়। ইটস আ হিউজ থিং ফর মি, যে আমি আমার কোনো ওনার কোনো বাজনা হয়তো বাজালাম, সেটা যদি কখনো ইউটিউবে বা কোথাও আপলোড দিই, ওনাকে আমি লিঙ্কটা পাঠাই, এন্ড হি গিভস ভেরি নাইস ফিডব্যাক। এটা গ্রেট থিং যে তোমার এই রিলেশনশিপ গুলো মানে সারা জীবনের জন্য নার্চার করার মতো। ভীষণ ভীষণ, প্রত্যেকটা মানে লোকটার একটা কথা থেকে যে কত কি খুলে যায়, সেটা তো আমি একদম চাক্ষুষ এক্সপিরিয়েন্স করেছি। তো যাই হোক, তনিনো বালিয়ারদো এরকম গেল। তুমি কি আরেকটা পিস শুনেছো, অন্ত্রে দস আগুয়াস বলে একটা সং? হ্যাঁ, অন্ত্রে দস আগুয়াস, পাকো দে লুসিয়া সব থেকে পপুলার পিস যেটা। তো অন্ত্রে দস আগুয়াস নিয়ে বলি, তো তনিনো বালিয়ারদোকে নিয়ে আমি যখন ঘাটাঘাটি করছি, মানে ইনস্ট্রুমেন্টাল গুলো নিয়ে যখন ঘাটাঘাটি করছি, তখন সাজেশন লিস্টে পাকো দে লুসিয়ার কিছু পিস। অন্ত্রে দস আগুয়াস ঢুকলো, ঠিক আছে, প্রথমে বেস দিয়ে ঢুকছে, ওইটা হওয়ার পরে যখন 24 সেকেন্ড ওটা করলাম না, ঘাবড়ে গেলাম, কি হলো এটা, কি হলো, আরেকবার। তো ওই যে 3 সেকেন্ডে 48টা নোট বাজালো, আমি তো দেখে ছিটকে গেছি, করছে এটা বলছে এটা ফ্ল্যামেঙ্কো, রুম্বার ফিল আছে, ফ্ল্যামেঙ্কো আছে। একদম একদম একদম। তো রুম্বা সত্যি কথা বলতে ইজ ওয়ান অফ দ্য লেটেস্ট ইনডিউসড রিদম প্যাটার্নস ইন ফ্ল্যামেঙ্কো। একদমই তাই। তো যাই হোক, এবার অরিজিন নিয়ে যদি এখন বলা যায়, ফার্স্টে অনেক রকম কনসেপশন ছিল, মিসকনসেপশন ছিল ফ্ল্যামেঙ্কো নিয়ে। তো ফ্ল্যামেঙ্কোতে অনেক রকম তাল, এবার অনেক সময় যেটা হয়, হয়তো তালটা সেম, মানে কম্পাস যেটাকে বলে ওটা হয়তো সেম, কিন্তু টেম্পো যখন এদিক ওদিক হয়ে যায়, কখনো ধরো খুব স্লো চলছে 12 মাত্রার একটা 1 2 3 1 2 3 1 2 1 2 1 2 1,
এটা আলেগ্রিয়াস। এবার এটাই যখন আমি স্পিড আপ করে দেবো 1 2 1 2 3, রাইট। এটা বুলেরিয়াস। একদম এইরকম করে 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 ফ্ল্যামেঙ্কোটাকে ভেঙে ভেঙে শিখতে হবে, তাহলে ইন ডিটেল বোঝা যাবে। যাই হোক, তো সেই থেকে বিভিন্ন ভালো ভালো প্লেয়ার্সদের মিউজিক শুনে শুনে আমি চেষ্টা করি বাজাবার, হয়তো ওদের মতন পারি না কিন্তু যতটুকু পসিবল, কারণ আমাদের এইখানে আমাদের আমার ভাষায় মনে হয় না বোঝানোর তুমি তো হ্যাঁ মানে বলো। আমি 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 এটা বলেই দিই সবাইকে যে মানে সম্বিত ছাড়া আমি কাউকে এতটা এতটা ডেডিকেটেডলি এখানে ফ্ল্যামেঙ্কো করতে খুব একটা দেখিনি। এইটা হ্যাঁ, এটা আমিও এগ্রি করব। তার কারণ হচ্ছে এখানে যেটা হয়, একটুখানি জিনিসটাতে হাত বসে গেলেই লোকের কমার্শিয়াল এলিমেন্ট যেটা কাজে লাগবে, যেখান থেকে পয়সা পপুলার রোজগারটা ভালো সং হবে, কভার হ্যাঁ করবে ওইটার পপুলার দিকে সং। মানুষ চলে যায়। গান টান আর মাঝে আমি মাঝে আমিও বাজাই, লোকজন ওগুলোই বেশি শোনে, কিন্তু হুম, ওইগুলোর থেকে কিন্তু ফ্ল্যামেঙ্কোর যে চর্চাটা, যেটা আমি নিজে চেষ্টা করছি, আমার সবসময় ওইটার দিকে ফার্স্ট প্রায়োরিটি, কারণ এটা ইজ আ ভেরি আমি টাফ খালি থিং। দেখেছিলাম ভেরি টাফ থিং বিকজ হ্যাঁ। আমি মুম্বাইতে খালি দেখেছিলাম একটা গ্রুপ, আমার খুব ভালো বন্ধু ছিল, এখন হুম কন্ট্যাক্ট নেই, আমার কন্ট্যাক্ট করতে হবে। তো শি হুম ইজ হুম, দ্য শি ইজ ইনচার্জ অফ এ গ্রুপ যেখানে ওর ফ্ল্যামেঙ্কো ড্যান্সার্সরা রয়েছে এবং শি ইজ ওকে রিয়েলি এ গুড ড্যান্সার। তো ওরা পারফর্ম ওকে। করছে ওখানে, এনসিপিএ তে পারফর্ম করছে বা অন্য কোনো জায়গায় একটা বেশ ভালো প্রেস্টিজিয়াস লোকেশনে পারফর্ম করছে। বাট আমি দেখছিলাম ওদের মুভমেন্ট বা ফ্লেক্সিবিলিটি। তোমার কি হয়, এক্সপিরিয়েন্স, দ্য মোর ইউ আর এক্সপিরিয়েন্স, তাহলে তোমার ওই সাটলটি যে থাকে একদম মুভমেন্টের, তারপর তুমি কতটা আস্তে আস্তে ফ্লুইডিটি অফ মুভমেন্টস যেটাকে আমি বলবো, সেটা দেখে একদম বোঝা যায় তুমি কতটা এক্সপিরিয়েন্স। সো দে আর রিয়েলি ইনটু একদম ইট। কিন্তু মাস লেভেলে অতটা ওই যে সবার ওই শুনে হয়তো ভালো লাগলো, কিন্তু আমি যে সেটা প্র্যাকটিস করব বা পারফর্ম করব সেটা ন্যাকটা একটু কম অ্যাবসলিউটলি আছে। অ্যাবসলিউটলি। তো আমার এখানে একটা স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ আছে বলে আমি মনে করি, সেটা হচ্ছে যেহেতু হুম, বয়সটা কম, আই হুম, শুড ইউটিলাইজ দিস। যে হ্যাঁ, sure, একটা ঠিকঠাক ফ্লামেঙ্কো প্লেয়ার হতে গেলে একটা মানুষের যে সময়টা লাগে, দেখো অনেক কিছু হুম, আছে আমার মনে হয় যেটার জন্য দের ইজ নো অল্টারনেট আদার দ্যান গিভিং টাইম। যেমন একটা আচ্ছা, মানুষের বড় হয়ে ওঠা। আজকে কেউ যদি মনে করে যে না আমি, আমার বয়স কম থাকতে থাকতে আমি 6 ফুট লম্বা হয়ে যাবো, দিস ডাজন্ট মেক সেন্স। ঠিক হুম, সেরকম এই ফ্লামেঙ্কো লার্নিং আমার মনে হয় একটা নির্দিষ্ট টাইমের ব্যাপার, কারণ ইটস ঠিক, নট অনলি ইয়োর হ্যান্ডস হুইচ ইউ আর ডেভেলপ। ফিল ইজ হ্যান্ডস মোর ইম্পর্টেন্ট। একদম, মানে ইয়োর হ্যান্ডস, মানে ইটস জাস্ট আ পার্ট অফ অল ইয়োর সেন্সেস। আগে তোমার একদম, মাথাকে ট্রেনিং করতে হবে আর সেটার জন্য টাইম দিতে হবে। ঠিক আছে, সময় সাপেক্ষ ব্যাপার। আর অ্যাকচুয়ালি এখন ধৈর্য কমের আরেকটা রিজন হচ্ছে ওই, কেউ তো প্রসেসের মধ্যে ঢুকতে চায় না, মানে ফ্ল্যামেঙ্কো একদমই শেখাটা তাই, ইজ লাইক আ ড্রিল। ওই একদমই তাই। ড্রিলে ঢুকবো না, কিন্তু প্রোডাক্টটা আমার চাই, ব্যাস। দিস আর ইজ দ্য প্রবলেম। তার তার থেকেও বেশি কথা, একটু কয়েকটা পিস বাজিয়েই যাতে লোকে একটু মানে বাহবা করে, ব্যাস সেটাই। হ্যাঁ হ্যাঁ, দিস ইজ দ্য প্রবলেম। তো ওই কিন্তু একটা সমস্ত জিনিস আমি পারি। হ্যাঁ জাস্ট বলো। একটা জিনিস আমি একটু মেনশন করেছি যে ল্যাতিন আমেরিকান যে ডান্সেস বা মিউজিক আছে, সেটা হ্যাঁ বা সাউথ আমেরিকান যদি বলি, এর একটা বেসিক ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সেনসুয়ালিটি বা ফিলটা খুব ইম্পর্টেন্ট, বি ইট হুম হুম, ড্যান্স অর বি ইট মিউজিক। যার জন্য আমি হাতে একদম। হয়তো টেকনিকটা শিখে নিলাম, কিন্তু এই ফিলটাকে হ্যাঁ আমি কতটা দেব সেটা শিখতেই টাইমটা হ্যাঁ, লাগে। বিকজ আমার একদম। হিউম্যান মানে অ্যাজ এ হিউম্যান বিং ইউ ইভলভ। তো তার সাথে হুম, সাথে বাজনাটা চেঞ্জ হচ্ছে, টাচটা একদম চেঞ্জ হচ্ছে, ফিলটা চেঞ্জ হচ্ছে, তো একদম। এইটাই। হ্যাঁ, হুম, এই সময়টা দিতে হবে, এটা লোকে হুম, দিতে চায় না, সময় নেই, সবাই হচ্ছে কমার্শিয়ালি নাম করা নল। মানে এখানে একটা অন্য জিনিস, আমি যেহেতু কমার্সের স্টুডেন্ট, কিছু জিনিস তো পড়ে এসেছিলাম যে মানুষের 5টা স্তরে, মানে ইফ আই গো বাই হ্যাঁ। ম্যাসলোস থিওরি, অনেকগুলো স্তরে মানুষ আস্তে আস্তে পরিপূর্ণ হয়। সেলফ অ্যাকচুয়ালাইজেশনটায় কেউ খুব একটা যেতে চায় না, একদম, এস্টিম এইটা খুব নিডেই আটকে ইম্পর্টেন্ট। দিয়ে মানে পড়ে আর কি। একদম, স্টিম নিডে গিয়ে যেই মাত্র আটকে গেল, সেখান থেকে আর একটা মজার জিনিস, ওই হায়ারার্কিটাকে যদি আমরা ফলো করি, তুমি একটা লেভেল থেকে আর একটা লেভেলে তখনই উঠতে পারবে যখন আগেরটাকে ত্যাগ করতে পারবে। একদমই তাই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে সেলফ একদমই তাই। অ্যাকচুয়ালাইজেশনে যেতে গেলে তোমাকে নাম যশ খ্যাতি এসব থেকে ত্যাগ মাথাটা মানে ফিরিয়ে নিতে হবে, নাহলে হবে না।
মানে সেটাই ওটা লোকে ম্যাটার পারে। করে না, ইট ডাজন্ট অ্যাফেক্ট ইউ। একদম এবার সেটা হয় কি, ওই এমনকি আমি এমনও দেখেছি, যার জন্য আমি একটা জায়গায় ডিসকাসও করছিলাম এখানে এই চ্যানেলেই বলছিলাম, যে এমন হয় যে আমার একদম লোয়ার হায়ারার্কি কিন্তু অনেকে ড্রপ করে যায়, বেসিক একদম নিডস এ ড্রপ করে গেল। মানে হয়তো তোমার বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, কিন্তু জাস্ট হুম, নেইবারের সাথে এনভি আছে, তার জন্য নেমে গেল হচ্ছে তোমার বেসিক নিডস। একদম। তো এইটাই হচ্ছে ব্যাপার। তো আমার মনে হয় যে কোনো আর্টিস্ট, যে কোনো প্রকৃত শিল্পী, সেলফ তার এই অ্যাকচুয়ালাইজেশন সেলফ অ্যাকচুয়ালাইজেশনটা না ওঠা খুব দরকার, ভীষণ খুব ডিফিকাল্ট দরকার, আমি মানছি। খুব দরকার। আজকের মতন একটা জাগতিক আহ, ব্যাপারের মধ্যে থেকে ইটস ভেরি ডিফিকাল্ট টু নাম যশ খ্যাতি সবকিছু জাস্ট আর পাত্তা দিচ্ছি না, ওটা রইলো কি রইলো না তাতে আমার কিছু যায় আসে না, এই অ্যাটিটিউডটা আনা খুব দরকার। মানে আমি অথচ রাস্তায় বেরোলে লোকজন সেলফি তুলতে চাইবে, দিস ইজ দ্য সেটাই কজ অফ মেনি পিপলস সেকেন্ডারি, হ্যাপিনেস, দিস ইজ কিন্তু সেকেন্ডারি। এইটাই, এই কিন্তু ব্যাপারটাকে যতদিন না সেকেন্ডারি করতে পারবে, আমার তো মানে মনে হয় ফ্ল্যামেঙ্কোর মতন একটা কাজ। হ্যাঁ বলো বলো। জাস্ট একটা জিনিস আমি বলবো, মানে এটা একটা অদ্ভুত শিওর শিওর। লাগে কেন, আমি এই নিয়ে মানে দুটো চ্যানেলেই একসাথে ডিসকাস করছি, যে আমাদের হুম হুম, ইন্ডিয়ার যে বেসিক কালচারটা যদি তুমি দেখো, মানে বেদাস বা হুম, উপনিষদ বা আমাদের অ্যাকচুয়াল একদম। ইন্ডিয়ান যে কালচারটা, ভারতীয় সংস্কৃতি, হুম, সেটা সেটা থেকে ম্যাসলো ইন্সপায়ার্ড, মানে ম্যাসলো কোনো না কোনো ভীষণ ভাবে ইন্সপায়ার্ড। হ্যাঁ, তো তুমি ভীষণ। যদি সেলফ অ্যাকচুয়ালাইজেশন তুমি যদি দেখো এবং উপনিষদের টিচিংস যদি দেখো, দেখবে হিউজ হুম, ওভারল্যাপ আর সিমিলারিটি। একদম একদম তাই। তো আমাদের সেই এটা নিজের কিন্তু রুট বা নিজের নিজের কালচার থেকে সরিয়ে দেওয়া হয়েছে এমন ভাবে যে ইনস্ট্যান্ট হ্যাঁ, গ্র্যাটিফিকেশনের জন্য আমরা দৌড়াচ্ছি। একদম তাই। একদম সেটাই। এইটাই, এই ব্যাপারটাই মানুষের মানে প্রত্যেকটা নিজের নিজের লেভেলে এডুকেট করতে হবে, না হলে পরে না সেই হতে পারে কাগজে কলমে উন্নতি, কিন্তু দিনের শেষে যে একটা শান্তি করে যে হ্যাঁ কিছু একটা নিজের ভেতর নিলাম এবং আশপাশের লোককে দেওয়ার চেষ্টা করলাম, এই জিনিসটা না আসা অব্দি কিন্তু হবে না। মানে অনেক লোকজন আসে, আমি কিছু মজার এক্সপিরিয়েন্স বলছি, আমি তো অনেকদিন হলো মানে টিচিং থেকে একটু ইনঅ্যাক্টিভই থাকি, তার জন্য মেনলি তিন চারটে কারণ। প্রথম কথা হচ্ছে টাইম পজিটিভ, মানে একটা স্টুডেন্ট যদি আসে তার পেছনে যতটা মাথা দিতে হবে, সময় দিতে হবে, সেটা যদি স্টুডেন্ট ঠিক করে ইউটিলাইজ না করে তাহলে তো হলো না কিছু, তাই না? এটা সেকেন্ড থিং যেটা, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট রেজাল্ট স্যার কদিনে শিখতে পারবো। আমার রাইট। তখন একটাই উত্তর আছে যে আমি তো লাস্ট 2 দশক ধরে ঘষা মাজা করছি, আমি এখনো ঠিক করে শিখতে পারলাম না, তো আমি তোমাদের কি করে বলবো? হুম। আর থার্ড জিনিস হচ্ছে সবকিছুকে টাকা দিয়ে মাপার চেষ্টা করা, এটা একটা খুব বড় প্রবলেম। টাকা আর যে ফেম, টাকা আর ফেম। তুমি কি ফেমাস একদম হলে, তুমি এটা বাজিয়ে একদম। কত টাকা রোজগার করছো, ওই না করতে না, গেলে ফেমাস হতে গেলে, ফেমাস হতে গেলে তাহলে কাঁচা বাদামের রিল বানাও, সরি একদম ওপেন বলে এক্স্যাক্টলি। দিলাম। হ্যাঁ না, তাই তো হুম। একদম ফ্যাক্ট, দ্যাট ইজ ফ্যাক্ট। মানে যদি তোমাকে ফেমাস হতে হয়, তুমি দমদম স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্ম দাঁড়িয়ে তুমি একটা কাঁচা বাদামের রিল বানিয়ে নাও, তুমি রাতারাতি ফেমাস হয়ে যাবে। একদম ফেমাস না ইনফেমাস সেটা পরে, কিন্তু তোমার অ্যাকাউন্টের রিচ অবশ্যই বাড়বে, আমি একদমই এটা তাই। বলতে চাইছি। তো এবং দিস ইজ দ্য প্রবলেম উইথ পিপল। এবং এইখানে যেটা আমাদের বোঝার দরকার, আমি এই নিয়ে প্রচুর কথা বলছি রিসেন্টলি, অ্যান্ড ইউ ক্যান টক অ্যাবাউট এনিথিং, মানে এই চ্যানেলে আমরা এইসব নিয়েই ডিসকাস করব। এখন এই একদম যে শর্ট শর্ট টার্ম একটা ফেম হয়, একটা হচ্ছে লং টার্ম ফেম, তারপরে তার সাথে একদম। সাথে ফেমের সাথে সাথে আমি কতটা ফিল করলাম, মানে আমার কতটা রিয়েলাইজেশন হলো, সেটা খুব ইম্পর্টেন্ট। একদম এটা এই আরো ফেমগুলো বেশি। একটা আরো বেশি ইম্পর্টেন্ট, যত আমি ডিপে যাব আর্টিস্ট্রিতে। এই ফেমগুলো আমার মনে হয়, মানে আমি জানি অ্যাকচুয়ালি রিজনটা কেন হয়, এটা একটা জম্বি হুম, টাইপের ফেম। মানে একজনকে একদম ধরে যে লোকটার একটু ওই, আবার যদি আমি ম্যাসলোতে চলে আসি, ধরো একজনের সোশ্যাল একদম। নিডস আছে বা বেসিক নিডস আছে, সেই নিডটাকে গ্যাপটাকে কিভাবে ফুলফিল করবে। এবার হুম, ইকোনমিক্স এর ভাষাতে বলতে গেলে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, তার একটা ডিমান্ড আছে, তুমি একদম তাকে সাপ্লাই করছো। এটাই একদম এটাই তাই। হচ্ছে, এটাই। এখানেই হচ্ছে মেন সমস্যাটা। তো যাই হোক, তো ফ্লেমেঙ্কো নিয়ে যেহেতু ডিসকাশন করছিলাম, আমি নিজের একটু এক্সপিরিয়েন্সে বেশি ঢুকে গেলাম, এটাও দরকার ছিল, কারণ না না, যারা বল আরেকটা কি, শিখতে চায়। আরেকটা কি বলবে বলছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আস্তে আস্তে যেটা হলো, তো টনিনো বেলিয়ার্দো শুনতে 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 আস্তে আস্তে পাকো দে লুসিওতে ঢুকলাম। তো পাকো দে লুসিওর প্রথম দিকের যে বাজনাগুলো, যেগুলো রামন দে আলজেহিরাস, মানে ওর যে দাদা, ওর থেকে 9 বছর বড় দাদা, যে আর কি সেকেন্ড গিটার, তারপরে একটু হিস্ট্রি পড়লাম। পাকো কিন্তু ফার্স্টে গিটার বাজানো শিখেছিল দাদার কাছে। হ্যাঁ আফটার 3 years of learning with practice,
হি সারপাসড হিজ এল্ডার ব্রাদার। এটা কিন্তু একটা খুব মজার জিনিস। অ্যান্ড একটা সময়ের পর অ্যাট দ্য এজ অফ 13 or 14 মেবি, বা আর কিছুদিন পরে 18-19 বছরে গিয়ে বুঝতে পেরেছিল যে দিনে 10 ঘন্টা প্র্যাকটিস না করলে ঘুমাতে পারবে না। অ্যান্ড দ্যাটস হোয়াট হ্যাঁ, কেপ্ট ফুয়েলিং হিম, একটা নতুন কিছু রাইট। করি, একটা ভালো কিছু করি, দ্যাটস হোয়াট হ্যাপেন্ড। তারপরে পাকর আগেকার দিকের বাজনাগুলো যা আবার শুনে একটু বুঝতে পারতাম, উদ্ধার করতে পারতাম। শেষের দিকে মানে 14 সালে তো মারা গেছেন, তো শেষের দিকের বাজনাগুলোতে যেটা হতো, ফলসেটাটা নিচ্ছে কি করে, কিভাবে ভাবছে, ওটা উদ্ধার করতে অনেক সময় লাগতো, এখনো লাগে। সেই তো একটা মানুষের ওই যে জার্নিটা, কম বয়সী ব্ল্যাক এন্ড হোয়াইট ভিডিও পাকোদের লুসিয়া, যে মালা গোয়েনা লেখো না যেটা বাজাচ্ছিস, সেখান যেটা আর কি থেকে সেটা, রাইট, তুমি যে ভিডিওটা আমাকে দিয়েছিলে, হ্যাঁ আমি তো এগুলো প্রত্যেকটাই শুনেছি, ওটা সেখান থেকে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সো যারা যারা দেখতে চান অ্যাবসলিউটলি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ইউ ক্যান ওয়াচ। একদম প্লিজ ওয়াচ, মানে দোজ হু ওয়ান্ট প্লিজ টু ওয়াচ। নো মোর অ্যাবাউট ইট, অথবা এটলিস্ট অ্যাটেম্প্ট টু লার্ন ইট। জার্নিটা জানা দরকার। একটা মানুষকে আমরা যখন আইডিয়াল জায়গায় বসাচ্ছি, মানে একটা ঈশ্বরের মতন যাকে একটা জায়গায় বসাচ্ছি, তার খুবই দরকার। হিস্ট্রিটা জানা খুব প্রয়োজন। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, সে একটা মানুষ হয়ে যখন পেরেছে, আমিও পারবো। এইটা ইজ আর দ্য মেন ফ্যাক্টর উইচ কিপস ইউ গোয়িং, আরেকটা হচ্ছে তোমার এই যে তাই এই না? তার তার স্ট্রাগল, আর্টিস্ট্রি, এর যে হিউম্যান এলিমেন্টটা, সেটা তোমাকে মোটিভেট একদম বেশি করে। ভীষণ ভীষণ। ইভেন পাকর কিছু ইন্টারভিউজে শুনেছিলেন, একটাতে বলছে যে আমি গতকালকে রাত্রির বেলায় একটা জিনিস রেকর্ড করলাম, বাজালাম, আই ওয়াজ এনজয়িং ইট, আমার খুব ভালো লাগছিল যে এটা বাজানো হলো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে যখন আমি শুনছি, আমার কিরকম একটা লাগছে, বাবা আমি এত বাজে বাজিয়েছি গতকাল। দিস দ্যাট ইজ হ্যাজ দ্য টু বি দেয়ার। দিস হ্যাজ টু বি দ্যার, মানে এটা থাকাটা দিস ইজ খুব আ মাস্ট। দরকার। দিস ইজ আ মানে মানে মাস্ট। তার মেন কারণ হচ্ছে যে কেউ যদি একটা কিছুতে নিজের উপর আত্মতুষ্ট হয়ে যায়, আমার মনে হয় দ্যাটস দ্য এন্ড অফ অ্যাপ্রিসিয়েশন, লার্নিং। একদম না। যেমন এবং আমি এটা আমি বলছি, পার্সোনালি লাস্ট, এবং এটা হ্যাঁ শুধু বলো, মিউজিকে না, এটা শুধু মিউজিকে না, যে সবকিছু, কোনো আর্ট ফর্মে, সবকিছুতে, সবকিছুতে, ইভেন পড়াশোনা। ইভেন পড়াশোনাতে। পড়াশোনাতে আরো বেশি করে। পড়াশোনাতে বেশি। হতে পারে ইটস লাইক লার্নিং অফ ফ্যাক্টস এন্ড হ্যানা ত্যানা, লেখালেখি, কিন্তু তার মধ্যেও হতে পারে আমি একটা জিনিস লিখে একটা সময় প্রচুর নম্বর পেয়েছিলাম, কিন্তু তখন আমার কি কি শর্টকামিংস ছিল, সেটাকে যদি আমি এখন অ্যানালাইজ না করি তাহলে তো হবে। ঠিক সেরকমটাই সেই মিউজিক। সেই এবার এখানেই আরো একটা জিনিস, যেটা আমার রিসেন্টলি হচ্ছে, সেটা হচ্ছে হয়তো কোনো টিভি শো অথবা কোনো কিছু করলাম, বা লাইভ শো কিছু করলাম, লাস্ট বেশ কিছু দিন ধরে, বছর খানেক কি বছর দুয়ে, আমি নিজের রেকর্ডেড বাজনা না আর কখনো শুনিনি। কেন আচ্ছা, শুনি না, তার এটা হয়। পেছনে একটাই কারণ আছে, হয়তো কিছু ভালো বাজিয়েছি, আবার হয়তো কিছু ভালো বাজেনি। সেই তো আমারও হয় এটা। ওটা তখন হয়ে গেছে, কিন্তু ভেতরে ভেতরে তো জানি কোনখানটায় কি হয়েছে না হয়েছে। তো বারবার যে জায়গাটা পছন্দ বা অপছন্দ, সেইটা শোনার চেষ্টা না করে আই ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট সামথিং যেটা ক্যান হেল্প মি প্লে বেটার নেক্সট টাইম। তো এটা রাইট, অনেকদিন ধরেই হচ্ছে, এন্ড আই থিঙ্ক ইটস আ কনস্ট্রাকটিভ থিং, আমার মনে হয়। একদমই তাই, একদমই লেটস তাই, সি, নিশ্চয়ই, নিশ্চয়ই। দেখা যাক। এরকম আর কি চলছে, এইভাবেই চলছে এটা ফ্ল্যামেঙ্কোর চর্চাটা। তো দুনিয়া থেকে একটু ডিট্যাচ, লোকজনের সাথে একটু কম ইন্টারাকশন, হয়তো লোকজন মনে করে পাগল নাকি এমন, মানে শিব আমি তোমায় ঠাকুরের মতন ছেড়া, হ্যাঁ আমি এরকম তোমায় জামা কাপড় পরবো। হ্যাঁ বলো বলো। আমি তোমায় আমি তোমায় চার্লস বকস্কির একটা পোয়েম পাঠাবো, বলছে, এবং হ্যাঁ এটা হ্যাঁ আমি নিজেও ফিল করেছি, আই হ্যাভ গন থ্রু অল দিস ফেজেস আ লট। এবং আমি বিভিন্ন হ্যাঁ, জিনিস যেহেতু ট্রাই করেছি, বিট মিউজিক বা রাইটিং বা অ্যাক্টিং, প্রত্যেক ক্ষেত্রে একদম। আইসোলেশন ইজ এ গিফট ফর অ্যান আর্টিস্ট। হুম, ভীষণ আইসোলেশনটা ইজ এ দরকার, গিফট। ভীষণ দরকার। এবং আমি তোমায় একদম। বলছি, এই যে তুমি বললে না, এই যে লেখার ক্ষেত্রে আমি বলছি, আমি একটা হুম জিনিস হয়তো ধরো লিখলাম, ফার্স্ট ড্রাফট একটা সিনেমা স্ক্রিপ্ট হয়তো আমি লিখলাম, সেটা যেই ফার্স্ট হুম ড্রাফটটা কমপ্লিট হয়ে গেল, সেটা আমি হুম, বন্ধ করে তারপরে রেখে দিই, অ্যাটলিস্ট হয়তো 1 মাস আমি সেটা দেখিও না, একদম পুরো একদম। শেলফে করে রেখে দিই তালা দিয়ে। তারপরে যখন আমি দেখছি, কেন একটা অবজেক্টিভিটি দেয় তোমায়, তুমি ওই থাকতে থাকতে হুম, প্রসেসের মধ্যে খুব সাবজেক্টিভ হয়ে যাও। তো তারপরে একটু অবজেক্টিভিটি যেই এলো, তখন আমি দেখছি এই জিনিসটা আমি লিখেছি, এটা দারুণ লিখেছি, বাট কয়েকটা জিনিস আমার মনে হচ্ছে এটাকে আমি বেটার করতে পারতাম। এইখানে একদম একটা জিনিস যেটা খুব জানা দরকার, যে আমাদের এক্সটার্নাল ভ্যালিডেশন কোনো দরকার হচ্ছে না, অন্য কেউ আমায় বলছে না যে একদম। আমি ভালো করবো না করবো।
আমার নিজের সেন্সটাকে আমি এতটা ডেভেলপ করেছি যে আমি বুঝতে পারছি যে আমাকে আরো বেটার করতে হবে। দ্যাট ইজ দ্য বেস্ট থিং। একদম এইটাই হচ্ছে ব্যাপারটা, এই জিনিসটা বোঝা, মানে স্টপিং এক্সপেকটেশনস অফ এক্সটার্নাল ভ্যালিডেশন, এটা ইজ আ ভেরি, আমার মনে হয় ইজ আ কাম্বারসাম, ভীষণ টাফ একটা জিনিস। তার কারণ খুব আমাদেরকে তো ছোটবেলা থেকে একটা জিনিস ঢুকিয়ে দেওয়া হয় মাথায়, এই সমাজ হেনা তেনা যা হয় আর কি, ইররিলেভেন্ট কিছু জিনিস। ইফ ইউ ওয়ান্ট টু বি মানে রিয়েল একটা কোনো ব্যাপার নিয়ে চর্চা করতে চাইছো, ভাবনা চিন্তা করতে চাইছো, ইউ হ্যাভ টু লক ইউরসেলফ ইনসাইড সামওয়্যার। তো এখানে এমন কিছু যেখানে একটা মিনিমাম কোনো বাইরের ইনফ্লুয়েন্স আসবে, দেন অনলি আই থিঙ্ক ইউ ক্যান প্রসিড আ বিট, নাহলে বড় মুশকিল আছে। সবার মাঝখানে ঠিকই সমাজ টমাজ, আমি যেমন আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করি যখন বলছি, ঠিক আছে সো কল ঠিকঠাক স্টুডেন্টই ছিলাম, তো যেটা পড়তাম মার্কস উঠে আসতো। তো এখনো পর্যন্ত লোকের প্রবলেম যে আমি কেন সিভিল সার্ভিস হ্যানা তেনা ইউপিএসসি এসবের পিছনে দৌড়াদৌড়ি করছি, and it doesn't bother me anymore, কারণ trying to be like 500 other people, সেটা আমার মনে হয় যে কোথাও একটা আমার ক্রিয়েটিভিটিতে একটা বড় কালো দাগ ফেলবে। তো বেটার টু অ্যাভয়েড পিপল থাক, কারণ আমি একটা রেসে নামছি when I am aware of the fact যে হ্যাঁ আমার কিছু এক্সেপশনাল কোয়ালিটিস আছে, but still trying to be a mediocre by racing with all of them, আমার মনে হয় it's a very disheartening thing. আর যখন আশপাশের লোকজন বুঝেও বাইরের ইনফ্লুয়েন্সে তোমাকে ওটা নিয়ে উৎপটাং কথাবার্তা বলবে, না এটা কেন ওটা কেন না, এই করতে হবে এই করতে হবে, আচ্ছা এত পরিশ্রম করে খাটবো তারপরে তো উপরে আমার ওপর তো, হ্যাঁ বলো বলো বলো। না আমি যেটা বলছি যে এই জিনিসটা এত দরকার যেটা লোকে কখনো বুঝবে না, আর এটা তুমি নিজে থেকে না করলে, কনফর্মিটিটা থাকলে, এই যে তোমার একটা ইউনিক ট্যালেন্ট আছে এটাকে তুমি রেসপেক্ট না করলে বাইরে কেউ রেসপেক্ট করবে না। বাট যেই মুহূর্তে তোমার এই ট্যালেন্ট একটা রেকগনিশন পেয়ে গেল, ওরাই আবার এসে তোমায় বলবে কি ট্যালেন্টই না করছো, কি এই ছিল ওরে বাপরে তুমি তো আমাদের গর্ব, অথচ এই লোকগুলোই আগে খোঁচাবে। এইটাই নিয়ম, এটাই এখন অভ্যস্ত হয়ে গেছে, এখন আর একদম বদল করে না, যে বলছে ভুলে যাক, ওরা ওদের মুখের ব্যবহার করছে, আমি আমার দুটো কানের ব্যবহার করছি। বরং কে কি বলছে আই ট্রাই টু থিঙ্ক যে সে কি রিদমে কথা বলছে এবং কি পিচে কথা বলছে। সিরিয়াসলি ধরো আমি যে কথাটা বলছি তোমাকে, আমার আর্টিকুলেশনটা কিরম হচ্ছে, এটা কি নোট, এটা আমি তোমার হচ্ছে ডি শার্প মাইনর মানে এফ শার্প মেজরে গাইলাম, তো আমি এতক্ষণ যে কথাবার্তা বলছি ওর মধ্যে জি শার্প এফ শার্প এর সমস্ত নোট গুলো মিলিয়ে আছে, তাই না? তো আই হ্যাভ ফান এইভাবে চিন্তা করে। লোকজন হয়তো ভাববে কি পাগল নাকি, কোন পিছে কথা বলছিস, হ্যাঁ আমি পাগল, কোনো অসুবিধা নেই। আরেকটা জিনিস আমি করি যে টেম্পো দিয়ে, ধর আদাজিও আন্দান্তে অ্যালেগ্রো, কোনটা কেন হচ্ছে হঠাৎ করে বেড়ে গেল পেসিংটা, একদম সুন্দর আন্দান্তে যাচ্ছিল, সেখান থেকে ফট করে অ্যালেগ্রো হয়ে গেল, ভালো লাগে দেখতে। যাই হোক এইরকম চলতে থাকে আর কি, পুরো একটা বাইরের লোকজন আমাদেরকে বলবে পাগল, আর আমার মনে হয় সেটা অসম্মানের থেকে ওটা আমাদের কাছে একটা উপাধি যে হ্যাঁ উই আর ডুইং সামথিং ডিফারেন্ট, ওটাই তো সম্মান। আচ্ছা একদম ওটা উপাধি যে হ্যাঁ পাগল, বিশাল সম্মানের ব্যাপার। পাগল কেন বলছে, কারণ ওরা জানে ওরা কোনোদিন এটা হতে পারবে না, ওই জন্য যখন মানসিকতাটা নেই। এখন সমাজের মানে মানসিকতাই এরকম তৈরি করা হয়েছে, যখনই দেখবে কিছু ধরাছোড়া বাইরে সেটা হয়তো বাজে হয়ে গেল বা পাগল হয়ে গেল। অ্যাবসলিউটলি, নিজে না পারলে সেটা বাজে, ওটা তো সব থেকে ইজিয়েস্ট। হ্যাঁ যাই হোক এখন কি করা যাবে, তো একটু প্রেজেন্টেশনসে যাই আমরা আস্তে আস্তে। আমরা একটু প্রেজেন্টেশনে যাই। আর তুমি যদি বাজাতে চাও তাহলে বাজাতে পারো, ইন দ্য মিন টাইম আমি অবশ্যই একটা দুটোতে যাই, মানে এগুলো দেখতে দেখতে আমি আমার নিজের ইন্টারপ্রিটেশন নিয়ে কিছু বলবো। তাহলে আমি কুইকলি একটু এগুলোতে বলে দিই। এখানে যেটা আমি মেইনলি দিয়েছি, এখানে একটু ডান্স থেকে আমি শুরু করেছি। তো ফার্স্টে যখন আমি ডান্সের কথা বলছি, একটা হচ্ছে আমার স্পেস আর মুভমেন্ট খুব ম্যাটার করে, কেন যেখানে আমি ডান্সটা করছি এটা থিয়েটার হতে পারে বা একটা ঘর হতে পারে বা একটা স্টুডিও হতে পারে, যা কিছু হোক না কেন একটা স্পেস। এবার স্পেসের মধ্যে আমার কতগুলো ক্যারেক্টার মুভ করছে বা ডান্সার্সরা মুভ করছে, আর্টিস্টরা মুভ করছে,
সেখানে একটা মুভমেন্ট থাকে। এবার সেটা যদি আমি থিয়েটারের পার্সপেক্টিভ থেকে বলি, সেখানে স্টেজিং আছে, ব্লকিং আছে। ব্লকিং বা স্টেজিংটা মানে হচ্ছে এই যে ধরো কোনো একটা ক্যারেক্টারকে কোন জায়গাটায় আমরা রাখবো, সেখানটা হচ্ছে আমার স্টেজিং একদম এর ব্যাপার। আর ব্লকিংটা হচ্ছে ধরো এই যে মুভ করছে একজন আরেকজনের দিক থেকে, যে মুভ করছে, এই মুভমেন্টটা খুব ম্যাটার করে। এবার যদি আমি ব্যালের ক্ষেত্রে বলি, সেই ব্যালের ক্ষেত্রে কোন ধরো রাইট থেকে একজন ক্যারেক্টার এন্ট্রি নেবে, লেফট থেকে এন্ট্রি নেবে, এগুলো খুব ম্যাটার করে। তো স্পেস অ্যান্ড মুভমেন্ট হচ্ছে ড্যান্সের একটা ফান্ডামেন্টাল জিনিস। সেকেন্ড যেটা আমি বলছি সেটা হচ্ছে যে ক্যারেক্টার বা ক্যারেক্টার্স, এটা হতে পারে একজন সোলো ক্যারেক্টার থাকতে পারে যে একজন আছে সেই স্পেসে, হতে পারে ডুও হতে পারে যখন দুজন আছে, কোয়ার্টেট হতে পারে যখন চারজন আছে, বা একটা গ্রুপ হতে পারে যখন মাল্টিপল ক্যারেক্টার্স রয়েছে একটা স্পেসের মধ্যে, তারা একটা কোঅর্ডিনেশন করছে। একদম একদম হ্যাঁ, এবার এবার আমি দেখছি যদি ফ্ল্যামেঙ্কোই ধরি ফর এক্সাম্পল, ফ্লুইডিটি কেন আমি বলছি, এই যে আমরা বললাম যে প্রসেসটার মধ্যে আমরা যেতে পারি না, তার আগেই একটা ফেমের ব্যাপার, মেটেরিয়ালিস্টিক একটা অ্যাটিটিউড, আমরা ডিপলি ঢুকছেই না ব্যাপারটায়। তাহলে কি হয়, যখন আমরা ইমোশনস গুলো বুঝতে পারবো না, আমাদের মুভমেন্ট গুলো বুঝতে পারবো না, তখন এই ফ্লুইডিটিটা আমাদের খুব এফেক্ট করে। একটু শুরুর দিকে গ্রস লেভেলে থাকে, মানে তুমি আজকে একটা হাত এরম ভাবে নাড়াবে, সেটা তোমার অতটা ফ্লুইড হবে না। বা তুমি যদি লাইফের এই স্ট্রাগল গুলো দিয়ে গিয়ে থাকো, ইমোশনস গুলোতে একটু রিফ্লেক্ট বা ইন্ট্রোস্পেক্ট করে থাকো, সেটার ফ্লুইডিটি ডিফারেন্ট হবেই। একদম তাই না, একটা আর্টিস্টিক জার্নি। তো সেখানে ইন্ডিভিজুয়াল লেভেলে ফ্লুইডিটি আছে। তারপরে যদি আমরা একসাথে নাচতে যাই, তখন সেখানে হচ্ছে একটা গ্রুপ ডাইনামিক্স বা কোঅর্ডিনেশনের ব্যাপার, যে সবাই একসাথে রিদমটা ঠিক হলো কিনা, পেসিংটা ঠিক হলো কিনা, মুভমেন্টস গুলোর মধ্যে একটা হারমোনি বা কাউন্টার পয়েন্ট যেটা আমার ডিজায়ার সেটা হচ্ছে কিনা। তারপরে থাকছে একটা ইনার টেম্পো, আউটার টেম্পো, মানে যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, যে যদি ফর এক্সাম্পল হাসির ক্ষেত্রেই আমরা বললাম অ্যান্দান্তে বা অ্যালেগ্রো, এগুলো তো প্রত্যেক মানুষেরই একটা ইনার টেম্পো, ন্যাচারাল টেম্পো থাকে। সেটার থেকে কমও হতে পারে, সেটার থেকে বেশিও হতে পারে। এবার আমার দেখতে হবে যে আমার একটা চাইকভস্কির সোয়ান লেক কি ডিমান্ড করছে, স্লিপিং বিউটি কি ডিমান্ড করছে, জিজেল বলে যদি আমি একটা ব্যালে নিই সেটা কি ডিমান্ড করছে, একটা ফ্ল্যামেঙ্কো কি ডিমান্ড করছে। ফর এক্সাম্পল আমি তোমায় বলছি, মানে এই টেম্পোটা কেন এতটা ম্যাটার করে। আজকে তো আমরা এই দেখেছি, আমাদের ড্যানজন বলে একটা ডান্স ছিল, এই যে কিউবা, মেক্সিকো বা পুয়ের্তো রিকো রিজিয়নের ড্যানজন বলে একটা ডান্স ছিল, যেটা হচ্ছে তোমার 2/4 টাইমে ডান্সটা। তো এই ডান্সটা হচ্ছে একটা স্লো ফর্মাল পার্টনার ডান্স, যেখানে তোমার সিনকোপেটেড কিছু বিটস থাকবে, তার মধ্যে তোমার ফুটওয়ার্ক করতে হবে একদম। তো সেইগুলোর সাথে একটা হাবানেরার মানে কন্ট্রা ডান্সা বলে একটা ডান্স ছিল, সেখান থেকে হাবানেরা আসছে, যেটা কার্মেনে তুমি দেখতে পাবে, কার্মেন বলে একটা অপেরা আছে সেখানে আছে। তারপরে ড্যানজনটা সেখানে আসছে। তো ইভলিউশন গুলো এরকম ভাবে হয় আর কি। এই টেম্পো নিয়ে কথা হচ্ছে, পিস নিয়ে কথা হচ্ছে। আচ্ছা, এইটা হলো। তারপরে তোমার আউটার টেম্পো তো বললাম, বাকিদের সাথে তোমার দেখে সেই এনার্জি বা একটা স্পেসের যে একটা এনার্জি থাকে, তো সেটার থেকে একটা কমিউনিকেশন। তারপরে হচ্ছে তোমার এই ফ্লেক্সিবিলিটি থাকবে, রিজিডিটি থাকবে, স্ট্যামিনা থাকবে, এন্ডিওরেন্স থাকে। কেন তুমি ধরো 2 ঘন্টার একটা ব্যালে, 2 ঘন্টা কি 1.5 ঘন্টার একটা ব্যালে, তোমাকে কিছু পশ্চারে ফিক্সড হয়ে দাঁড়াতে হচ্ছে, সেখান থেকে মুভ করতে হচ্ছে, ট্রানজিশন করতে হচ্ছে, তোমার স্ট্যামিনা লাগবে, রিজিডিটি লাগবে, তোমার ফ্লেক্সিবিলিটি লাগবে। এবার মুভমেন্টটা কতটা স্মুথ হলো তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। একটু যদি জার্ক হয়ে যায়, সেটার থেকে বোঝা যাচ্ছে এক্সপিরিয়েন্সটা কম, সেখানে তোমার এন্ডিওরেন্স লাগবে। তারপরে ফেশিয়াল এক্সপ্রেশন আছে, জেস্টার আছে, বডি ল্যাঙ্গুয়েজ একটা বড় ভূমিকা। মানে আমি আজকেই একটা জিনিস শেয়ার করেছি, আরো আরো অনেকগুলো শেয়ার করব, যে একটা ব্যালেট যখন ধরো তোমার রিহার্সাল হচ্ছে, ধরো গ্রুপের মধ্যে সবাই ডান্স করছে, ঠিক আছে, একজন দেখবে, এই যে বললাম, এই যে নিজের মনে হারিয়ে যাওয়া যেটার কথা তুমি বললে, আমি একজন ড্যান্সারের দিকে তাকিয়ে আছি, আমি দেখছি তার যে এক্সপ্রেশন গুলো বাকি আরো 10 জন কি 20 জনের থেকে আলাদা। তার মুভমেন্ট দেখছি আমি আলাদা, তার চোখের চাউনি আলাদা, তার যে জেস্টার, ফেশিয়াল এক্সপ্রেশন আলাদা। তার পাশে আরেকজন দাঁড়িয়ে আছে যে চেষ্টা করছে, কিন্তু তার জার্কিং, প্রচুর মুভমেন্ট হচ্ছে। একদম একদম। এইটা থেকে অ্যাজ আ ডিরেক্টর বা অ্যাজ আ মানে কোরিওগ্রাফার তুমি বুঝতে পারো যে কার কতটা লাইফের এক্সপিরিয়েন্স আছে। এবার যার একটু জার্কিং হচ্ছে, সে ওই চুপ করে বসে ইন্ট্রোস্পেকশনের টাইমটাই দেয়নি। আই ক্যান ক্লিয়ারলি সি দ্যাট। একদম আর যে অতটা স্মুথলি মুভমেন্টটা করছে, তার চোখে মুখে আমি বুঝতে পারছি যে লাইফে সেই স্ট্রাগল গুলো দিয়ে সে কিছু শিখেছে, লার্নিংটা রয়েছে, কনফার্ম করেনি, সে নিজেকে আর্টিস্টিক্যালি মোটিভেট করেছে বা ইমপ্রুভ করেছে। একদম নিজেকে অনেকটা সময় দিয়েছে, মানে নিজেকে ডেভেলপ, নিজেকে শেখানোর জন্য, নিজেকে একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়ার পিছনে সে মানুষটার একটা অবদান আছে, যেটা হয়তো আর 5 জন যারা জাস্ট
ফর দ্য সেক অফ ডুইং ইট করছে, তার থেকে একটু এগিয়ে অন্য মানুষদের। এবং ওই জন্যই প্রিমা ব্যালেরিনা বলে একটা কথা হয়, মানে ব্যালেতে যে একদম মানে মেইন যে ড্যান্সার, সে তো বাকিদের থেকে একটু আলাদা হবেই। তাই জন্য প্রিমা ব্যালেরিনা মানে হচ্ছে আমাদের ধরো সিনেমার অ্যাক্ট্রেসের মতো, যে একদম লিড মানে অ্যাক্ট্রেস, লিড এজে আছে, লিডে যে আছে, তো তাকে বাকিদের থেকে বেস্ট হতেই হবে, এরকম একটা ব্যাপার। তো অবশ্যই সেখানে বডি পলিটিক্স এর একটা ব্যাপার থাকে, মানে আর্টের মধ্যে তো ইনহেরেন্ট একটা পলিটিক্স থাকেই, আর্টিস্টিক পলিটিক্স, মানে নোংরা পলিটিক্স না, একটা আর্টিস্টিক পলিটিক্স। তো সেখানে বডিটাকে ইউজ করে কিভাবে তুমি সিডিউস করছো, বা ধরো তুমি পাওয়ার স্ট্রাগলটা, পাওয়ার প্লেটা করছো, বা কিভাবে তোমার ইমোশনস গুলোকে এক্সপ্রেস করছো, সেখানে একটা বডি পলিটিক থাকে। তারপরে ব্রিদিং থাকে, পশ্চার থাকে, যেটা বললাম ভাইটালিটি থাকে, মানে এই যে এতক্ষণ ধরে আমি পারফর্ম করব, আমার কাছে এনার্জি কতটা আছে, ভাইটালিটি কতটা আছে, লাইফ ফোর্স কতটা আছে, সেটা। তারপরে ধরো যদি আমি দেখি মানে পুরো সিনারিওটা, তাহলে সেখানে আমার প্রপস আছে, কস্টিউমস আছে, আর্ট ডিরেকশন আছে, মেকআপ আছে, লাইটিং, কালার, টেক্সচার, এগুলো সব আছে, মানে যেটা এক্সটার্নাল ব্যাপারগুলো, তাই না? একদম। কারণ একটা এনভায়রনমেন্টের মধ্যে একজন একটা ডান্স করছে, এবার সেটা হতে পারে একটা অপেরা, হতে পারে একটা ব্রডওয়ে মিউজিক্যাল, হতে পারে বা একটা আমার ব্যালে হতে পারে, যেখানে মিউজিকের একটা বড় ভূমিকা, কিন্তু ভিজুয়াল একটা স্পেকটাকেল যেটাকে বলে, তো ভিজুয়াল স্পেকটাকেলটা খুব ম্যাটার করে, বিশেষ করে ফ্রেঞ্চরা এটার উপরে খুব জোর দেয়। একদম। এবার তারপরে আসছে আমাদের মিউজিক্যাল সাউন্ড, তারপরে আসছে আমাদের রিদম বা পোয়েটিক স্ট্যান্জা বা অ্যাম্বিয়েন্স, যেটা হলো এবার কেডেন্সেস। এবার তুমি কি কেডেন্সেস নিয়ে কিছু বলবে, রিদমিক কেডেন্সেস নিয়ে, যেমন প্লেগাল ক্যাডেন্স এরকম থাকে না, প্লেগাল ক্যাডেন্স এরকম। দেখো, আমার মনে হয় এগুলোর এক একটা টার্ম আছে, ঠিক আছে। কেডেন্স ওয়ার্ডটা আমি যেটুকু জানি বা যেটুকু ব্যবহার করেছি, ইটস অ্যাবাউট কনফিউশন, ইফ আই এম নট রং। মানে একটা কোনো মিউজিক যখন বাজানো হচ্ছে, সেটার একটা নির্দিষ্ট সেগমেন্টের হতে পারে, অথবা পুরো পিসটার হতে পারে, আমি হয়তো ভুলও হতে পারি। তো কেডেন্স ব্যাপারটা আমি এই ক্ষেত্রে ব্যবহার করছি, যে কিভাবে আই এম গেটিং আউট অফ ইট, অথবা কিভাবে আই এম ওয়াইন্ডিং ইট আপ। এবার এগুলোর ক্ষেত্রে অনেকগুলো টার্মস আছে, এবার সেটা পিসের মধ্যে একটা জায়গা হতে পারে, যেমন পারফেক্ট, ইমপারফেক্ট, অনেকগুলো টার্মস পরীক্ষা দেওয়ার সময় শিখেছিলাম। এবার আমার মনে হয় চারটে আছে, বলো। একটা হচ্ছে তোমার পারফেক্ট আর অথেন্টিক, একটা হচ্ছে হ্যাঁ, প্লেগাল, একটা হচ্ছে হ্যাঁ, ইমপারফেক্ট বা হাফ কেডেন্স, একটা হচ্ছে হ্যাঁ, ইন্টারাপ্টেড বা ডিসেপ্টিভ। একদম, একদম। চারটে। তো এই যে ব্যাপার স্যাপার গুলো, ইফ ইউ গো বাই দ্য টার্মস, পারফেক্ট বলতে একটা জিনিস আমি যেমনটা ভাবছি, যেটা এভাবেই হওয়া উচিত, সেরকম বা সেরকমের কাছাকাছি কিছু হচ্ছে, মানে উই ক্যান কল ইট পারফেক্ট কেডেন্স। এবার ইমপারফেক্ট এর ক্ষেত্রে যেরকমটা ভাবছিলাম ধরনটা, বাট সে যেটা হচ্ছে ইজ কাইন্ড অফ অ্যাওয়ে ফ্রম ইট, মানে আমি যেটা বাজাতে গিয়ে পেয়েছি। তো এইগুলো টার্মস গুলোর মানে বুঝে, এবার যে পারফরমেন্সই থাক, সেগুলোর মধ্যে দেখতে হবে যে কোন ভাবটা প্রকাশ করছে। অ্যান্ড সত্যি কথা বলতে, এটার না কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, মানে রুল নেই। কোনো একটা কেডেন্স ক্যান সাউন্ড লাইক পারফেক্ট, টু আবার এট ইউ দ্য সেম টাইম লাইক সামথিং এলস, মানে চারটের মধ্যে হয়তো দুটোর ক্যারেক্টারিস্টিক দেখাচ্ছে, এটা হতে পারে। একদম একদম। তো এটাই, মানে আমি কি বলবো, ইন ডিটেল বা অত থিওরিটিক্যালি এটা নিয়ে আমার খুব একটা জানা নেই, বাট whenever না আই ঠিক আছে, প্লে কেন সামথিং, আমি মানে সবগুলোকেই ব্যবহার করে থাকি, মানে আনকনসিয়াসলি, না জানে। কোনো কোনো জায়গায় ওইটাই থাকে বেস্ট গানের পার্ট, শেষটা এরকম, ওইটাই ওইটাই। বেস্ট এবার পার্ট। না জেনে করার পিছনে একটা বিউটি যেটা আছে, বিউটি এইটা এই খুব যে ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল আমি বলছি, আমার ক্ষেত্রে অনেক সময় কি হয়, মানে এই যে এতটা মিউজিক নিয়ে কালচার করলে যেটা হয়, ধরো তুমি এত হাজার হাজার ওয়েস্টার্ন ক্লাসিক্যাল পিস শুনেছো, এবার যখন তুমি নতুন একটা ওয়েস্টার্ন ক্লাসিক্যাল পিস শুনছো, তখন তুমি অটোমেটিক্যালি আনকনসিয়াসলি বলে দাও যে এরপরে এই দিকেই টার্নটা নেবে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। সেইটা হয়ে যাচ্ছে তোমার মোস্ট ফিনিশড বা প্লেগাল, মানে পারফেক্ট কেডেন্স যেটাকে আমি বলি, একদম, একদম। সেরকম হয়ে যাচ্ছে, এরকমই। ওই যে বললাম, একটা চিন্তা করা যে পরটা এরকম হবে। আমি ধরো হ্যাঁ, একটা ছোট্ট সেগমেন্ট গিয়ে শোনাচ্ছি, ধরো ফার্স্ট পার্টটা যদি এইটুকুনি হয়, দা রা 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 না 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 না, জাস্ট টা 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 রা না, মানে ইফ আই গো বাই সারেগামা, সা পা মা পা সা নি ধা পা, এটা যদি হয়, এর পরের লাইনটা কি হতে পারে, ঠিক এতটুকুনি, তা রা 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 না 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 না,
না রে না 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 না, এটা হতে পারে। আমরা ওটা একসাথেই এটা গাইলাম। এইটা হচ্ছে একটা দা ফিল। না 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 না, এরকম। অথবা দা রে না 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 না, এটাও হতে পারে। একদম। একটু তো অন্যরকম। হ্যাঁ, অবশ্যই। তো এই যে প্রত্যেকের নিজের নিজের কিছুটা হলেও আলাদা, মানে যেটা আমি ভাবলাম সেটা ইজ লিটল ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ ইয়ার্স, আর তুমি যেটা ভাবলে ইজ সামওয়াট ডিফারেন্ট। তো ক্যাটেগরাইজেশন কারটায় কার কোনটায় পড়বে মানে আমি বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় প্রত্যেকে ইফ somebody thinks of making music ছোট ছোট করে, আর নিজের সেন্সটাকে নিজের ইনটিউশনটাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া। খুব খুব ফার্স্ট প্রায়োরিটি, ফার্স্ট। ইনটিউশন যদি ঠিক থাকে তাহলে আমার মনে হয় ওটা অটোমেটিক্যালি একটা জায়গায় পড়ে যাবে, ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য এই থিওরি এইটার সঙ্গে কমপ্লায়েন্স নিয়ে চিন্তা করতে হবে না, ইট উইল জাস্ট একদমই। ফল ইন ইটস প্লেস। আর অত ভাবলে তো বোরিং হয়ে যায়। অ্যাবসলিউটলি। কারণ মিউজিক একটা তৈরি করার সময়, মিউজিক হ্যাঁ, তৈরি অত করার সময় ভাবলে তো হবে না, সুন্দর হবে না জিনিসটা, র্যাগার মেকানিক্যাল যখন হয়ে যাবে। মেকানিক্যাল হয়ে যাবে, মানে একদম প্ল্যান সবকিছু মেকানিক্যাল, সেটা হলে সে হ্যাঁ, আর্টিস্ট্রি আর কোথায় হবে। এবার একটা একদমই জিনিস তাই। যেটা হতে পারে, ডিউরিং ইউর পারফরমেন্স যখন প্র্যাকটিস করছি প্রথম, তখন হয়তো হুম, এক্সপেরিমেন্টেশনের খাতিরে আমি 4-5টা ওয়েতে দেখলাম কনফর্মিটি না করে। এবার একদম। সেটা আমার মধ্যে একটা ইনটিউটিভ ছাপ ফেলে দিল, পরে আমি আনকনসিয়াসলি একদম। সেটাকে ইউজ করছি। হুম, এইগুলো ডেভেলপ হুম, করতে লাগে না। ওটাই। আরেকটা তোমার আরেকটা এই আছে যে হ্যাঁ, বলো বলো। বলো, তুমি কিছু একটা বলছিলে। না, আমি বলছিলাম ইমোশনস আর এনার্জি, সেটা মিউজিকেও আছে, হ্যাঁ, ডান্সেও আছে। হুম, ভীষণ, এইটা এটা আমার মনে হয় এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে এবারে। ইম্পর্টেন্ট। একদমই তাই। তো এইগুলো হচ্ছে তোমার এই মানে যদি আমি ডান্স বলি বা একটা পারফরমেন্স বলি, এইগুলো খুব ম্যাটার করে। নাও এখানে আমি কন্টিনেন্টের ডান্স নিয়ে বলবো, বাট সিন্স উই অলরেডি টকড অ্যাবাউট ল্যাটিন আমেরিকা, তো এখানে সাউথ আমেরিকার কয়েকটা ডান্স নিয়ে আমি বলবো। ইউ ক্যান রিলেট টু ইট অলসো। এই যে সাউথ আমেরিকার বা লাতিন ডান্সটা বলছে, এটার মধ্যে বলরুম ডান্সেরও যেরকম ফিল আছে, যদি আমি একটু ক্লাসিক্যাল ওরিয়েন্টেড বলরুম ডান্স বলি, এবং ফোক ডান্সেরও একটা ফিল আছে, ইটস আ মিক্স। এবং একদম। এটার যে রুটস, এবং এটার যে রুটসটা আছে, বলছে এটা হচ্ছে ওল্ড যে সিভিলাইজেশন গুলো ছিল, এনশিয়েন্ট সিভিলাইজেশন, ফর এক্সাম্পল অ্যাজটেক সিভিলাইজেশন যারা ছিল, ইনকা যারা ছিল, আয়মারা যারা ছিল, একদম। গুয়ারানি, এগুলো সব এনশিয়েন্ট সিভিলাইজেশন। হ্যাঁ। একদম। তো ওরা দেখছে, ধরো অ্যানিমেলের একটা মুভমেন্টকে নকল করছে, বা ওদের নিজেদের হুম, মধ্যে একটা নন ভার্বাল কমিউনিকেশন রয়েছে, সেইগুলো থেকে আস্তে আস্তে হুম, ইভলভ হয়েছে। অ্যান্ড একদম। আমি তো রিসার্চ করতে গিয়ে পড়েছিলাম এবং এখনো দেখেছি, এই যে ফ্ল্যামেঙ্কো নিয়ে আমরা কথা বলছিলাম, বলছে ফ্ল্যামেঙ্কোর এই যে হিস্ট্রিটা, সেটা কিন্তু ট্রেস ব্যাক টু রাজস্থান। বলছে রাজস্থানের নাকি একদম। কিছু, বলছে রাজস্থানের কিছু জিপসি ছিল যারা এখান থেকে চলে গেছিল ইউরোপে, তারপরে ধরো বুলগেরিয়ায় চলে গেছিল, সাউদার্ন স্পেনে চলে গেছিল। তো সেখান থেকে একদম। আমাদের এই জিপসি মিউজিকটা ডেভেলপ হয়েছে। তো ও রাজস্থানের যে মিউজিক ভোকাল বা প্লেইং যে ছাপটা আছে, সেটা ফ্ল্যামেঙ্কোতে রয়েছে ইনহেরেন্টলি, বলছে। একদম। মানে এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ফ্রিজিয়ান স্কেলের আধিপত্যটা ফ্লামেঙ্কোতে। একদম একদম একদম। মানে একটা মরুভূমি বা একটা ওরকম টাইপ অফ ড্রাই কালচারে যে মিউজিকটা ফার্স্টে মাথায় আসবে, যেটাকে আমরা ইউজুয়ালি একটা অ্যারাবিক বা একটা নর্দার্ন আফ্রিকান একটা ছাপ দিয়ে থাকি, সিমিলার ফিল আছে। থিং ইউ উইল গেট ইফ ইউ কাম টু রাজস্থান or if you go to মঙ্গোলিয়া। তো ওই জিনিসটা দ্যাটস ভেরি মাচ এভিডেন্ট। মানে স্পেন ফ্রান্সের মতন জায়গায় ওখানে তো এই মিউজিকটা আসবার কথা না, কিন্তু যেটা অরিজিনটা ওইখানে আছে, বালির মধ্যে আছে, দ্যাট থিং বলছে ইজ স্পেনে, অলওয়েজ হ্যাপেনিং। বলছে স্পেনে আন্দালুসিয়া বলে একটা জায়গা আছে, সেই জায়গাটায় এরকম আন্দালুসিয়া, সাদার্ন স্পেন। সাউদার্ন একদম। স্পেনে, তো ওইখানে এই জায়গাটায় এরকম আছে। একদম, তো বেশ কয়েকটা জায়গা, মানে স্পেনের মিউজিক্যাল কয়েকটা ইম্পর্টেন্ট জায়গা আছে, সেভিলা, সেভিলে, আন্দালুসিয়া, সেভিলে গ্রানাদা। একদম। 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 সেভিল তো সেভিল একটা খুব মানে আন্দালুসিয়া, হ্যাঁ, খুব সেভিল বড় একটা খুব জায়গা, বড়, মানে পারফর্ম করার একটা মিউজিক, বড় জায়গা। আর একদম। মিউজিকের ক্ষেত্রে খুব তো বড় একটা ব্যাপার। একদম। এবারে ব্যাপারটা হচ্ছে আন্দালুসিয়ান যে ব্যাপারটা, সাদার্ন স্পেনের ওই আন্দালুসিয়ার ফোক মিউজিকের মেন যেটা অ্যাকম্পানিং ইনস্ট্রুমেন্ট সেটা হচ্ছে গিটার। হুম, সেইটাকেই ফ্ল্যামেঙ্কো গিটার হিসেবে বলা হচ্ছে, এবং তার সঙ্গে খুব ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে গানটা অ্যাজ ওয়েল হুম, অ্যাজ দ্য রিদম। মানে আমাদের এখানে কেউ দেখলে মনে হয় যে লোকগুলো লাইক হাততালি দিচ্ছে, বাট একটা হ্যাঁ, ফ্ল্যামেঙ্কোতে ওরকম
কোঅর্ডিনেটর হাততালি দিতে গেলেও না অন্তত পক্ষে অনেক কিছু 15 দিন রিহার্সাল করতে হবে। একদমই তাই। ইম্পর্টেন্ট। তো সবকটা এলিমেন্ট খুব ইম্পর্টেন্ট। ফ্ল্যামেঙ্কো সিঙ্গার বেশ কয়েকজনকে শুনেছি, তার মধ্যে মোস্ট ফেমাস আমি যতদূর দেখেছি সেটা হচ্ছে ক্যামেরন, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ ক্যামেরন হ্যাঁ দিয়ে আইলো, তারপরে ডিউকুয়েন্ডে, আর আর কে যেন ছিল, পাকোর একজন ভাই ছিল, পেপে দে লুসিয়া। এছাড়া হ্যাঁ আরো ও অনেক প্লেয়ার্স, ওরকম অনেক সিঙ্গার আছে। এবারে হুম, ওদের যে স্টোরিটা, এবারে এখানে একটা ছোট্ট কন্ট্রোভার্সিয়াল জিনিসই বলবো। এটা না যখন আমরা ইন জেনারেল আমাদের এখানে গানটা, ভোকাল মিউজিকটা নিয়ে যেহেতু একটা উচ্চ লেভেলের চর্চা হয়, ফ্লামেঙ্কোর সেই গান শুনলে আমাদের অদ্ভুত লাগবে যে খালি হাই পিচের চিৎকার, ব্যাপারটা কেন? আমাদের এখানে যারা একদম টেনে একদম পুরো হয়েছে, বা ধরো একটা ফান্ডাঙ্গো করছে, ফান্ডাঙ্গো লাই লা লাই লা লা লাই লা লা, দারারারারারারাম, তারপর সেখান থেকে হয়তো একটা ট্যাঙ্গো রিদমে ঢুকে গেল বা হোয়াট এভার। টেরেডিং তো টেরেডিং। এই ব্যাপারটা একদম। তো এই যে গল্পটা, এটা আমাদের কাছে একটু একটু অকওয়ার্ড লাগলেও লাগতে পারে, তার কারণ আমাদের এখানে ভোকাল মিউজিকটাকে নিয়ে যেভাবে চর্চা করা হয়, ওখানে ভোকাল মিউজিকটা আলাদা একটা মেসেজ কনভেইং সিস্টেম। তো ইটস অ্যাবাউট দেয়ার স্টোরি, ইটস অ্যাবাউট দেয়ার জার্নি অফ লাইফ, অ্যান্ড সেটাকেই ম্যাক্সিমাম সময় গানের ক্ষেত্রে এবারে কিরকম রিদমটা হচ্ছে, যেমন যদি একটা ট্যাঙ্গো হয় সেই ক্ষেত্রে গানের মানে সারাংশটা একটু অন্যরকম। এটা যদি একটা বুলেরিয়া হয় সেক্ষেত্রে গানের গল্পটা একটু অন্যরকম। আবার এট দ্য সেম টাইম ওটা যখন একটা আলেগ্রিয়া হচ্ছে, আলেগ্রিয়ার ক্ষেত্রে একটা একটা হাসি সুন্দর একটা ব্যাপার। তো একদমই ইট তাই। ডিপেন্ডস অন দ্যাট, সেইভাবে সিঙ্গিংটা হয়, সেইভাবে গিটারটা হয়। মানে বাট মিউজিকটা শুনলেই ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক এসেন্স, যে কি বোঝাতে চাই। আরেকটা যেটা জিনিস হয়, তোমার ফ্ল্যামেঙ্কোর মধ্যে একটা ইনহেরেন্ট স্পিরিচুয়ালিটির ব্যাপার আছে। মানে তুমি যখনই ভীষণ দেখবে যে রকম। ফ্ল্যামেঙ্কোটা গাইছে, সেই জন্য একটা হ্যাঁ মানে ওই ওয়ান ওয়ান উইথ দ্য মিউজিক বলে না, সেই একসাথে মিউজিকের সাথে একদম, মিশে সে একটা ট্রান্সে থাকে, একদম একটা ট্রান্স, অন্যরকম ট্রান্সে থাকে। একটা ট্রান্স হয়ে যায় ফ্ল্যামেঙ্কোতে, তো সেটা আছে। খুব ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলো আছে। মানে এটা আমাদের যেটা হয় আর কি, আমাদের বাঙালিদের মধ্যে অন্য কালচারকে সম্মান করা বা সেটাকে একসেপ্ট করা সবাই পারে না। মানে এমনও হয় যে হুম, আমাদের বাড়ির মধ্যেই অনেকে পারে না। আমি দোষ একদম। দিই না, কারণ এখানে মেইন যেটা প্রবলেম, আমি বা আমরা যেটা জানি সেটাই ইজ দ্য বেস্ট, এই চিন্তাটা প্রবলেম। এই জন্য সারা ওয়ার্ল্ড এর ব্যাপারটা জানা কি হচ্ছে। তো একজন যে ফ্ল্যামেঙ্কো সিঙ্গার একদম তার সবটুকু একদম ফাটিয়ে দিচ্ছে গিয়ে, সে একটা বেসিক জায়গাতেও গাইতে পারবে যদি তাকে এটা নিয়ে ট্রেনিং দেওয়া হয়। কেন ওরকম টাইপের শুনতে সাই নিয়ে চারটে বাজে কথা বলা হয়ে গেল, দিস ইজ হোয়াট হ্যাপেন্স। মানে যার জন্য এখন লোকজনকে একটা এডুকেটিভ মনোভাব নিয়ে বলার, তো ওই জিনিসটা এখন কমে গেছে যে এটা শোনা দরকার ওটা। তার থেকে কি গিটারটা শোনা, এখানকার ফ্ল্যামেঙ্কো একটা গিটার প্লেইং যদি শুনিয়ে দেওয়া হয়, লোকের হজম করতে সময় লাগবে, এটা আমারও প্রথমে দেখছি। তো দ্যাটস ইট, ওটা একটা ওয়ার্ল্ড ইন ইটসেলফ। তো এই জিনিসটা মানে একটা অন্য দুনিয়া, একটা অন্য জিনিস, গিটারটাকে একটা হোলসাম হিসেবে ইউজ করা, ওটাই রিদম, ওটাই হেনা তেনা, মানে এভরিথিং। তো সেই জিনিসটা বোঝা, সেই জিনিসটা অ্যাকসেপ্ট করার জিনিস একটা ফ্রি মাথা দরকার হয়, সেটা আমাদের মধ্যে খুব কম আছে। আনফরচুনেট, বাট ঠিক আছে, এটা নিয়ে চলতে হবে। খুবই কম আছে। এবং এই যে ওপেন মাইন্ডেডনেস, সেটারই একটা ব্যাপার। এবং আমি আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স বলি, মানে প্রথম যখন এই ধরো জেসেকুক বলি বা ফ্ল্যামেঙ্কো বলি বা ট্যাঙ্গো বলি, হোয়াট এভার ইট ইজ, প্রথম যখন এটা হুম, আমায় অ্যাপিল করেছিল, সেটা হচ্ছে কিন্তু তার রিদমটা বলো বা তার মিউজিকটা বলো, একদম। এবং সেই যে গানটা গাইছে, তখন তখন আমি স্প্যানিশ বলতাম না, পরে স্প্যানিশ বলতে শিখেছি, তখন আই কুড রিলেট টু দ্য লিরিক্স অলসো। বাট তখন আমি হুম, কিন্তু স্প্যানিশ বলছি না, তখন আমি জাস্ট মিউজিকটা আমাকে খুব অ্যাপিল করছে, বা সুরটা আমাকে খুব একদম, মানে মোটিভেট করছে বা মুভ করছে যদি আমি বলি। সেইখান থেকে করে একটা একদম। এক্সপ্লোরেশন, এবং এক্সপ্লোরেশন করে আমি দেখছি পাকো হুম, যেরকম ভাবে একভাবে বাজাচ্ছে, দিমেওলা একভাবে বাজাচ্ছে, জেসেকুক হুম, একভাবে বাজাচ্ছে, গোভি একভাবে বাজাচ্ছে, জিপসি কিং একভাবে বাজাচ্ছে, কিন্তু প্রত্যেকের মধ্যেই সেই ওভারঅল এসেন্সটা আমি পাচ্ছি। একদম, একদম, তো এখান থেকে অনেক কিছু শেখার, মানে থিম এন্ড ভ্যারিয়েশন যদি আমি বলি, ফ্ল্যামেঙ্কো যদি থিম হয়, একদম, একদম, তো একদম। সেরকম ভাবে। তো তো প্রত্যেকটা প্লেয়ার হচ্ছে এক একটা ভেরিয়েশনের মূর্তি। একদমই তাই।
তো এখানে আমি জাস্ট কয়েকটা ডান্সের কথা একটু বলে দেবো, যে সালসা যেটা আমরা খুব দেখি, এটা একটা কিউবান ডান্স, যেখানে আমার মাম্বো, পাচাঙ্গা, রুম্বা এই তিনটে আছে আমার কিউবান ডান্স, প্লাস আমেরিকান ডান্স আছে যেটা হচ্ছে সুইং আর ট্যাপ বলে একটা দুটো ডান্স আছে, এইগুলোর মিক্স করে সালসাটা তৈরি হয়েছে আর কি। তারপরে এই চাচা চা যেটা আমাদের আছে, সেটা এই ট্রিপল স্টেপস এখানে ইউজ করা হয়, বা রক রক স্টেপ যেটা ইউজ করা হয়, এবং এই চাচা চাও হচ্ছে রুম্বা আর এই মাম্বোর থেকে ডিরাইভ করা। একদম। এবার রুম্বার ক্ষেত্রে যদি আমি বলি, সেটা হচ্ছে আমেরিকার বিগ ব্যান্ড মিউজিকের সাথে আফ্রো কিউবান যে রিদম গুলো থাকে, প্রাইমারিলি সন কিউবানো বলে একটা রিদম আছে সেটা, এবং অলসো কঙ্গা এন্ড রুম্বা, এগুলো মিশিয়ে আমার রুম্বা তৈরি হয়েছে। একদম। তো এবার এই যে যেটা আমরা কথা বলছিলাম, সেখানে রুম্বা ফ্ল্যামেঙ্কো আমরা দেখলাম, মানে এই যে পারমুটেশন কম্বিনেশন করার একটা ওপেননেস, যেখানে ফ্ল্যামেঙ্কোর সাথে রুম্বাটা মিশিয়ে আমি একটা নতুন ফর্ম পেলাম সেটা। তারপর ধরো এই যে সাম্বা যদি আমি বলি, সাম্বাটা হচ্ছে একটা ব্রাজিলের অরিজিনাল ভার্সন হতে পারে, বলরুম ভার্সন হতে পারে। এবার অরিজিনাল ভার্সনটা যেটা হয় সেটা হচ্ছে তোমার একটু ফোক ওরিয়েন্টেড, যেটা হচ্ছে রুটেড টু দ্য মানে সয়েল বলতে পারি বা কালচারটা। বলরুম হলে সেটা হচ্ছে তোমার একটু একটু অ্যারিস্টোক্রেসি, একটু সফিস্টিকেটেড, একটু রুমের মধ্যে চলে গেল ওরকম, একটু মুভমেন্ট গুলো একটু স্মুথ হবে এরকম টাইপের। এবার এই যে প্যাসো ডবলে এটা একটা আছে, এটা স্প্যানিশ মিলিটারি মার্চে ইউজ হয় অনেক সময়, এটার সাথে মানে ফ্ল্যামেঙ্কো মিশিয়ে অনেক নাচ আছে। তারপর ম্যাম্বো, ম্যাম্বো যে ডান্সটা হচ্ছে সেটা আমার কিউবা বা মেক্সিকো থেকে হয়েছে। এবার এটার সাথে এই যে ড্যান্সনটা বললাম, যেটার সাথে হাবানের একটা লিঙ্ক আছে, এইটা হচ্ছে আমার 2/4 একটু স্লো ডান্স। ফর্মাল পার্টনার ডান্স হচ্ছে যেখানে সবাই সেজে গুজে ড্রেস পরে একটা স্লো ফর্মাল ডান্স হচ্ছে, সিনকোপেটেড বিটস আছে, ফুটওয়ার্ক হচ্ছে, সেটারই একটু মানে একটু ফাস্টার হচ্ছে এবং রিজিডিটি একটু কম, আরেকটু তুমি ফ্লুইডিটি আছে, তুমি একটু মানে অত ফর্মালি তোমায় ডান্স করতে হবে না, বলে না যে এই হাতটা থেকে এই হাতটা এতটা মুভ করবে না, সেখান থেকে এখানে তুমি যে যেন ট্যাঙ্গোর ক্ষেত্রে আমাদের যে যেন এত অ্যাপিল বা এত বিউটি হচ্ছে যে ট্যাঙ্গোতে দের ইজ নো মিস্টেক, ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট উইথ বেসিক্স। তো তারপরে এই যে এইগুলো আছে ডোমিনিয়ান রিপাবলিকের ডান্স গুলো আছে, বাচাতা একটা খুব ভালো ডান্স আছে, বম্বা আছে যেটা পুয়ের্তো রিকোর, প্লিনা আছে যেটা পুয়ের্তো রিকোর, তারপর পেরেও বলে যে ডান্সটা আছে, এটা হচ্ছে পুয়ের্তো রিকোর সাথে একটু তোমার জামাইকান বা ক্যারিবিয়ান ইনফ্লুয়েন্সেস মিশিয়ে করা। তো এইগুলো হচ্ছে আমার সাউথ আমেরিকার ডান্স। আর তাছাড়া তোমার যদি আমি আরো দেখি আর্জেন্টিনিয়ান যদি ফোক ডান্স দেখি, তাহলে এই যে চাকারেরা আছে, এসকন্দিদো আছে, জাম্বা আছে, তারপর ট্যাঙ্গো। এবার ট্যাঙ্গোর ক্ষেত্রে যারা অনেকে জানে না, একটা হচ্ছে আর্জেন্টাইন ট্যাঙ্গো, যেটা হচ্ছে তোমার একটু লোয়ার ক্লাস বুয়েনোস এরিয়াসের ওখানে ধরো একটু অনেক সময় ব্রথেল বা অন্যান্য একটু স্ট্রিট মিউজিকের ওখানে কাজ থেকে তো এসছে আর কি ট্যাঙ্গোটা। তো সেখানেও তোমার আফ্রিকান বলি, সাউথ আমেরিকান বলি, ইউরোপিয়ান কালচারের ইনফ্লুয়েন্স রয়েছে। এবার 1880s নাগাদ সেটা হয়েছে, এবং এটা একটা পার্টনার ডান্স অ্যান্ড এ সোশ্যাল ডান্স, যেখানে আমরা পার্টনারে একটা সেন্সুয়ালিটি মেনটেন করে সেটাকে এক্সপ্রেস করছি। এবং এই রিও দে প্লাটা বলে একটা জায়গা ছিল যেখানে এটা প্রথম হয়, আর্জেন্টাইন ট্যাঙ্গোটা। তো স্প্যানিশ ট্যাঙ্গো আবার যদি আমি বলি, স্প্যানিশ ট্যাঙ্গোটার সাথে অনেকে যার জন্য বলে ট্যাঙ্গো আর ফ্ল্যামেঙ্কো অনেকে গুলিয়ে ফেলে। তো যদি আমি স্প্যানিশ ট্যাঙ্গোটা যদি দেখি, সেটা বলছে একটা লাইট স্পিরিটেড ভ্যারাইটি অফ ফ্ল্যামেঙ্কো, যেটা মিলঙ্গা বলে একটা আর্জেন্টাইন ডান্স আছে, যেটা আরেকটু ফাস্ট এবং সেন্সুয়াল এবং একটু ডিসরেপিউটেবল, এরোটিসিজমটা রয়েছে ওর মধ্যে, সেটা সেরকম মিলঙ্গা বলে একটা আছে, সেটার সাথে ফ্ল্যামেঙ্কো এটা একটা মিক্স আছে আর কি, সেটা হচ্ছে আমার স্প্যানিশ ট্যাঙ্গো। তারপর আবার হাবানারা, যেটা বললাম এই যে যেটা বলেছিলাম এর আগে, সেই হাবানারার ইনফ্লুয়েন্স আছে ট্যাঙ্গোতে। এবার বলছে এই যে ওভার দ্য টাইম এক ট্যাঙ্গোর একটা ইভলিউশন হয়েছে, এক্সুবারেন্স ছিল আগে, মানে আগে ধরো এই এরোটিসিজমটা আরো বেশি করে একদম মানে সেক্সুয়ালিটি একদম বেশি করে দেখানো হচ্ছিল, সেখান থেকে একটু স্মুথ বলরুম হয়ে গেছে, মানে ধরো একটু ড্রেস পরে সেই স্মুথ ডান্স হচ্ছে, মানে একটা সফিস্টিকেটেড ধরো অ্যারিস্টোক্র্যাটের একটা মহলে সেখানে গিয়ে তুমি ট্যাঙ্গোটাই ডান্স করছো। যেমন ফর এক্সাম্পল সেন্ট অফ ওম্যান বলে যে মুভিটা আছে, সেখানে একটা ট্যাঙ্গো ডান্স আছে, কার্লোস গার্ডেলের পরোনা কাবেজা মানে হচ্ছে বাই আ হর্সেস হেড, মানে একটা ঘোড়ার মাথা ধরে, সেটা একটা আছে। তো সেই যে ডান্সটা আছে সেখানে তুমি দেখছো একদম স্যুট পরে ট্যাঙ্গো করছে, দ্যাট ইজ মোর অফ আ স্মুদার বলরুম স্টেপ।
একদম। Whereas তুমি যদি একদম অথেন্টিক ধরো একটা আর্জেন্টাইন ট্যাঙ্গো বা একটা স্প্যানিশ ট্যাঙ্গোই দেখো, সেখানে সেই যে কালো হুম, ড্রেস পরছে একজন ছেলে, চুলটাকে একটু মানে হুম, আমাদের যেমন চুলটা, তোমার চুলটা এখন যেমন আছে, আমার চুলটা এখন যেমন আছে, একটু হুম, পিছনে হুম, একটু হুম। ধরো বান করা, বা ধরো হালকা, তোমার হ্যাঁ, একদম। হালকা বান করা, তারপরে তোমার ধরো একটা রেড ড্রেস পরলো, যেটা ফিমেলের হুম, সেন্সুয়ালিটিটা বোঝানোর জন্য রেডটাকে খুব ইউজ করা হতো, হুম, ঠিক আছে? তো সেখানে স্টেপিং এর ডিফারেন্ট করছে, তারপরে যে 2x4, 4x4, 4x8, এগুলো হচ্ছে টাইম সিগনেচার্স হুম। ইউজ একদমই তাই। করা, একদম। তারপরে কুয়েকা একটা চিলিয়ান ফোক ডান্স আছে, উরুগুয়ান ফোক ডান্স আছে কিছু, যার মধ্যে পলকাটা হচ্ছে ওই জার্মান ইনফ্লুয়েন্স থেকে আসা, বাট ওখানে আছে হুম, ক্যান্ডম্বে আছে। বলিভিয়ান ফোক ডান্স আছে যেখানে হচ্ছে কুলাওয়াড়া আছে, তারপরে হুম, মোরেনাডা আছে, ক্যাপোরালে আছে, এগুলো টিঙ্কু বলে হুম, একটা ডান্স তৈরি হয়েছে নতুন, এটা একটা। হুম, তারপর তোমার কলম্বিয়াতে কুম্বিয়া বলে একটা ডান্স আছে, ফক্সট্রট যেটা একটা খুব পপুলার ডান্স, সেটা হচ্ছে তোমার হুম, একটু হুম, স্মুথ প্রগ্রেসিভ ডান্স, যেটার মধ্যে একটু ওই ফ্লোয়িং মুভমেন্টস গুলো আছে, মানে একটু লেগাটো টাইপের বলতে পারো। হ্যাঁ, হুম, তো ওই বিগ ব্যান্ড মিউজিকের সাথে আছে ওয়ালসের সাথে অনেক সিমিলারিটি আছে। হুম। স্লো স্টেপস একদম। আছে, টু বিটস অফ মিউজিক, কুইক স্টেপস, এবং উইচ ইউজ ওয়ান বিট অফ মিউজিক, মানে 2 বিটস অফ মিউজিক, 1 বিট অফ মিউজিক, কুইক স্টেপ, স্লো স্টেপ, এরকম করে ফুড টাইমিং আছে। হুম, এই যে স্লো কুইক কুইক, স্লো কুইক কুইক, স্লো স্লো কুইক কুইক, এরকম করে করা আছে ফক্সট্রটে। একদম। এবং এটার ফক্সট্রট ড্যান্সটার ক্ষেত্রে একটা ব্যাপার আছে, যেখানে তোমার জার্কিং বডিতে হবে না, খুব স্মুথলি করতে হবে। এই সব এইগুলো আছে। তো আলটিমেটলি হোয়াট মেক্স ইট স্পেশাল সেটা হচ্ছে প্যাশন আছে, তোমার এনার্জি আছে, ফায়ার আছে, স্ট্রং কানেকশন বিটুইন পার্টনার্স আছে, তারপর তুমি যেভাবে বাজাচ্ছ, স্পাইসি, হুম, অনেকে বলে ট্যাঙ্গো বা ফ্ল্যামেঙ্কোর মধ্যে একটা স্পাইসি এলিমেন্ট আছে, তারপর হুম, সেনচুয়ালিটি আছে, এবং স্কোপ ফর ইভলিউশন, মানে তুমি অনেক একদম। কিছু মানে ইভলিউশনটা করতে পারো, সেরকম একটা ব্যাপার। হুম। তো আমরা যদি একটু ফ্ল্যামেঙ্কো যদি একটু বাজিয়ে শোনাও, তাহলে আমরা একটু শুনতে পারি। অবশ্যই, অবশ্যই, আমি একটা দুটো জিনিস বাজিয়ে দেখাই। হুম, আমি নিজে আর কি যতটা সম্ভব আর কি ঘেঁটে ঘেঁটে মানে একটা গিটারকে মডিফাই করে বানিয়েছিলাম। ফ্ল্যামেঙ্কো গিটার প্রথম কথা হচ্ছে ভীষণ এক্সপেন্সিভ, আর দ্বিতীয়ত অথেন্টিক ফ্ল্যামেঙ্কো গিটার যেগুলো স্পেনে তৈরি হয় সেগুলো এখানে নিয়ে আসলে ওয়েদারের কারণে পুরো নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাবে, তো একটা ইন্ডিয়া কাঠটাও মেড নষ্ট হবে। গিটারকে ওটাকেই আর কি মডিফাই করে একটা ফ্ল্যামেঙ্কোর জায়গাতে নিয়ে আনার চেষ্টা করছি, কতটা হয়েছে সেটা বলতে পারবো না। সেটা সো স্টোরিটা ইট একটু শুনি সাউন্ডস, মানে। হ্যাঁ ইট সাউন্ডস লাইক ফ্ল্যামেঙ্কো, বাট আমি ঠিকঠাক বলতে পারবো না যে লাইক না, দ্যাট অর আমি নট। বলছি এই এই যে তুমি গিটারটা যে বানালে, সেটা হ্যাঁ, সেটা স্টোরিটাও একটু শুনবো। হ্যাঁ বলছি, টিউনটা করে নি। তো হ্যাঁ, এই গিটারটাকে একটা ফ্ল্যামেঙ্কো গিটার বানিয়ে তোলার পেছনে কাহিনীটা বলি। তো ফ্ল্যামেঙ্কো মিউজিক গুলো শুনতাম, এবার একটা ক্লাসিক্যাল গিটার একটু উঁচু টাচ হলে যেটা হয় ওই ফার্স্ট ওই ব্যাপার স্যাপার গুলো করতে একটু অসুবিধা হয়। তো তখনই যেটা করলাম, এই গিটারটা স্যাডেলটা একটুখানি স্যান্ড করে ডাউন করলাম ফার্স্ট। আচ্ছা, তারপর হচ্ছে একটা গলপেডন। এবার গলপেডন মানে হচ্ছে যেটা গিটারের টপের ওপর লাগায় টু অ্যাভয়েড স্ক্র্যাচেস, কারণ এই যে টেকনিক গুলো ব্যবহার করা হয় গল পেস অ্যানালজেপোয়াস, হুম, এই ব্যাপারগুলো এগুলো পার্ট হুম, অফ কিন্তু ফ্ল্যামেঙ্কো প্লেইং। তো sure, এইগুলো থেকে ধরো বাজাতে গিয়ে বাঁচানোর জন্য দের ইজ আ স্ক্র্যাচ গার্ড টাইপ অফ। তো ওটা হুম, আমি একটা ল্যাপটপে স্ক্রিন গার্ড কেটে নিজেই তৈরি করলাম, এন্ড ইট সাউন্ডস লাইক ফ্ল্যামেঙ্কো অলমোস্ট। তো এটা 2020 সালেই করেছিলাম। মানে প্রথমে তো মে মাসের শেষের দিকে একবার স্যাডেলটা করি, তারপরে হচ্ছে সেপ্টেম্বরের দিকে ওই জিনিসটা, সেপ্টেম্বর অক্টোবরের দিকে গিয়ে ওইটা করি, যে আচ্ছা, ওই গল্পের লাগ। তো আচ্ছা। ইটস তুমি কি কোয়াইট স্ক্রিনে ক্লোজ টু ফ্ল্যাম। হ্যাঁ বলো। ছবিটা দেখতে পাচ্ছ? ছবিটা দেখতে পাচ্ছ ইয়েস, গিটারের ছবিগুলো? আচ্ছা, আচ্ছা। একদম একদম। ফ্ল্যামেঙ্কো গিটার, হুম, দেখতে একরকম হয় ক্লাসিক্যাল আর ফ্ল্যামেঙ্কো, কিন্তু বাট মেকিংটা অপরটা একটু অনেকটা থিনার আলাদা। হয়, অপরটা একটু থিন একদম, হয়। হুম, একদম, যাতে ক্রিস্প ব্যাপারটা যাতে আসে। বেশ ব্যাপারটা।
তো ফ্লামেঙ্কো মেইনলি যেটা হচ্ছে মানে আমাদের ফ্রিজিয়ান স্কেলের উপর যেহেতু বেসড, তো ছোট ছোট সাউন্ড চেকস করা যায়। আমি একটা দুটো যেমন মাঝে মাঝে করি যখনই আমার গিটারটা কোনো পিক আপে বা কোনো মাইক্রোফোনে লাগাই কোনো শোজে, তখন এরকম একটা মিউজিক দিয়ে শুরু করি। তো কয়েকটা ফর্মস বাজে, সব ফর্মস তো এখনো বাজাতে শিখিনি, তো দু একটা জিনিস বাজিয়ে দেখাই একটুখানি, সুবিধা হবে। তার মধ্যে ট্যাঙ্গো, স্প্যানিশ ট্যাঙ্গো যে জিনিসটা হয় সেটাই সামওয়াট লাইক, রিদমটা খুব সিম্পল, 1 2 3 4, 1 2 3 4, এবার অ্যাকসেন্টটা গিয়ে পড়ছে 2 3 আর 4 এর উপর। তো একটা স্প্যানিশ ট্যাঙ্গো আমি কিছুটা বাজিয়ে শোনাই, এটা পাকো দে লুসিয়ার লস পিনারেস বলে একটা পিস আছে, ওইটার উপর কিছুটা বেসড। লেটস সি। শোনা যাচ্ছে তো গিটারটা? শোনা যাচ্ছে গিটারটা শুভদা? হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে। আমি আমি আর একটু ক্রিস্প হলে বেটার হয়। এবার ঠিক আছে। আর আমি সাউন্ডটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ শিওর। ঠিক আছে, হ্যাঁ। তো আমি একটা ট্যাঙ্গোজ একটুখানি বাজিয়ে শোনাচ্ছি সামান্য করে। যেমন ধরো একটা ছোট্ট এক্সট্রাক্ট করছি, তো আমাদের টাইমিংটা ইজ 1 2 3 4, 2 3 4, মানে 2 3 4টা অ্যাকসেন্টেড, 1টা সাইলেন্ট। সাইলেন্ট মানে কম অ্যাকসেন্ট। সো এখানে যেটা হচ্ছে, আমি যদি ব্ল্যাঙ্ক স্ট্রিংস এ স্ট্রাম করি, ইটস লাইক, মাঝে মাঝে এক দুটো করে রাসগেটও ইউজ করছি। তো একটা ছোট বাজিয়ে দেখাই, ধরো এই যে মোটামুটি রকমের বাজিয়ে দেখা। So this is how a tango works. তার মধ্যে পিকাডো ছিল, তার মধ্যে অ্যালজাকুয়াস ছিল, তার মধ্যে গলপিস ছিল, সব টেকনিক মিলিয়ে ফাইনাল প্রোডাক্ট কিছুটা এরকম। আচ্ছা, এই টেকনিকগুলো সম্বন্ধে একটু হালকা করে বলবে, মানে জাস্ট? হ্যাঁ, সামান্য করে বলছি। তো আমি 3-4টে ইউজ করি, এখনো সব টেকনিক তো পারি না। যেমন ক্লাসিক্যাল গিটারের ট্রেমোলো হয় কি থাম, রিং, মিডল, ইন্ডেক্স এরকম করে। ফ্ল্যামেঙ্কো গিটারের ট্রেমোলো হচ্ছে 5 স্ট্রোকস, থাম, ইন্ডেক্স, তারপর রিং, মিডল, ইন্ডেক্স। ঠিক আছে? এটা অনেকে মনে করে যে থাম, পিঙ্কি, রিং, মিডল, ইন্ডেক্স, ওটা অ্যাকচুয়ালি
প্র্যাকটিক্যালি ইম্পসিবল, আমি চেষ্টা করে দেখেছি, এটা মুশকিল। আচ্ছা তো আমি একটা ক্লাসিক্যালের ট্রেমোলো আর ফ্ল্যামেঙ্কো ট্রেমোলো কম্পেয়ার করে দেখাচ্ছি। এটা যদি আমি ক্লাসিক্যালে বাজাই, এখানে কি হচ্ছে, মানে ট্রেমোলো 3টে স্ট্রোক, এবার ফ্ল্যামেঙ্কোতে ট্রেমোলোর ক্ষেত্রে 4টে স্ট্রোক। যেমন ধরো তো এটা হচ্ছে ট্রেমোলো হয়ে গেল, একটু আলাদা ক্লাসিক্যাল ট্রেমোলো থেকে, একটু ক্যাচি টাইপের একটা ব্যাপার আছে। তারপরে হচ্ছে পিকাডো, মানে দুটো ফিঙ্গার দিয়ে যেটা আমরা করছি, অল্টারনেট, ইন্ডেক্স মিডল ইন্ডেক্স। আমরা যে স্কেল হয়তো আগে ফ্রি স্ট্রোকে ক্লাসিক্যাল গিটারে এবং সিম্পল বাজাতাম, ধরো এবার সেটাই যখন ভীষণ ফাস্ট রেস্ট স্ট্রোকে, এটা হচ্ছে পিকাডো। এবার এটার অ্যাপ্লিকেশন যত যাবে উইথ প্র্যাকটিস বেটার হবে। তারপর একটা হচ্ছে গল্পে, মানে ওই যে গিটারের বডিতে মাঝে মাঝে ঠাপ করে মারছি, ধরো এই বাজাচ্ছি, তো এইটাকে বলা হচ্ছে গল্পে। এবারে আলজাপুর যে টেকনিকটা, সেটা হচ্ছে থাম দিয়ে আপ ডাউন মিশিয়ে একটা মুভমেন্ট। যেমন ধরো ডাউন, এই ডাউন স্ট্রোকটা আমি এই স্ট্রিংটায় করে দেখাচ্ছি। ডাউনটা পার্শিয়ালি আগে এখান থেকে শুরু হলো, তারপরে ডাউন, তারপর ফুল আপ। এবার এটাই যখন একটা স্পিডে করা হয়, আমি একটা ছোট্ট এক্সট্রাক্ট শোনাচ্ছি, একটা বুলেরিয়ার একটা এন্ডিং শোনাচ্ছি, টোমাটিটোর বাজানো। এর মধ্যে যেমন পিকাডো আছে, ট্রেমোলো রয়েছে, আবার এই অ্যালজাপুয়ার রয়েছে, তো কিছুটা এরকম টাইপের। তো এটা যেটা করলাম লাস্টে, এটাকে বলা হচ্ছে রাসগিয়াটো, মানে মুভিং দ্য হ্যান্ড লাইক আ ফ্যান। এবার রাসগিয়াটো অনেক টাইপের হয়, এই ফিঙ্গার গুলো এই মুভ মোশনে মানে এরকমও হয় আর কি, এটাই বলছি। উঁচু করে দেখাই তাহলে বেটার হবে আই গেস, লাইক দিস, অথবা 4টে ফিঙ্গারে, ঠিক আছে। তো এই কয়েকটা টেকনিককে ফ্ল্যামেঙ্কো ব্যবহার করা হয়, যেটা বাজনাটাকে আরো ক্রিস্প বানিয়ে দেয়। এই হচ্ছে মেইন সারাংশ, মানে ক্লাসিক্যাল থেকে ফ্ল্যামেঙ্কো শিফট করে এসে এই কয়েকটা টেকনিক পেয়েছি বাড়তি, যেটা আর কি বাজনাটাকে একটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। বাট ওইটাও আমি জাস্ট এখানে একটা জিনিস বলবো, যে এইটাও যদি ফিল বা ইনটুইশনটা যদি না কাজে লাগতো, তাহলে ওই গদবাঁধা পদ্ধতিতে হয়তো এতটা পথ চলা যেত না। একদমই তাই, একদমই তাই, এটাই হচ্ছে গল্প। তো দিস ইজ হোয়াট ফ্ল্যামেঙ্কো ইজ আ কালচার, ইজ আ ডিফারেন্ট কালচার। ওটা নিয়ে একটু নাড়াঘাটা করতে হবে ইফ সামবডি ওয়ান্টস টু প্রেজেন্ট সামথিং অন দ্যাট। এটাই, ফ্ল্যামেঙ্কো ইজ নট অনলি অ্যাবাউট দ্য টেকনিক্স, রাইট। আর ফ্লেমেঙ্কো ওই যেটা বললাম, যে ট্রান্সের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, খুব ইম্পর্টেন্ট। তুমি কি ম্যালাগুয়েনাটা বাজাতে পারবে? মানে ম্যালাগুয়েনা, হ্যাঁ পারবো, না পারার তো কিছু নেই। ম্যালাগুয়েনার রিদমটা ইজ সিমিলার টু, মানে লাইক 3/4 এর উপর চলছে, কিন্তু ওটাকে অনেক কিছুর সাথে সোলেয়ার সাথে মেলানো যেতে পারে কিছু, ধরো
এরকম টাইপ অফ কিছুটা। তো মেন এসেন্সটা অফ মালাগুয়েনা ইজ লাইক, এবার এটাকে আমি চার ভাবে করলাম। প্রথমে ফার্স্ট সিঙ্গেল স্ট্রোকস, তারপর ডাবলস, তারপরে হচ্ছে ক্লাসিক্যাল ট্রেমোলো মানে ট্রিপলেটস, সরি, আর লাস্টে ফ্লামেঙ্কো ট্রেমোলো। লাইক দিস। তো এইভাবে একটা জিনিসকে আস্তে আস্তে মডিফাই করতে করতে অন্যভাবে নিয়ে প্রেজেন্ট করা যায়। তো মালাগুয়েনা ইজ লাইক আ রিদম। তো একদম বেসিক মালাগুয়েনা যখন শেখানো হয়, অনেক ছোট ছোট ওরকম চেঞ্জেস করে। ধরো প্রথমে এই হচ্ছে, তো এইটা হচ্ছে মেন গল্প, সারে গা রে সা নি সা, এই গল্পটা মানে আমরা ফ্রিজিয়ান স্কেলের উপর ঘোরা হয়। তো এই হচ্ছে ফ্লামেঙ্কোর এসেন্স, এটা অন্যরকম কাজ। এবং আমার তারপরে আমি কিছু এটা হ্যাঁ, আমি একটা বলো জিনিস বলো। এখানে একটু মেনশন করবো যে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কলকাতায় খুব কম গিটার প্লেয়ার আছে বা মিউজিশিয়ান বা আর্টিস্ট আছে যে সম্বিতের মতো এতটা ডেডিকেটেড ফ্লেমেঙ্কো নিয়ে কালচার করছে। আর যদি কেউ থেকে থাকেন বা যদি যারা শুনবেন এটা তাদের জানা যদি কেউ থেকে থাকেন, তাহলে লেটস মানে আমাদের এই মেলে কন্ট্যাক্ট করবেন বা এখানে একদম। কমেন্ট করবেন, আমরা একসাথে একটা মানে জ্যামিং সেশন করতে পারি যেখানে আমরা ফ্ল্যামেঙ্কো নিয়ে ডিসকাস করবো। তো হ্যাঁ, প্লিজ একদম। কন্টিনিউ। তো এরকম আরো কিছু রকম, যেমন ছোট ছোট কিছু জিনিস কম্পোজ করা আমারও রয়েছে। ধরো একটা পেয়ে যাচ্ছে, এটা সোলেয়া যখন বাজাচ্ছি, সোলেয়াটা হচ্ছে খুব স্লো একটা, একদম প্রথম যে কাইন্ড অফ রিদমটা শেখানো হয়। তো সোলেয়া থেকে ইন্সপায়ার আমার কিছু সুর, মানে যেমন ধরো নট এক্স্যাক্টলি ফ্লেমেঙ্কো, এমনি মাথায় আসা সুর, মানে এইরকম সুর যদি একটা কেউ শোনে, আহ মানে এই যে ফার্স্ট পার্টটা, এটা শুনলে কিন্তু বাঙালির প্রথমে মনে আসবে তখন তোমার 21 বছর বোধহয়, তাই না? একদম। তো এইগুলোকেও, এই সুরগুলোকে নিয়েও কিন্তু ফ্লামেঙ্কো রিদম বা কোনো কিছুর মধ্যে ইজিলি ইনকর্পোরেট করা। বাট একটা জিনিস আমি এখানে একটু মেনশন করবো যে স্প্যানিশ কালচারের সাথে বা ফ্ল্যামেঙ্কো বলি বা যদি আমি বলি ম্যাম্বো বলি বা সালসা বলি, এটার সাথে ইন্ডিয়ার একটা কোথাও না কোথাও একটা যোগসূত্র ছিল। যেমন যদি আমি বলি হিন্দি ভীষণভাবে। সিনেমাতে প্রচুর গান আছে, আর ডি বর্মন করেছে এবং আরো অনেকে এত ইন্সপায়ার্ড ছিল, যেখানে আগেকার দিনে কি হতো, ওই তোমার মাম্বো সালসা এই মিউজিক গুলোকে হুবহু কপি করে হিন্দি গান তৈরি হয়ে যেত। একদম। এবং আমাদের বাংলায় সেখান থেকে যেটা করা হতো, হয়তো মিউজিকটা থেকে ইন্সপায়ার্ড হয়ে সেরকম একটা সুরে করা হলো, নতুন লিরিক বসিয়ে দেওয়া, এটাই। নতুন লিরিক বসিয়ে দেওয়া হলো, সেটা আছে, একদম। ছিল আমাদের।
একদম। তো এই যে ধরো এই জিনিসটা বাজালাম, এরকম আরো ছোট ছোট নতুন সুর তৈরি করে, ধরো এই যেটা চলছে, প্রথমবার কি করলাম, এবার যেটা করবো ধরো একটা কি এর উপর একটু বেশিক্ষণ থাকবো, এটা কোন কি এর উপর থাকলাম? এটা সি মাইনারে চলছে। ওকে। অনেক কিছু তৈরি করা যায়। তো ইভেন ইয়ানির কিছু কিছু পিসেস আমি যেটা আমি খুব কালচার করি, ওইগুলোর মধ্যে ছোট ছোট ফ্লামেঙ্কো টাচ আমার মনে হয় দেওয়া যেতে পারে। যেমন মার্চিং সিজন কভার করেছিলাম। হ্যাঁ, তো বলো বলো বলো। ইয়ানি আই থিংক ফ্ল্যামেঙ্কো নিয়ে একটা পারফর্মও করেছে, জানো তো? হুম As হুম far as I remember, if I am not wrong, ইয়ানি ফ্ল্যামেঙ্কো নিয়ে একটা পারফর্ম করেছে এবং ওটা একটু অন্যরকম ছিল। তো হুম কোন কনসার্টে আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট হ্যাঁ, ইয়ানির মিউজিকের সাথে অনেকটা রিলেশন আছে না? হুম কোথাও না কোথাও হুম একটু গ্রিক হুম, গ্রিক গ্রিক ইনফ্লুয়েন্স থেকেই যাচ্ছে। একদম একদম। সো ইন্ডিয়ান, গ্রিক সমস্ত রকম ইনফ্লুয়েন্স, এবং তার সঙ্গে হচ্ছে ওখানকার কালচার সব মিলিয়ে হচ্ছে ফ্লামেঙ্কো। হুম। তো ওটা চর্চা করার জন্য একটু ইন ডেপথ ঢুকলে ভালো হয়। মানে যারা যারা এটা নিয়ে কিছু করতে চায় তাদের প্রতি আমার এটা একটা মানে অ্যাডভাইস বললে হয়, বা আমার অভিজ্ঞতা থেকে আমার মনে হচ্ছে যে একটু ডিপ স্টাডিটা করতে হবে, তাহলে আউটপুটটা বেটার। এই হচ্ছে আর গল্প। আরেকটা আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে ওর রিদমটার সাথে নিজেকে খুব মানে অন্তর্নিহিত করতে হবে আর কি। মানে ওটা যে একদম রিদমটা ভেতরে থাকে সেটা ঢুকিয়ে ফেলতে হবে। যতটা ভেতরে ঢুকিয়ে ফেলতে পারবে, তাহলে কি হবে যে ক্ল্যাপটা একটা এক্সটার্নাল কোনো প্রসেস হবে না, মানে বডির রিদমের সাথে অটোমেটিক্যালি ক্ল্যাপ হবে। একদম, এটাই বেসিক গল্প। এনিওয়ে বাবা, অনেকক্ষণ হলো, এবার আস্তে আস্তে কনক্লুড হলো। করতে হবে। হ্যাঁ। তো হ্যাঁ, তুমি ফ্ল্যামেঙ্কো নিয়ে কনক্লুড করলে করো, তারপরে আমি মানে এর পরে আরেকটু কন্টিনিউ করব। তো একদম একদম। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ফ্লেমেঙ্কো গিটার নিয়ে যারা শিখতে চায় বা ওটা নিয়ে যারা জানতে চায়, একটাই কথা, ফ্লেমেঙ্কো ইজ নট অনলি অ্যাবাউট দ্য টেকনিক্স, ফ্লেমেঙ্কো ইজ আ কালচার। সেই কালচারের মধ্যে গিটার ইজ আ পার্ট, এবং সেই গিটারের মধ্যে দ্য টেকনিক্স ইজ আ পার্ট। তার জন্য স্টাডিটা যখন করতে হবে বৃহত্তর লেভেলে করতে হবে। শুধুমাত্র একদমই তাই। কিন্তু ওই পিকাডো, পুয়া, ফ্লামেঙ্কো, ট্রেমোলো শুধুমাত্র এটা দিয়ে হবে। কেমন একটু বৃহত্তর ভাবে জানলে এই জিনিসটার আউটপুটটা নিজেরই শুনতে ভালো লাগছে। হ্যাঁ, মানে আই ক্যান মেক মাই গিটার সিং লাইক দ্যাট কালচার। তো এইটা আগে দরকার। যখন আর এখানে নিজের আমি বাজনাতে একটা এটা পাবে, তাহলে আমার মনে হয় ইট ক্যান রিচ, অথবা ইট ক্যান মানে কি বলবো, রেজিস্টার among other people. বলো কি বলছিলে? লঙ্গার। আর আরেকটা জিনিস যেটা আমি বলবো, এই যে তুমি যেটা খুব বললে, আই রিয়েলি লাইকড ইট, এই যে ইনটুইটিভ বা ফিল বেস, যেটা আমি পার্সোনালিও খুব মনে করি। এবং এটার গুরুত্ব এতটা, মানে আমি তার একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ফ্ল্যামেঙ্কো, তো প্রথমেই আমি ভাবলাম যে আমি ফ্ল্যামেঙ্কো শিখছি, এই পদ্ধতিতে শিখবো, এইভাবে বাজাবো, এই জিনিস শুনবো, তাহলে কি আছে, মেকানিক্যাল ওয়ে হয়ে গেল। বাট ইফ ইউ ফোকাস অন দ্যাট ইনটিউটিভ ফিল, বা যেটা একদম অন্তর্নিহিত যে রিদমটা বা সেই ফিলটা যখন আমি করছি, তখন আমি ইয়ানির একটা পিস শুনছি, বাট ইউ ক্যান রিলেট যে ওইটার সাথে কোথাও না একটা সিমিলারিটি আছে। একদম এই যে হোলিস্টিক খুব অ্যাপ্রোচটা, ইম্পর্টেন্ট। এটা অ্যাজ আ মিউজিশিয়ান বা অ্যাজ অ্যান আর্টিস্ট বা অ্যাজ আ টিচার বা অ্যাজ আ পারফর্মার বা অ্যাজ এনি ভীষণ আর্টিস্ট, প্রয়োজন। এটা হতে পারে ফিল্ম মেকার হয়ে আমার মিউজিকের ন্যাকটা আছে, বাট এই হুম, রিলেশনটা থাকাটা খুব দরকার, এই ফিলটা। খুব দরকার, খুব দরকার। এই যে তো এটাই আর কি, ফ্লামেঙ্কো নিয়ে, ফ্লামেঙ্কোর সাথে সাথে আলাদা আলাদা কালচার নিয়ে যত বেশি জানবে তত বেশি ব্যাপারটা বেটার হবে। এটাই তো আচ্ছা, তুমি প্রত্যেককে। হ্যাঁ বলো বলো। তুমি কি পারকাসিভ গিটার করেছো, মানে পারকাসিভ গিটার যেটা হয়, পারকাসিভ আমি কখনো চেষ্টা করিনি, মানে মেটাল স্ট্রিং বা নাইলন স্ট্রিং এ অনেকে করে। তো করে। পারকাসিভ গিটারটা একটু অন্যরকম জিনিস, যেখানে পারকাশনের কোনো একটা ইনস্ট্রুমেন্টের ব্যাপারটাও তো ইউ আর ডুইং অন ওয়ান গিটার।
ওটা আমাদের one বাংলায় আমার পরিচিতর মধ্যে এক দুজন করে, তার মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে সৌম্যজিৎ, আমার ছোট ভাইয়ের সঙ্গে। সমাজিত। আচ্ছা, হ্যাঁ, সৌম্যজিৎ পাইন যেমন বেশ পাইন কিছু এক্সপেরিমেন্ট, হ্যাঁ হ্যাঁ, সৌম্যজিৎ ও তো এখন ভালোই বম্বেতে করছে। থাকে পড়াশোনার জন্য। হি ইজ আ হ্যাঁ, ও ভেরি গুড ভালোই প্লেয়ার, করছে। ভেরি গুড ভেরি প্লেয়ার। গুড প্লেয়ার, ভেরি গুড টেকনিক্যালি আই প্লেয়ার। হ্যাভ সিন হিজ থিংস, হি ইজ আ ভেরি গুড প্লেয়ার। ওর সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ হবে হবে করে হয়ে ওঠেনি, হ্যাঁ, বাট আমরাও ইচ্ছে প্ল্যান আছে পরে করছিলাম। একসাথে। সেই রবীন্দ্রসঙ্গীতের সময় আমরা প্ল্যান করছিলাম একসাথে একটা অ্যাবসলিউটলি, মানে সেশন অ্যাবসলিউটলি। করব। তো হ্যাঁ, করুক, তো ভালো যাই হবে। হোক, তো বাট আমি সৌম্যজিৎ আমি আমি যেমন, হ্যাঁ আমি বলো। ওর পারফরম্যান্স দেখেছি, ও বেশ ভালো করছে। মানে টার টাং টাং একদম, টাক টাক খুব সুন্দর করছে। একদম। তো পারকাসিভ স্টাইলটা যে এসেন্সটা, সেটাকে ও খুব সুন্দর ক্যাচ করেছে এবং ওর মতন করে চেষ্টা করছে বার করার। তো আমাদের বাঙালিদের মধ্যে যদি কাউকে খুঁজে পেতে হয়, হি ইজ দ্য মোস্ট কমনলি অ্যাভেলেবল, যার কাছ থেকে হ্যাঁ, দেখে একটা রেফারেন্স পাওয়া যায় যে হ্যাঁ এরকম হতে পারে। এবং খুব প্রসেসটা যাওয়ার ভালোভাবে জন্য এবার অন্যান্য রিসার্চ করতে হবে। খুব মানে ভালো আমাদের খুব আছে। কাছের মানুষ বলতে যদি কেউ থেকে থাকে, আমার ওর নামটাই মাথায় আসছে। একদম। আমি কখনো আম- চেষ্টা করিনি পারপাস, আমি যখন এটাই। মুম্বাইতে ছিলাম তখন খুব বাজাতাম, এবং আমার বেশ কিছু বন্ধু ছিল যারা বাজাতাম। এবং সামহাউ আমি জানি না, মানে আই হ্যাভ সিন দ্যাট, যে মানে মুম্বাইয়ের যে এনার্জি বা ফিলটা, ওটা যেন একটু পারকাসিভ গিটারে তোমাকে একটু ইন্সপায়ার করে। তো সেটা ঠিক। সৌম্যজিৎ যেমন মুম্বাই গেছে জাস্ট কিছুদিন আগে, মানে পড়াশোনা। কিছুদিন আগে, মানে ও তো তার আগেই করছিল। বাট না, আমার ওর ক্ষেত্রে আমি যেটা ব্যাপারটা দেখেছি। হচ্ছে হিজ ওরিয়েন্টেশন উইথ দ্য গিটার স্টার্টেড উইথ গ্র্যাটিটিউড। তো হুম, ওইটা থেকে যেহেতু ইন্সপায়ার্ড, ওইটা থেকে গিটার ধরেছে, তার জন্য পারকাসিভ যে স্পাইসি জিনিসটা হি হ্যাজ ওইটাই। ইনসাইড হিম। এবং ঠিক আমি আছে, দেখলাম ও মানে এক আমার সেটার একলা। প্রতি ন্যাক নেই, দ্যাটস এ ডিফারেন্ট থিং। হ্যাঁ, সে এক একজনের এক এক প্রেফারেন্স থাকে। একদম, আমি আমার দেখলাম ও ওটার প্রতি কোনো একটা নেই। আমি দেখলাম একলা চলো গানটাও খুব সুন্দর করে হ্যাঁ, খুব সুন্দর করছে। তারই মধ্যে পারকাসিভ, তারই মধ্যে এই বিভিন্ন রকম ভাবে করেছে, ওটা একটা আলাদা অ্যাপ্রোচ। তো আমাদের বাংলার মধ্যে যদি কাউকে আমি দেখে থাকি, আমি ফার্স্ট নামটা ওরই নিই। আরো অনেকে হয়তো করছেন, করবার চেষ্টা করছেন, বাট এখনো পর্যন্ত ফিনিশ প্রোডাক্ট যদি না, একটা এক্সাম্পল হিসেবে দিতে চাই, আমি অবশ্যই ওর প্লেইং কে রেকমেন্ড করবো যে হ্যাঁ ওটা শুনে দেখতে পারেন যে কিরকম জিনিসটা। সেটা আর ও যদি কিন্তু বাজাতে অনেক চান তার জন্য। হ্যাঁ, আর ও কিন্তু অনেকগুলো গান বাজিয়েছে আর কি, হ্যাঁ, অনেকগুলো গান আমি একদম দেখলাম। একদম একদম একদম। তো এটাই পারকাসিভ গিটার, ওটা নিয়ে আমার ঠিক আসলে মানে কখনো করা হয়নি, দেখি ইন ফিউচার যদি কখনো ইচ্ছা হয় অবশ্যই দেখবো। খুবই ভালো। হুম। এবং ইফ এনিওয়ান ওয়ান্টস টু সি, লাইক আমি জাস্ট দেখাতে পারি। আই থিঙ্ক হুম। ওটা দেখাচ্ছে কি না, দাঁড়াও 1 মিনিট। সমজিৎ পাইনের কথা যখন উঠলো তখন আমি জাস্ট শেয়ার দ্য মানে চ্যানেল, কেন ও রিয়েলি ভালো কাজ করছে, অনেকেই জানে। বাট যারা জানে হুম। না তাদের জন্য আমি বলছি যে দিস ইজ সমজিৎ, and he's really doing good job. হুম, তোমার মনে মিউট হয়ে গেছে। মিউট রেখেছি যাতে ওটা শোনা যায় ভালো করে। ও আচ্ছা আচ্ছা, না আমি চালাচ্ছিলাম। ও আমি চালাতে পারি কিন্তু, যদি তুমি, হ্যাঁ আমি চালাতে পারি, দাঁড়াও। হ্যাঁ, সমজিতের কথা যখন ঠিক আছে, উঠলো। আমার মনে হয় চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখো, কারণ এখন হ্যাঁ, চ্যানেল ডিসকাশনের মধ্যে ওটা চালানোর থেকে ওখানে চলে গেলে সবাই প্রত্যেকটা জিনিস খুঁজে পাবে। তোর ওটা চ্যানেলের পাবে। লিঙ্কটা দিয়ে রেখে দাও, তাহলে সবার পক্ষে একটা অ্যাক্সেস করতে সুবিধা হবে। এবং অনেকগুলো জিনিস তো আমি চাই সবগুলোই, ওর প্রত্যেকটা প্রেজেন্টেশন সবগুলো সবাই শুনুন, সুবিধা হবে। খুব ভালো লাগে। আমি আমি জাস্ট একবার তুমি দেখো তো সাউন্ডটা আসছে কিনা। আমি ওর একলা চলোটা আমি একটু হুম হুম হুম। জাস্ট এক সেকেন্ড। Sure. একলা চলো আমার খুব ভালো লেগেছিল, বাজিয়েছিল। সাউন্ড আসছে না এখনো, এইবার ঠিক আছে। এবার হুম।
তো Beautiful. ওর চ্যানেলের লিঙ্কটা থাকলো এখানে ভিডিওটায়, আমি রেকমেন্ড করবো একটু শুনে দেখতে পারেন। হিজ অ্যাপ্রোচ অফ প্লেইং ইজ ভেরি ডিফারেন্ট। Right. আমার দেখা এখানে সো বাংলাতে খুব একটা কেউ করছে না, মানে আমি দেখিনি আর কি ওটাই খুব একটা। ওটাই যাই হোক শুভদা, আই থিঙ্ক আই হ্যাভ টু হ্যাঁ, কনক্লুড, 10টা বাজে তো, sure, একটা অন্য sure. জায়গায়। ঠিক আছে, তুমি অলরাইট, সো তুমি বলো if you থ্যাংক want. ইউ ফর হ্যাভিং মি আজকের এপিসোডে। Sure. I will just continue with something else and you can just go. একদম Yeah. Thank you একদম for ওকে, coming. সবাই Thank you ভালো for থাকবেন, coming. সুস্থ থাকবেন। একদম বাই একদম বাই, টেক কেয়ার। Bye bye. Good night. ওকে, সো যেটা আমি বলছিলাম, আজকে ইট ওয়াজ আ গ্রেট ডে টু হ্যাভ Sambit with us. It was a wonderful evening to spend with Sambit. Any day, any time. কেন সম্বিতের মতো খুব এনথুজিয়াস্টিক বা প্যাশনেট বা যে মিউজিককে এত ভালোবাসে এরকম ছেলে বাংলাতে মিউজিশিয়ান খুব কম আছে, এবং যারা আছে তারা হয়তো প্রকাশ করে না বা একটা অন্য জায়গায় চলে গেছে। অ্যাজ অ্যান আর্টিস্ট যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, যেটা খুব করাটা খুব দরকার সেটা হচ্ছে আর্টিস্টিক এক্সপ্লোরেশনটা, নিজের একটা স্ট্যান্ড, একটা আর্টিস্টিক ইন্টিগ্রিটি মেনটেন করা। হয়তো আমি কমার্শিয়াল কাজ করছি, তার সাথে সাথেও নিজের যে একটা সিগনেচার স্টাইল থাকবে, একটা আর্টিস্টিক এসেন্স থাকবে, সেটাকে ধরে রাখা, মেনটেন করা। তাহলে কি হয়, নিজের কাছেও আমরা নিজেকে অনেক সময় অ্যান্সার দিতে পারি, এবং সেখান থেকেই আমরা বড় বড় আর্টিস্টিক রিস্ক নিতে পারি। এবং না হলে খুব বোরিং হয়ে যায় ব্যাপারটা। এবং যদি আমি খুব জাজমেন্টাল হয়ে যাই, তাহলে এই মিউজিকটা এরকম, ওই মিউজিকটা এরকম, এরকম খাপের মধ্যে যদি ফেলে দিই, তাহলে উই বিকাম ভেরি জাজমেন্টাল, এবং অ্যাজ অ্যান আর্টিস্ট আই থিঙ্ক বিইং জাজমেন্টাল বিকামস ভেরি বোরিং অলসো। যেটা খুব বাজে হলো সেটা হয়তো আমাকে বাধ্য হয়ে বলতে হলো, দ্যাটস ফর অ্যানাদার রিজন। বাট আই থিঙ্ক ভালো বাজের ওপরে উঠে যদি আমরা দেখি যে কোনটা কে কিভাবে ট্রাই করলো, ডিফারেন্ট অ্যাপ্রোচ নিল, ইনোভেশনটা কিভাবে করলো, ক্রিয়েটিভিটি কিভাবে করলো, দেন উই ক্যান লার্ন এ লট অ্যান্ড উই ক্যান লার্ন ফ্রম ইচ আদার। দ্যাট ইজ দ্য ওয়ে, দ্যাট ইজ হাউ ইট শুড বি। যেখান থেকে আমরা আস্তে আস্তে করে গেছি একটু কিছু গান করলেই কোন কন্টেস্টে তুই কি হলি, কটা গান তুই গাইলি, এই গানগুলো কি গেয়েছিস, না হলে যেন এই যে একটা মাপকাঠি, যদি আমি বলি সাকসেসের মাপকাঠি, যদি বাকি 5 জন করছে, 10 জন করছে, 500 জন করছে বলে ওটাই আমাকে যে মেনটেন করতে হবে, এরম কোনো কথা নেই। রাদার উই ক্যান ফাইন্ড আওয়ার ওন পাথ, এবং আমরা হয়তো এমন একটা পাথে চললাম যেটা দেখে দেখে হয়তো বাকিরা কেউ ইন্সপায়ার হলো। সো দ্যাট ইজ হাউ ইট শুড বি। যেহেতু কিন্তু প্রবলেমটা যেটা হয়, আই ক্যান কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড, দ্যাট ইজ বিকজ অফ দ্য ইকোসিস্টেম। এবং ইকোসিস্টেমটা যখনই নতুন কেউ আসে একদম ইনোভেশন বা নতুন একটা কিছু নিয়ে, তখন এটা একটু শেক হয়ে যায়। এবং দিস ইজ ভেরি এভিডেন্ট অ্যান্ড ইট ইজ সাপোজ টু হ্যাপেন। কেন আগে এরকম কেউ কাজ দেখেনি, এরকম ইনোভেশন, ক্রিয়েটিভিটি, এরকম এক্সপেরিমেন্টেশন কেউ দেখেনি। দ্যাট ইজ সাপোজ টু বি নিউ, দ্যাট ইজ সাপোজ টু বি ইনোভেটিভ। But it is the artist's responsibility to stick to it and to be true to himself or herself so that he or she can perform again and again. Because এইটা তখনই হয় when you're based on love, passion, enthusiasm and pure love. এখানে ওপর ওপর সুপারফিশিয়াল লাভের কোনো ব্যাপার নেই। Then you cannot sustain for a long time. When you are totally dedicated towards music, spirituality, passion, enthusiasm, whatever it is, কেন মিউজিকের মধ্যে there is inherent spirituality and that is a language we speak. যে কোনো ল্যাঙ্গুয়েজের লোকেরা আমরা হই না কেন, বা যে কোনো জায়গার লোক আমরা হই না কেন, we can speak the language of music. So that brings us together. যারা এইটুকুনি বুঝতে না পারে, you cannot talk to those people because they are not respecting music as a language. সো এদের ওই যে ইন্ট্রোস্পেকশনের যে আর্টিস্টিক এক্সপ্লোরেশন, নিজেকে একটু আলাদাভাবে টাইম দেওয়া, সেলফ রিফ্লেকশন, সেলফ ইন্ট্রোস্পেকশন, এই টাইমটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যান আর্টিস্ট। কেন দ্যাট ইজ দ্য টাইম উই ডেলভ ডিপ ইন্টু আওয়ার সেলভস, ডেলভ ডিপ ইন্টু স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটি মানে নামটা শুনে আমি শুধু ওটা বলছি না, এই যে মিউজিকের মধ্যে যে আমি এই যে এক্সপ্লোরেশনটা করছি, দ্যাট ইজ আ স্পিরিচুয়াল প্রসেস। সাধনা যেটা হতো আগে, যেমন আমাদের রাগের হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক, কর্ণাটিক ক্লাসিক্যাল মিউজিক, এটা যেমন বহু বছর লাগে, এখানেও কিন্তু একটা জায়গায় যেতে গেলে একটা একটা সময় লাগে বা একটা অভিজ্ঞতা অ্যাচিভ করতে হয়। সেই থ্রেশহোল্ডটা যতক্ষণ না জানছি, সেই মাপকাঠিটা ডিসাইড করবে কে? অ্যান আর্টিস্ট হিমসেলফ অর হারসেলফ হ্যাজ টু ডিসাইড দ্যাট। আমি সবসময় এটা বলি, আই অলওয়েজ সে দ্যাট। এবং যখনই সেটা কোনো এক্সটার্নাল ভ্যালিডেশন থেকে আসছে, দেন ইউ আর ডিপেন্ডিং অন দ্যাট, দেন ইউ ডোন্ট নো হাউ ইউ হ্যাভ টু ইমপ্রুভ ইউর সেলফ. You don't know what are the areas you have to improve yourself. But when your locus of control is inside, internal, then you can do precisely, you can know precisely what are the areas you have to improve,
যদি আরেকটা কোনো গ্যাজেট লাগে সেটা আমার কখন কিনতে হবে, সেই গ্যাজেটটা কিনলে সেটাকে হাউ আই উইল লার্ন দ্যাট নিউ গ্যাজেট অ্যান্ড হাউ আই উইল পারফর্ম মাই মিউজিক্যাল রেপারটোয়ার ইউজিং দ্যাট গ্যাজেট, or how I can expand my musical repertoire, সেটার জন্য ওই যে সেন্স অফ এক্সপ্লোরেশন, কিউরিওসিটি, এগুলো খুব দরকার। মোস্ট ইম্পর্টেন্টলি লাভ, প্যাশন, এনথুজিয়াজম, ইট হ্যাজ টু বি দেয়ার। যদি পাবলিককে মানে স্যাটিসফাই করার জন্য হয়, ইউ উইল বি লাইক কি বলবো, ওই ল অফ ডিমিনিশিং রিটার্ন যেমন আমরা বললাম সেরকম টাইপের অনেকটা হয়ে যায়, এবং ইউ উইল ডিকে ওভার টাইম। তো যার জন্য অ্যাবান্ডেন্স একটা মেন্টালিটি নিয়ে উই শুড ক্রিয়েট আর্ট অর মিউজিক হোয়াট এভার ইট ইস। নাও এই যে কন্টিনেন্টের আর্ট ফর্ম গুলো নিয়ে আমি কথা বলেছি, আমি সাউথ আমেরিকাটা মোটামুটি কভার করে দিচ্ছি, আর উই হ্যাড আ গ্রেট ডিসকাশন উইথ সাম্বিত। সো এখন যেটা আমি করবো, আমি ইউরোপ, নর্থ আমেরিকা, অস্ট্রেলিয়া, এশিয়া একটু একটু করে ছুঁয়ে যাবো, সো দ্যাট ইউ নো অ্যাবাউট ইট। এবং আমি একটু এটা দেখাবো আর কি, আই উইল শো ইউ দ্য ডিফারেন্ট টাইপস অফ আর্ট ফর্ম। পিকচারসেই দেখাচ্ছি, ভিডিও লিঙ্কগুলো আমি শেয়ার করে দেবো। আরেকটা সেশন হয়তো রাখবো দ্যাট ইজ ডেডিকেটেড টু মানে মিউজিক অনলি, সো দ্যাট উই ক্যান কমেন্ট অন দ্যাট মিউজিক অর পারফরমেন্স। Otherwise, you can go to the community tab where we are sharing a lot of materials, এবং সেখান থেকে সেটার অ্যানালিসিসটা বা একটু delve deep into those subjects বা processes বা কি বলবো দ্যাট ক্রিয়েটিভ এন্ডেভার যদি আমি বলি, সেটার মধ্যে আরেকটু যাতে ডিটেলে ডিসকাশন করা হয়, নিটিগ্রিটি নিয়ে যাতে একটু ডিসকাশন করা হয়, সেইগুলো আমরা এখানে করবো। এবং এটাও একটা ইন্ট্রোডাক্টরি পার্ট, এরপরে আমরা ইন্টারমিডিয়েট একটা প্রসেস শুরু করতে যাচ্ছি, তারপরে অ্যাডভান্সড হবে। So intermediate সেশনগুলোতে যখন আমরা ঢুকবো, that will be a bit tougher. So I will really I would suggest that before going to the intermediate sessions, you should go through the basic sessions. It will be good for you. Otherwise, you can go to the intermediate session. It will be like এটা individually sustain করার মতো, individual মডিউলের মতো থাকবে। So if you go to that intermediate session, you can still come back to the basic session. So go back and forth and learn from each and everything. কেন এর মধ্যেও বেসিক ইন্টারমিডিয়েট মেশানো আছে, ঠিক আছে? But the only thing I require from you people is the love and passion for music. That is the prerequisite. If you don't have it, then you are not going to be entertained by me. So that's the thing. And I am very blunt about it, and I will be so. So let's move on. In ইউরোপের ক্ষেত্রে আমরা যদি দেখি যে এনশিয়েন্ট টাইমস বা সিক্রেট ড্যান্সেস বা রিলিজিয়াস সেরেমনিজ যদি আমি দেখি, সেগুলো খুব পপুলার বা ফর পপুলার এন্টারটেইনমেন্টের জন্য এগুলো ইউজ করা হতো। এবার জার্মানে ল্যান্ডলর্ড ছিল, যেটা আমাদের ওয়ালস যে মিউজিকটা হয় 3/4, সেটার 4 রানার হিসাবে ছিল আর কি। তারপরে পলকা ছিল, যেটা বোহেমিয়া, ওখান থেকে এসছে পলকা ডান্স। আমি দেখাবো এরপরে, হয়তো আমরা একটা স্টুডিওতে যাব বা আমারই কয়েকটা চেনা জায়গা আছে, আমরা অনেক মানে ডিরেক্ট করেছি যেখানে পলকাটা হাতটা সেই পায়ের কাছে নিয়ে গিয়ে হালকা করে আবার তোলা। লেট মি শো ইউ হাউ দ্য পলকা লুকস লাইক। It's a good exercise also. It's a cardio exercise, in fact. If you look at polka, polka is a cardio exercise. আইরিশ ড্যান্স তারপরে আছে, ইটস এ গ্রেট থিং, বিশেষ করে পাবগুলো যেগুলো থেকে, আইরিশ পাবগুলো, সেখানে আইরিশ ডান্সটা খুব থাকে। অ্যান্ড ইফ ইউ হ্যাভ সিন টাইটানিক, যেখানে সেই থার্ড ক্লাসের ডান্সে ওখানে নাচছে ফুট ট্যাপিং করে, দ্যাট ইজ আইরিশ ডান্স। এবং ব্রেভহার্টেও কিছুটা আছে, সেই মিউজিকটা ইউজ করা হয়েছে, বা টাইটানিকে সেই আইরিশ ডান্সটা আইরিশ পাবে এখানে ইউজ করা হয়েছে। And it's a beautiful dance, ওখানে ফোক কালচারটা আছে। But what I was gonna say, polka dance. ইউরোপের দিকে চেক ওই জায়গাটাতে খুব ইউজ করা হয়, এরকম থাকে। এবং আমি যদি দেখি, why I am telling you this is, এই যে বডি আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি হচ্ছে এনার্জি কমিউনিকেশন, বডি মুভমেন্টস। তো আজকে যদি আমি আমার ইন্ডিয়ান বিহু ডান্স দেখি, আর যদি আমি এই মুভমেন্টটাকে দেখি, এটা হচ্ছে একটা পোলিশ ফোক ডান্স। এখানের সাথে আমাদের বিহুর কিছু মিল আছে, এই যে হাতটাকে এরকম ভাবে দিয়ে যখন আমরা নাচছি। তো দিস আর দ্য থিংস উই হ্যাভ টু সি। এই যে একটা এক্সপ্রেশন হচ্ছে, হিউম্যান এক্সপ্রেশন,
এবং সেখানে আমাদের ইন্টারডিসিপ্লিনারি ইন্টারকালচারাল যে বা ক্রস কালচারাল যে একটা সিমিলারিটি আছে। এখানে যে পলিশ ফোক ডান্সটা হচ্ছে সেখানে সাথে আমাদের বিহু ডান্সের সিমিলারিটিস আছে, সাঁওতাল ডান্সের সিমিলারিটিস আছে, মুভমেন্টের বা এক্সপ্রেশনটা ডিফারেন্ট ডিফারেন্ট চেঞ্জ হচ্ছে। সো দিজ আর দ্য থিংস উই শুড নো, or at least we should observe. Irish dance, I will show the Irish dance. Ireland, Irish dance মানে হচ্ছে আয়ারল্যান্ডের ডান্স, বা at least which is মানে যেটা জেনারেট হয়েছে আয়ারল্যান্ড থেকে, মানে the source of the dance origin is Ireland. তো এইটা তো আইরিশ ডান্স হচ্ছে, বাট আমি যদি পাবে বলি এই যে এই ডান্স এখানে রিভার ডান্স, এটা খুব ভালো আর কি। অনেক সময় ওয়েডিং সেরেমনি তোদের খুব ডান্সটা হয়, এখানে ওদের স্কুলে গাইছে। বাট আই উইল গো ফর দ্য দ্য পাব, যেটা খুব স্বতঃস্ফূর্ত ভাবে হয় আর কি। রিভার ডান্সটা খুব ভালো, এই যে এখানে আমার এই পাব গুলোতে খুব আইরিশ ডান্স গুলো খুব ভালো হয়। এবং ফ্লার্টিং এর একটা অ্যাটিটিউড আছে, সেনচুয়ালিটি রয়েছে, এবং একটা মেল ফিমেল এনার্জি যেটা আমাদের শিবা এন্ড শক্তি, বা তাও যদি আমি বলি, বা যদি আমি মেল ফিমেল অ্যাট্রাকশন যদি আমি বলি, সিডাকশন, সেখানে একটা এই যে ডাবলিনে আইরিশ ডান্স পার্টিগুলো খুব সুন্দর হয়। সো দ্যাটস এ বিউটিফুল প্লেস টু বি। স্টেপ ডান্স আছে ওখানে, এটা আছে, আইরিশ ডান্স আছে। হাঙ্গেরিতে আমি দেখাবো হাঙ্গেরিয়ান ডান্স, আমরা তো হাঙ্গেরিয়ান র্যাপসোডিও দেখেছি। সো লেট মি জাস্ট গো টু হাঙ্গেরিয়ান ডান্স। ইভেন আই উইল শো ইউ সাম মুভমেন্টস ফ্রম সোয়ান লেক, যেটা নিয়ে আমি একটু পরে ডিসকাস করবো। ব্যালে, আজকে ব্যালে নিয়ে যেহেতু আমরা 1.5 ঘন্টা অলরেডি ফ্ল্যামেঙ্কো বা সাউথ আমেরিকান বা লাতিন ডান্স নিয়ে বলে ফেলেছি, তো ব্যালে নিয়ে আজকে ইন্ট্রোডাকশনই দেবো। বাট আমি মিউজিক্যাল থিয়েটারের সিরিজটা শুরু করে দেবো, উইচ ইজ মোর অফ ইন্টারমিডিয়েট সিরিজ, যেটা নিয়ে আমরা আরো ডিটেলে আলোচনা করব, যে ব্যালেটা ডিটেলে আরো ইন্টিগ্রেট ডিটেলস গুলো নিয়ে আমরা আলোচনা করব। সো এই সোয়ান লেকে হাঙ্গেরিয়ান ডান্সটা এইভাবে ইউজ করা হয়েছে, ঠিক আছে? ইউ ক্যান রিলেট টু ইট। রাশিয়া তো আমরা বলছি ইউরেশিয়ান যে কালচারাল মিক্সটা ছিল, সেটা রাশিয়ান ফোক ডান্সটাকে খুব ইন্সপায়ার করেছিল বা মোটিভেট করেছিল। এবার রাশিয়ান ডান্সেস গুলো যখন আমি দেখছি, ব্যালের যেখানে একটা ইন্সপিরেশন সেখানেও রয়েছে, যাদের আমি দেখালাম বলশয় যদি আমি বলি, বা অন্য কোনো ডান্স যদি আমি বলি, তো সেখানে ইনফ্লুয়েন্স গুলো তো রয়েছে। ইউক্রেনিয়ান ফোক ডান্স, এখানেও মেটালিস্টা, হোপাক, কোসাচক, হুৎসুলকা, কোলমাইকা, স্কোয়ার ডান্স, সেখানেও পলকা কোথাও ইউজ হচ্ছে। ওদের একটা মানে ইউরোপিয়ান কালচার, এগুলো কি হয়েছে অনেক সময় লোকেরা যখন আরেকটা জায়গা থেকে মাইগ্রেট করেছে বা ট্রানজিশন হয়েছে, তখন কি হয়েছে এই ডান্স ফর্ম, ফোক ফর্ম, এগুলো তারা তাদের সাথে নিয়ে গেছে। সো এই ওরাল স্টোরি টেলিং গুলো আস্তে আস্তে ছড়িয়েছে, ভাইকিংস এর স্টোরি বা নর্ডিক কিছু টেলস আছে যেগুলো আস্তে আস্তে লোকের ইউরোপের মধ্যে ছড়িয়েছে। ডান্স ফর্মস গুলো নিয়ে লোকে আরো অ্যাওয়্যার হয়েছে, তো এইগুলোর সাথে সাথে চলতো আর কি। নর্থ আমেরিকা যদি আমি বলি, ক্যাহুন জিগ আছে, ক্যাহুন জিটারবার্গ আছে, কন্ট্রা ডান্স আছে, ক্লগিং আছে, ইংলিশ কান্ট্রি ডান্সটা আমি একটু মেনশন করব। আমি সবগুলো আজকে বলছি না, আমি ইংলিশ কান্ট্রি ডান্সটা বলবো, যেগুলো একদম না বললেই নয়, উইচ ইউ শুড নো। বিকজ ফোক ডান্সের মধ্যে ইংলিশ কান্ট্রি ডান্সটা ওই যে আইরিশ ডান্সের মতো কিছুটা ফিল আছে, বাট এখানে একটা ইংলিশ কান্ট্রির ব্যাপার আছে, এখানে এরকম হতো আর কি ইংলিশ কান্ট্রি ডান্সগুলো। এবার যদি আমি এরকম ড্রেসে দেখি, তাহলে এখানে আমি একটু সেই বললাম একটু বল রুম টাইপের সেরকম একটা সফিস্টিকেটেড এনভায়রনমেন্টে করছি, এখানে করলে মোর টুয়ার্ডস কান্ট্রি ফোক এনভায়রনমেন্টের মধ্যে করছি আর কি। ও আই এম সরি, ইউ ক্যানট সি দিস, ওকে ওকে, আই এম সরি। এই যে এইখানে, লেট মি জাস্ট গো টু দ্য কার্সার। এই যে এই জায়গাটায় যেখানে আমরা দেখছি একটু নর্মাল ওয়েতে প্র্যাকটিস হচ্ছে, এইখানে একটু সফিস্টিকেটেড এনভায়রনমেন্টে, যেখানে আমরা একটু একটা ঘরের মধ্যে বলরুম টাইপ এনভায়রনমেন্ট যেটা বললাম, এগুলো বেশিরভাগই বলরুমের কস্টিউম দেওয়া। আর এইখানে যখন আমি দেখছি তখন একটু ইংলিশ কান্ট্রি ড্যান্সের একটু ফোক কস্টিউম দেওয়া আছে এখানে, তাই বা একটা মিক্স আছে এখানে। অতটা অ্যারিস্টোক্রেসি নেই, বাট একটু জেন্টলম্যান টাইপ ড্রেস পরা আর কি। আর এখানে একদম পিওর কান্ট্রি সাইড যদি আমি বলি সেটা।
দেন স্কোয়ার ডান্স আছে, জাইডেকো আছে, ভার্জিনিয়া রিল আছে। ভার্জিনিয়া রিল আই উইল জাস্ট মেনশন বিকজ দ্যাটস আ ভেরি পপুলার ডান্স। এটা হচ্ছে ভার্জিনিয়া রিল। তো এইগুলো না, উই নিড টু নো অ্যাবাউট অল দিস থিংস এ লট। যত আমরা দেখবো তত আমাদের এইটা মানে আইডিয়া গুলো ক্লিয়ার হবে আর কি। সো আই উইল ডু অ্যানাদার সেশন যেখানে আমি শুধু নাচগুলো নিয়ে বলে যাবো আর কি। রাইট নাও আই এম জাস্ট গোয়িং থ্রুয়ার্ডস দ্য গোয়িং থ্রু দ্য অ্যানালিটিক পার্ট। এরপরে আমরা করব এটা। নর্থ আমেরিকাতে আরো কিছু আছে, হচ্ছে আমার ব্ল্যাক বটম আছে, চার্লস্টন আছে, শ্যাগ আছে, ট্যাপ ড্যান্স আছে। আই উইল মেনশন শ্যাগ অ্যান্ড ট্যাপ বিকজ দিজ আর ভেরি পপুলার ডান্স ফর্মস। শ্যাগ অ্যান্ড টাপ, এবং শ্যাগটা এতটাই ইউজ করা হয় যে শ্যাগ এটা অনেক সময় স্ল্যাং হিসাবে ইউজ করা হয় আর কি, নর্থ আমেরিকান কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে। শ্যাগ ডান্স, Savannah Hall, the basics of shag dancing. Let me show you the pictures. এরম দেখতে হয় shag dancing। তো অনেক জায়গাতেই আমরা দেখি যে, এবং এইগুলোর মানে ওই সেই থিম অ্যান্ড ভ্যারিয়েশন নিয়ে আমি যেটা বলছিলাম, কোথাও না কোথাও ইন্সপিরেশন গুলো থেকেই যায়। অনেক হলিউড মুভিজ আমরা দেখেছি যেখানে আমরা শ্যাগ ড্যান্সিং দেখেছি। এইটাই যেমন এখানে স্যুট পরে শ্যাগ ড্যান্সিং হচ্ছে। তারপর অনেক সময় ওদের প্রমের মধ্যে ওরা শ্যাগ ড্যান্সিং করে। চার্লস্টন যদি আমি বলি, সেটার একটা ইস্ট কোস্ট সুইং ডান্স আছে, এটা হচ্ছে চার্লস্টন ডান্স। এটা খুব ফেভারিট ছিল একসময়, 1920s 30s এর নাগাদ চার্লস্টন ডান্সটা খুব চলেছিল। জিঞ্জার রজার্স, তারপরে আমাদের ফ্রেড অ্যাস্টার, এরা যখন করতো তখন এরাও ট্রাই করেছে আর কি। কিছু মনে পড়ছে? আমরা হলিউডের ওল্ড মুভিজ গুলোতে এরকম প্রচুর দেখেছি। এবং এখানে এই যে আমাদের জহাদিন, এই যে আমাদের এই মুভিটা হয়েছিল পুরো সাইলেন্ট, ডগলাস ফেয়ারব্যাঙ্কসকে থেকে ইন্সপায়ার্ড হয়ে করেছিল, ওখানে ওরা ইউজ করেছে আর কি চার্লস্টন ডান্স, চিকি চার্লস্টন। এখানে আমরা দেখছি গ্রাউচো মার্কস চার্লস্টন নাচছে। মার্কস ব্রাদার্স, if you haven't known about Marx Brothers, গ্রাউচো মার্কস এরা ডাক স্যুপ বলে একটা মুভি আছে, ইউ ক্যান ওয়াচ ইট। সো আই থিঙ্ক ইউ ক্যান সি দিস, ইয়া। সো চার্লস্টন ডান্সটা খুব ফেমাস ছিল আর কি নর্থ আমেরিকাতে, 20s 30s এইভাবে চলেছে। এবং এখনো যখন এই ট্রিবিউট দেওয়া হচ্ছে, যেরকম আমি বললাম যে দ্য আর্টিস্ট বলে যে মুভিটা আছে, সাইলেন্ট মুভি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইন্সপায়ার্ড বাই বিলি ওয়াইল্ডার, বিকজ বিলি ওয়াইল্ডারের মুভিগুলো দেখে দ্যাট দ্য আর্টিস্ট মুভি ইজ ইন্সপায়ার্ড। তো ইটস এ বিউটিফুল মুভি, আই রিয়েলি এনজয়েড ইট ওয়েন ইট ফার্স্ট কেম। অ্যান্ড অ্যাক্টিংও খুব সুন্দর করেছে। দের ইজ নো ডায়ালগ, দের ইজ নো স্পিচ, অনলি ইটস এ সাইলেন্ট মুভি। অ্যান্ড ওখানে একটা ট্রিবিউট ছিল আর কি। তো চার্লস্টন ডান্সটা বললাম। অ্যান্ড দেন ট্যাপ ডান্স, ট্যাপ ডান্স ও কোথায় গেল একে একে, ওকে, ট্যাপ ডান্স। ও এটাও একটা খুব 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 পপুলার ডান্স ছিল এক সময়। I'm singing in the rain, I'm singing in the rain. If you haven't seen, ডু 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 ডু। এখানে এই যে ট্যাপ ড্যান্সিংটা আমরা লালা ল্যান্ডে লাস্টে দেখতে পেয়েছি। এটা ওই লালা ল্যান্ডেও কি হচ্ছে, ড্যামিয়েন যেটা করেছে, ও কিন্তু এই হলিউডকে, সেই টাইমের হলিউড বা হলিউডের যে ওই ওই জায়গাটা, সেখানে অডিশনে ফেলিয়ার হওয়া বা একজনের লাইফ কিভাবে স্ট্রাগলস গুলো, সেগুলো নিয়ে যখন যখন দেখাতে যাচ্ছিল,
তখন সেখানে ও একটা ট্রিবিউটই দিয়েছে, ইনফ্যাক্ট মিউজিক্যাল ওয়েতে একটা ট্রিবিউটই দিয়েছে। সো এবং জ্যাজ মিউজিকটা যেহেতু ও খুব রিলেট করতে পারে, ও নিজে প্লে করতে এক সময়, তো করেছে। তো ওখানেও ট্যাপ ডান্সিংটা, এই যে সিটি অফ স্টার্স গানটার সময় যদি আমি দেখি ট্যাপ ডান্স, লেট মি শো ইউ সিটি অফ স্টার্স, সেখানে ওরা এখানে কিছু ট্রিবিউট দিয়েছে। দ্যাটস ভেরি, এই যে মুভমেন্টটা, দ্যাটস এ ট্যাপ ডান্স। সো নর্থ আমেরিকান কালচারে ইউ ক্যান রিলেট এ লট টু ট্যাপ ডান্স। তারপরে আমাদের হিপ হপ তো এখন খুব হচ্ছে আর কি। সো hip hop, obviously many people know about hip hop. গ্রাফিটি, হিপ হপ, এগুলো একসাথে খুব একটা মুভমেন্ট চলেছে আর কি। বিশেষ করে ব্ল্যাক মুভমেন্ট যখন গুলো খুব চলছিল, আমাদের স্পাইকলি এই নিয়ে খুব সুন্দর সুন্দর মানে ইন্টারভিউস দিয়েছে, মুভি বানিয়েছে। ডু দ্য রাইট থিং বলে একটা মুভি আছে, ইফ ইউ হ্যাভেন্ট ওয়াচ ইট ইউ ক্যান ওয়াচ ইট। সো খুব সুন্দর সুন্দর কিছু মুভিজ আছে। হিপ হপটা খুব চলছিল, এখনো চলে, ইনফ্যাক্ট এখনো চলে। লিরিক্সটা খুব ম্যাটার করে হিপ হপে। যখন একটা হিপ হপ সংস হচ্ছে তখন লিরিক্সটা, রিদমটার উপরে খুব ম্যাটার করে। সালসা তো আমি বললাম, সালসাটা অ্যাকচুয়ালি সাউথ আমেরিকান, ওখানে ওই ইনফ্লুয়েন্সটা থেকে আমেরিকাতে ওদের থেকে একসাথে মিক্স হয়ে এখন একটা ইউনিভার্সালি রেকগনাইজড একটা ডান্স হয়ে গেছে। এখানেও অনেকে সালসা করছে, দে ক্যান রিলেট টু ইট, এবং সেই মিউজিকটার সাথে অনেকে রিলেট করতে পারছে। So if you don't know that time, let me show you the picture. But salsa, maybe I will go to a studio and I will show you, but I will show you myself how to dance salsa. আমি একসময় salsa খুব করেছিলাম। I'm sorry, salsa dance, because this is a sauce. This is the dance. অনেকে একটা যেটা ভুল করে, ট্যাঙ্গো আর সালসার মধ্যে একটু গুলিয়ে ফেলে। আহ, একটু কিউবান ব্যাপারটা, কিউবান ফ্লেয়ারটা যারা খুব ভালোভাবে বোঝে তারা বুঝতে পারবে এগুলো হচ্ছে salsa. That's a good performance. I have seen this. So yeah, I mean সালসাটা এখন যেটা হয়ে গেছে, সালসাটা আরো কেন হয়েছে, লেট মি টেল ইউ, বিকজ দ্য সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট অফ ইট। এটা কি হচ্ছে যে পার্টনারশিপ, এই যে একটা বন্ডিং হচ্ছে না, একটা কেমিস্ট্রি বিল্ডিং হচ্ছে, তো সেইখানে সালসার নাচটার একটা সিগনিফিকেন্স আছে, যার জন্য এটার পপুলারিটিটা আরো বেশি হয়েছে। এই যে একটা রিদম হচ্ছে, আমার একটা এনার্জি কমিউনিকেশন হচ্ছে, দুজনের একসাথে মিলে যে একটা পারফরমেন্স, সো দ্যাটস ওয়াই ইট গেইনড পপুলারিটি মোর। সুইংটা আমেরিকাতে খুব চলে, সো সুইং ইজ এ ভেরি পপুলার টাইমস। ইভেন সুইং টাইম বলে একটা মুভিও আছে। সো দ্যাট ইজ, সো হলিউডে একটা টাইমে গোল্ডেন এজ অফ হলিউড যখন ছিল না, সো হলিউডের যে এখন যেটা হয়েছে, এখন একটা ডিটোরিয়েশন যেটা হয়েছে, সেরকম ছিল না হলিউডে। সো এই যে গ্রাউচো মার্কস বললাম, হাসতে হাসতে নাচতে নাচতে এত কিছু করেছে। জিন কেলি যখন ছিল, যখন সিঙ্গিং ইন দ্য রেইন বললাম, তারা নাচতে নাচতে ডায়লগ বলতে বলতে, সো দ্যাট ওয়াজ দ্য ইনহেরেন্ট স্টাইল। এখন যেমন হচ্ছে প্রিটেনশিয়াস সুপারফিশিয়াল ব্যাপারটা খুব চলে আসছে, তার মধ্যেও কিছু লোক ভালো কাজ করছে, বাট এই ব্যাপারটাকে ইউ হ্যাভ টু হিট। দ্য নর্থ আমেরিকান কালচারটায় এটা খুব ছিল, এই যে সুইং ডান্স। সুইং টাইম বলে একটা দারুণ মুভি আছে, এই যে এটা সুইং ডান্সিং। এবং এটা একসময় আমাদের ওল্ড মুভিজ, ইন্ডিয়ান মুভিজ গুলোতেও খুব ওরা ইন্সপায়ার্ড হতো আর কি। এই যে যেরকম আমি বললাম সুইং ডান্স যেটা আছে, ফ্রেড অ্যাস্টেয়ার নাচছে, বিখ্যাত মানে সুইং টাইম, এই যে মুভিটা আছে, এটা বিখ্যাত মুভি। মানে আহ, মানে যারা গোল্ডেন এজের সিনেমা দেখে বড় হয়েছে, মানে দে উইল রিমেম্বার দিস ফর এভার। সো এগুলো ছিল সুইং ডান্স। ট্যাপ ডান্স তো আমি অলরেডি বললাম। নাও রক অ্যান্ড রোল, রক অ্যান্ড রোল ইউ অল নো অ্যাবাউট রক অ্যান্ড রোল, সো দের ইজ no introduction needed for rock and roll. Um, rock and roll. So that's the rock and roll music. And 1950s এ রক অ্যান্ড রোলটা অ্যাকচুয়ালি খুব পিক করলো আর কি। এলভিস প্রেসলি এরা যখন করছিল তখন আর কি খুব রক অ্যান্ড রোলটা, বলতে বলতে এলভিসের নামই দিল। সো এলভিসের এই যে ডান্স গুলো,
এখন এলভিস নিয়ে সিনেমাও এসেছে, সো ইউ ক্যান রিলেট টু ইট, ইটস ভেরি রেলিভেন্ট টু টক অ্যাবাউট ইট at this point of time. But rock and roll, এলভিস একটা খুব বড় নাম রক অ্যান্ড রোল ডান্সের ক্ষেত্রে, কেন, এবং এলভিসের ক্ষেত্রে এই যে স্টান্সটা, এই যে পায়ের এই যে স্ট্যান্সটা, এটা কিন্তু খুব একটা মানে পপুলার। সো দ্যাটস ফর নর্থ আমেরিকান ডান্স। Modern square dance I will do, and then swinging jazz I will mention, because jazz, swinging jazzটা যখন হয়েছিল তখন অনেক আগে হয়েছিল, ওই ব্ল্যাক স্লেভারি যখন ছিল না, তখন কি হতো, লেট মি গো টু দ্য সুইঙ্গিং জ্যাজ অ্যান্ড দেন আই উইল গো টু এই যে মিউজিক ফিচার্স যেটা হচ্ছে সুইঙ্গিং জ্যাজ, এখানে সিনকোপেটেড টাইমিং, যেটা নিয়ে আমি আগে আলোচনা করেছি, যেখানে আমরা সাইলেন্স আর নোট দুটোকেই ইউজ করছি সেরকম ভাবে। তো সিনকোপেটেড টাইমিং অ্যাসোসিয়েটেড উইথ আফ্রিকান আমেরিকান অ্যান্ড ওয়েস্ট আফ্রিকান মিউজিক অ্যান্ড ডান্স, একটা আফ্রিকান ইনফ্লুয়েন্স থাকছে, এবং এই যে ক্রশেটস অ্যান্ড ক্রেভার্স থাকছে না, এগুলো করে এই সুইং ড্যান্সার্সরা ইন্টু ট্রিপল স্টেপস অ্যান্ড স্টেপস এটা করতো, এবং রিদমের মধ্যে অনেকটা চেঞ্জ হতো, রিল্যাক্স রিদম হতো, টাইমিং এর মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি নিয়ে ওরা অনেক কিছু করেছে। বাট জ্যাজের যে রিদমটা, জ্যাজের যে ফিলটা, সেটা খুব ইউজ করা হতো সুইঙ্গিং জ্যাজের সাথে। সো আই উইল মেনশন সুইঙ্গিং জ্যাজ অ্যান্ড দেন আই উইল টক অ্যাবাউট ইট। সুইঙ্গিং জ্যাজ, এখানেও ওদের ক্ষেত্রে ইনফ্লুয়েন্সটা খুব ছিল, তবে এখানে যেমন এই ডবল বেস, ট্রাম্পেট, এগুলোর ইউজটা আমরা খুব বেশি দেখবো আর কি। বিগ ব্যান্ড মিউজিক বলে একটা মিউজিক ছিল, যেটা আমি অলরেডি মেনশন করলাম, যে বিগ ব্যান্ড মিউজিকটা কিন্তু একটা খুব বড় ভূমিকা। হ্যাঁ, তো সাউথ আমেরিকান বা লাতিন আমেরিকান মিউজিকের সাথে এই যে বিগ ব্যান্ড, জ্যাজ, সুইং, বিগ ব্যান্ড, এগুলো একসাথে একটা খুব সুন্দর কালচার ছিল। বিগ ব্যান্ড, সুইং, সুইঙ্গিং জ্যাজ, এগুলো সব একসাথে খুব একটা বড় মুভমেন্ট হচ্ছিল আর কি। এক একটা ফেজে এক একটা টাইম, যেমন একটা জিনিস যেমন ফ্লারিশ করে, সো এই ফর্টিজ, এই টাইমটা এটা খুব চলেছিল। বিবপ জ্যাজ ছিল, সেটা চলেছে। সো পিপল হু হ্যাভ বিন ইন নর্থ আম ফর আ লং টাইম, দে ক্যান রিলেট টু ইট, বিকজ ওরা এখনো, যারা একটু ওল্ড লোকেরা আছে, তারা এখনো সেই জাজ মানে মিউজিকগুলো শোনে, কুইন্সি জোন্স বা এদের মিউজিকগুলো যখন তারা শোনে, খুব রিলেট করতে পারে আর কি। সেই ফ্লেভারটা যদি ওই ইভলিউশন যদি কিছু হয়ে থাকে, তাহলে ওদের মিউজিক এখনো রয়েছে আর কি। স্টিভি ওয়ান্ডার ছিল আগে, এখন কুইন্সি জোন্স, তারপরে রে, এরা সব ছিল। And I will end it with modern square dance for Northam. That's the modern square dance. You have seen it many times, এবং এর মধ্যে অনেকগুলো ইনফ্লুয়েন্স আছে, কিছু ওয়েস্টার্ন স্কোয়ার, মডার্ন ওয়েস্টার্ন স্কোয়ারে আমরা গেলেই দেখতে পাবো এখানে। সে আলটিমেটলি এটাও যদি আমি দেখি, এটার মানে মডার্ন স্কোয়ার ডান্সটা যেখানে হচ্ছে এই যে একটা কেমিস্ট্রি বিল্ডিং, অনেক কাউবয় কালচার দিয়ে আমরা দেখবো যে মডার্ন স্কোয়ার ডান্সটা করছে, আবার কান্ট্রি সাইডে দেখবো মডার্ন স্কোয়ার ডান্সটা করছে, আবার ডান্স ক্লাবেও আমরা দেখবো মডার্ন স্কোয়ার ডান্সটা করছে। সো এক একজন এক এক রকম ভাবে বেছে নিয়েছে আর কি। ট্র্যাডিশনাল এলিমেন্টস গুলো খুব আছে, সেটাকেই আবার মানে মডার্ন ওয়েতে ইভলিউশন করা হয়েছে। বাট যেটা ম্যাটার করে, যার জন্য খুব একটা অ্যাপিলটা বেড়েছে, সেটা হচ্ছে এই পার্টনারের মধ্যে একটা কেমিস্ট্রি, দুজন মিলে যখন ডান্স করছে, তো ইট ম্যাটার্স। নাও কামিং ব্যাক টু মানে নর্থ আমেরিকা, এইগুলো হচ্ছে আলাদা ডান্স, এগুলো আমি আলাদা করে আর বলছি না। এই বোম্বা, এটাও সাউথ আমেরিকান ইনফ্লুয়েন্স আছে, চার্লসটন আমি অলরেডি বললাম, হার্লেম শেক, আই উইল মেনশন দিস, কেন এটা একটা খুব ইজি ইজি ডান্স, এবং ভিডিওগুলো দেখালে আরো সুবিধা হবে। এটা হচ্ছে হার্লেম শেক। এগুলো অনেকটা ফ্রি স্টাইল আর কি, হার্লেম শেক বা এই যে ডান্স গুলো এসছে, এগুলো একটা ফ্রি স্টাইল, যেখানে কনজারভেটিভ অ্যাপ্রোচ গুলো ভেঙে, বা অতটা মুভমেন্টের ওপরে, অতটা মানে ফর্মাল মুভমেন্টস এর উপরে ফোকাস না করে, শেকিং, এগুলো করা হয়েছে।
সো ক্রিপ ওয়াক, হাউস ডান্সটা তো আছেই, অ্যান্ড আমাদের হুলা, জ্যাজ ডান্স আছে, ওয়েস্টার্ন স্কোয়ার ডান্স আমি অলরেডি বললাম। মুন ওয়াক, মুন ওয়াকটা অনেকটা পপুলারিটি পেয়েছে, লোকে অনেকটা জানে মুন ওয়াকটা বিকজ অফ মাইকেল জ্যাকসন। তার আগেও মুন ওয়াক বলতেই প্রথম যার নামটা আসে সেটা হচ্ছে মাইকেল জ্যাকসন। ঠিক আছে, এই যে মুন ওয়াকটা নামটা কেন হয়েছে, যে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য সেরকম যখন নামটা মানে মুভমেন্টটা যখন ওরম হয়, সেটা মাইকেল জ্যাকসন এরকম ভাবে মুভ করতো আর কি, ফরওয়ার্ড এই যে রাইট সাইডে এরকম ভাবে পাটা দিয়ে মুভ করতো। তো মেবি ওয়ান ডে ভেরি সুন আই উইল শো ইউ হাউ টু ডু দ্যাট। I just need that setup. স্টুডিওতে গিয়ে I can shoot a video and I can teach you how to do moonwalk. Not that hard, easy, but কনসেন্ট্রেশনটা একটু দরকার হয়। আরেকটা হয় মুন ওয়াকের মতো, যদি আমি বলি সাইড ওয়াক, যদি আমি বলি মানে একটু সাইডে যদি ট্রানজিশন করি, তাহলে সেটারও একটা ডান্স আছে, আই উইল শো দ্যাট অলসো। রক অ্যান্ড রোল, রুম্বা, সালসা, অলরেডি আই হ্যাভ টকড অ্যাবাউট ইট। আরবান ডান্স, ওয়াকিংটা একটু বলবো। এটা হচ্ছে whacking। তো এইগুলো যখন আমরা দেখছি একটা ফ্যাশন শোতে আজকে দেখতে পারি, অনেক সময় এর একটা ইভলিউশন দেখতে পারি, বাট ওয়াকিংটা একটা খুব পপুলার ডান্স হয়ে গেছে আজকে। এবং এখানে এই যে পোজেস গুলো খুব ম্যাটার করছে, বেন্ডিং অফ দ্য বডি, কিভাবে আমি এবার এই যে লেটস ওয়াক যখন বলছি, তখন এর মধ্যে একটা সিডাকটিভ ফিল আছে। আবার এইটা যেখানে দেখছি যে এই যে হাই হিলস এ ওয়াকিং ডান্স অন হাই হিলস, যখন আমি বলছি ভোগ ওয়াকিং, যেটা আমি বললাম যে ফ্যাশন ডিজাইনের সাথে এখানে একটা লিঙ্ক আছে, অনেকে জানে না যে এই দ্য ডান্স ইজ কল ওয়াকিং ডান্স। তো এখানে এই যে এখানে যেমন একটা স্পিরিট অফ ফ্রিডম আমি দেখতে পাচ্ছি, আবার আরেকটা ওয়াকিং ডান্সের মধ্যে আমি দেখতে পাবো যে সেখানে একটা ফ্রিডম অফ মুভমেন্ট যেমন রয়েছে এই যে এগুলোর মধ্যে, আবার তার সাথে সাথে রয়েছে হচ্ছে আমাদের এই সিডাকশনটা অনেক সময় থাকে। এই 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 যে এই বডি মুভমেন্টের মধ্যে আমি সিডাকশন দেখতে পাচ্ছি, আবার এখানে যেমন একটা ফ্রিডম অফ এক্সপ্রেশন। So you can feel all these things and you can coordinate accordingly to create a to choreograph or to create a ensemble, যদি আমি একটা, if you want to create an ensemble of dancers, so you can know a lot about it. South America I have already discussed, I won't go into detail. Tango নিয়ে হয়তো I might do another session. Latin dance, tango and foxtrot I will just mention, I didn't mention it. So foxtrot, Achha, let me just show you the pictures at least for some, so that you can have the differentiation among the dances. অনেক সময় গুলিয়ে যায় ছবি না দেখালে। ফর এক্সাম্পল যদি আমি চা 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 বলি, I mentioned the এই যে this is cha cha cha, ঠিক আছে, Cuban flair obviously. Now এখান থেকে আমি মাম্বো বলি, ম্যাম্বো, এই যে ম্যাম্বো, এটা হচ্ছে ম্যাম্বো। Mombosa, I will talk about Mombosa later. একটু জানতে হবে, to know more about Mambo and salsa dance I have already shown. What else do we have? Bachata. I was just thinking of bachata. Bachata is a wonderful dance. এই ডান্সগুলোতে one thing you have to keep in mind is, I mean, you have to be very flexible with your shaking of hips. হিপ মুভমেন্টটা খুব ম্যাটার করে, হিপ মুভমেন্ট, লেগ মুভমেন্ট, এবং হিপটা যতটা ফ্লেক্সিবল হবে ইউ ক্যান ডান্স বেটার। বাচ্চাটা সেখানে যেমন এই যে এই মুভমেন্টের মধ্যেই থাকে, সেখানে ওই যে বললাম পার্টনারশিপ, কেমিস্ট্রি, সিডাকশন, এগুলো একটা সেন্সুয়ালিটি, ইফ আই সে সো। বাচ্চাটা ইজ আ মানে it's a lovely sensual dance.
I mean, you can learn salsa and bachata together. So, uh, habanera is a very important dance. ড্যানজনটাও দেখিয়ে দিচ্ছি, প্লেনা পুয়ের্তো রিকোর একটা দেখিয়ে দিই। এটা হচ্ছে পুয়ের্তো রিকোর ডান্সটা। পুয়ের্তো রিকান কালচারে এখানে আমরা একটা হিসপ্যানিক হেরিটেজের সেটা ওরা মেনটেন করছে থ্রু দিস প্লেনা। তাহলে সবগুলোই দেখিয়ে দিই। ইনফ্যাক্ট বম্বাটাও দেখিয়ে দিই, কেন বম্বাও ইজ এ গুড ডান্স। বম্বা পুয়ের্তো, দিস ইজ বম্বা পুয়ের্তো। কস্টিউমটা একটু ম্যাটার করে, কেন এটা অনেক সময় কি হয় ওদের ওয়েডিং সেলিব্রেশনে ওরা এই ডান্সগুলো খুব গায়, বা এই ঘরের কোনো সেলিব্রেশন হলে এগুলো ওরা খুব গায়। ড্রেসটা বা কস্টিউমটা খুব ম্যাটার করে। ফোকের যে ফ্লেভারটা আছে সেটার থেকে ওরা কানেক্ট খুব করতে পারে। মানে অনেক সময় হয় কি পুয়ের্তো কালচারে যে বিনস রাইস অ্যান্ড ডান্স এগুলো খুব একসাথে মেনটেন করে আর কি। So samba. Why samba is different? When we talk about samba, I think I have shown samba, but let's see. This is samba. This is Brazilian. ওগুলো ছিল কিউবান, and this is Brazil. একটা পুয়ের্তো রিকান বললাম, কিউবান বললাম, আহ, এটা হচ্ছে সাম্বা, হচ্ছে ব্রাজিলিয়ান। তো এই ডান্সটা যখন আমরা দেখছি, দ্যাট ইজ এ ব্রাজিলিয়ান ডান্স, সাম্বা। এবং ব্রাজিলিয়ানে বুটি, মানে ব্রাজিলিয়ানেও বাটটা খুব ম্যাটার করে, কেন ব্রাজিলিয়ান বাট এটার একটা কথাই আছে। So how you make your butt, how you shake your butt along with the tune of samba, এটাও একটা সিডাকটিভ ওয়ে অফ এক্সপ্রেশন আর কি। কার্নিভালটা যেটা হয় ওখানে ওরা খুব মেনটেন করে এগুলো। হাবানেরা আর ড্যান্স অন, হাবানেরা এটা কার্মেন চলে গেছে, বাট কার্মেন ইউজ করেছিল, বাট ওই জন্য ফেমাস হয়ে গেছে এটা। বাট এইরকম দেখতে হয় ডান্সটা। হাবানেরা, সলতেরা, বচলেনা, স্প্যানিশ ইনফ্লুয়েন্সটা রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে হাবানেরা। And if I go to danzon, that's a Cuban dance. Cuban Mexican flavors আছে। সো মেক্সিকান কিউবান ফ্লেভার্স এখানেও যেটা বললাম, যেটা এই যার জন্য সাউথ আমেরিকান মানে এই ডান্স ফর্মস গুলো এতটা পপুলারিটি পেয়েছে, বা এতটা কি বলবো, এতটা ছড়িয়েছে আর কি, লোকের কাছে এতটা এসছে। দ্য রিজন ইজ সেন্সুয়ালিটি। এই যে একটা কেমিস্ট্রি বিল্ড হচ্ছে, সিডাকটিভ একটা ফিলিং আছে আমাদের মধ্যে, একসাথে একটা নাচ হচ্ছে সেখানে, যে এটা হচ্ছে, এটা মানে লোকে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েজে নিয়েছে, তাদের মতো করে অ্যাডাপ্ট করেছে, মডিফাই করেছে। বাট আলটিমেটলি ইটস লাইক একটা লাভ ফিলিং আছে, সেন্সুয়ালিটি আছে। এই যে লুক এট দিস পিকচার, দে আর জাস্ট ফিলিং দ্যাট ডান্স। টু old people, they are feeling that dance. But now look at this two young couple. So এই যে রোমান্টিক একটা ফিল আছে, লাভ যে ব্যাপারটা আছে, এই জন্য এটার অ্যাপিলটা এতটা হচ্ছে। ইটস এ স্লোয়ার ডান্স। ডান্স অনটা যেটা আমি বলছিলাম 2/4, আমি ইনস্ট্রুমেন্ট বাজিয়ে দেখাবো পরে। বাট এটা হচ্ছে এই যে ফর্মাল পার্টনার ডান্স, বা এটা ফুটওয়ার্ক একটু স্লোয়ার, যেখান থেকে আমরা মাম্বো যখন দেখছি, মাম্বোটা একটু ফাস্টার। যেটা দেখালাম, এই যে ধরে ঘুরিয়ে দিল, সেটা হচ্ছে ফক্সট্রটটা কি দেখালাম? দেখাইনি। ফক্সট্রটটা দেখাতে হবে। আর ট্যাঙ্গো, ট্যাঙ্গোটা আমি দেখাবো দুটো, একটা হচ্ছে আর্জেন্টাইন ট্যাঙ্গো। দিস ইজ ইউর আর্জেন্টাইন ট্যাঙ্গো, যেটা ওই লোয়ার ক্লাস অফ বুয়েন্স এয়ার্স ওখান থেকে শুরু হয়েছিল, দেন
অনেক রকম ইভলিউশন হচ্ছে, মানে ডিফারেন্ট সেক্টস অফ পিপল, ডিফারেন্ট টাইপস অফ পিপল। ট্যাঙ্গোটার একটা দারুণ অ্যাপিল আছে, একটা নিহিলিস্টিক অ্যাপিল আছে, তারপরে একটা সিডাকটিভ অ্যাপিল আছে, সেনচুয়ালিটি আছে, যার জন্য ট্যাঙ্গোটার অ্যাপিলটাও খুব পেয়েছে আর কি লোকে। সালসা ট্যাঙ্গো অনেকে একসাথে শিখছে, বাট সেই যে বলছি সেনচুয়ালিটিটার জন্য এটা মানে অ্যাপিলটা খুব বেড়েছে। দুজন খুব বিখ্যাত মানে কম্পোজার যদি আমি বলি, কার্লোস গার্ডেল স্পেশালি is one of the best composers of tango, and there are many others. I will share the links. আর যদি আমি স্প্যানিশ ট্যাঙ্গো বলি, you will see the difference. তার সাথে আরেকটু কিছু ইনফ্লুয়েন্সেস আছে, স্প্যানিশ ট্যাঙ্গোর সাথে আরো কিছু ইনফ্লুয়েন্সেস আছে। অনেক সময় এরোটিসিজম, তাই না, এরোটিসিজমটাও থাকে, যেন স্প্যানিশ ট্যাঙ্গো আর আর্জেন্টাইন ট্যাঙ্গোটা যদি আমি একসাথে রাখি, they will give a picture or not. স্প্যানিশ ট্যাঙ্গোটা আরেকটু মিক্স আছে। সি দিস এমব্রেস, এই যে ট্যাঙ্গো পার্টনার যখন একটা এমব্রেস করছে, কখনো আমরা লিড করি, কখনো ফলো করি। সো ইউ নিড টু নো অ্যাবাউট দ্যাট। যখন উই আর ডুইং ট্যাঙ্গো, there is no mistake. Sometimes we are leading, sometimes we are following. So এই যে লিডারশিপ সম্বন্ধ in a dance or in life or in anything, it teaches us about leadership also, a dance. So if you look at that embrace, you can see that they are totally into each other. After the dance, they are having a good moment together. Whereas this, there is a dynamic moment. যখন they are leading, following, seducing each other, flirting with each other, sensuality, playing with the female and like masculine and feminine energy. Take the lead. Antonio did a great job. I mean, take the lead. If you haven't seen that, take the lead. Tango. That's a good scene because Antonio really knows how to do a tango. Hmm. Really foxtrot. Okay. Foxtrot is more towards the ballroom dance. This is foxtrot. যেটা আমি ট্যাঙ্গোর হয়তো একটু ফ্লেভার পাচ্ছি, হয়তো একটু ম্যাম্বোর এনার্জিটা পাচ্ছি, বাট আলটিমেটলি ইটস মোর সফিস্টিকেটেড। সফিস্টিকেটেড বলবো না, মানে এই যে মানে বলরুম যে ফিলটা হয় না, সেখানে হচ্ছে আমার ফক্সট্রট ডান্সিং কাপল। So yeah, I can like go on forever if I talk about all these things. But as I mentioned before also, and I will continue to mention this again, passion, energy, fire, এটা খুব ম্যাটার করে। যে যখন আমি ডান্সটা করছি, আমার এনার্জি কমিউনিকেশন হচ্ছে, মানে দ্য ওয়ে আই এম ডান্সিং উইথ মাই পার্টনার, ইটস লাইক ব্যাক অ্যান্ড ফোর্থ এনার্জি কমিউনিকেশন, স্ট্রং কানেকশন বিটুইন পার্টনার, যেটা আমার লাতিন আমেরিকান ডান্স বা সাউথ আমেরিকান ডান্সে খুব বেশি হচ্ছে। ফর এক্সাম্পল, এটা আমি কেন বারবার বলছি, তার কারণ হচ্ছে যখন আমি দেখছি যে অন্যগুলো, just give me 2 seconds. হ্যাঁ, তো যেটা আমি বলছিলাম যে এখানে আরো কেন হয়, তার কারণে যে এটা একটু স্পাইসি এলিমেন্টস থাকছে, বলছে স্ট্রং কানেকশন বিটুইন পার্টনার্স। এই যে রোম্যান্টিসিজম বা এরোটিসিজম, হোয়াট এভার আই সে, রোম্যান্টিসিজম কখনো আছে, কখনো এরোটিসিজম, যেটাই থাকুক না কেন, দুজন পার্টনারের মধ্যে এই যে রিলেশনশিপটা, এটা খুব ম্যাটার করে, এবং এটা দারুণভাবে উঠে আসে হচ্ছে এই লাতিন ডান্সগুলোতে। এবং এরগুলো অনেক ইভলিউশন হয়েছে, এর অনেক মানে ফর্মস গুলো অনেকটা আস্তে আস্তে মডার্ন ফর্মের সাথে মানে দেখি আস্তে আস্তে ফোক থেকে আর একটু মডার্ন হয়েছে, অনেক সময় বল রুমের এলিমেন্টস গুলোকে মিক্স করা হয়েছে। ফলে যার জন্য আমি শুরুতেই বললাম যে এই ডান্স গুলোকে ট্রিট করা হয়েছে পারমুটেশন কম্বিনেশন হিসাবে। The more you understand the dance form, the more you are able to break that form and create a new form. So first you have to know what the form looks like, what the form feels like, what are the
uh, do's and don'ts of the form, what are the rules of the form, then you can break the form. But unless you internalize the form, you're not able to break it. So I have created 10 or around 10 dances in my life, and I have figured out some relationship with martial arts also. So martial arts, body movement, pilates, yoga, সবকিছুর সাথে একটা রিলেশন আছে, বিকজ আমরা আলটিমেটলি সেই যে মুভমেন্ট গুলো হচ্ছে, we are figuring out some kind of exploration. We are figuring out ourselves, we are figuring out our partner, we are figuring out the ambience we are dancing in. So there are many aspects of the dance. But yoga ক্ষেত্রে, that I keep mentioning, because the Indian tradition is so deep, because when we are doing yoga, যেটা যখন ওয়েস্টার্ন কালচারে আজকে যখন অ্যাডাপ্ট করেছে, তারা নিজেদের মতো করে যোগা নামটাকে ইউজ করছে, বাট ইফ ইউ অ্যাকচুয়ালি টক অ্যাবাউট যোগা, then you know about all these dances. But or rather I would say that if you practice yoga, বা যোগ যদি আমি বলি, যোগা বা যোগ যদি আমি বলি, অ্যাকচুয়ালি আমাদের যেটা যোগ বলি, then you can be better in any of the dance. বিকজ কি হচ্ছে, এই যে ফ্লেক্সিবিলিটি বলি আমি, বা ইউনিয়ন বলি, আমার ব্রিদিং অ্যান্ড পারফরমেন্স বলি, এন্ডিওরেন্স বলি, ফ্লেক্সিবিলিটি বলি, তারপরে যে পশ্চারকে একটা ধরে রাখছি ফর দিস টাইম, অ্যান্ড দেন ট্রানজিশনিং ইন্টু অ্যানাদার পোজ, বডি ল্যাঙ্গুয়েজ, পশ্চার, এই সব কিছু অ্যাফেক্টেড হয়ে যায় যদি যোগা আমরা করি। তার সাথে সাথে যেটা হয়, যেখানে ইন্ডিয়ান ট্র্যাডিশন যেটা আরো বেশি করে শিখিয়েছে, সেটা হচ্ছে এই যে one with the universe, one with the partner, one with the environment, one with oneself. So that is much more deeper. If we focus on the yoga part, or at least practice yoga or jog in our daily life or in our lives, then we can be better in any dance. কেন আমরা ওখান থেকে এতটা অ্যাবান্ডেন্স পেয়ে যাচ্ছি, বা কসমিক এনার্জিটা পেয়ে যাচ্ছি, দেন উই ক্যান প্লে অ্যারাউন্ড উইথ। যখন আমি যাচ্ছি একটা মাম্বোতে, তখন আমি একটু ফাস্টার বা লেস রিজিট ইউজ করলাম মুভমেন্ট। যখন আমি ট্যাঙ্গোতে যাচ্ছি, তখন আমি আর্জেন্টিন ট্যাঙ্গো, যদি স্প্যানিশ ট্যাঙ্গো হয়, আর একটু এরোটিসিজম, সেন্সুয়ালিটিটা একটু বেশি ইউজ করলাম। যখন আমি ফক্স ট্রটে যাচ্ছি, আমি একটু বল রুমের মতো করে ইউজ করলাম। But I am not affected by all of these things. Yet I am being immersive into that dance form. So that is something we can learn from all these South Asian or Eastern traditions, especially India, because India was the deepest. The Chinese people also got it, and the Japanese people also got it, but China maintained it, because if you go to China, they are still doing Qigong, Tai Chi, and all that stuff. But in yoga, if you talk about yoga, there is a lot of yoga happening, but in mass level, people are still knowing from the Western culture, or they are not even aware of it, or they are doing wrong yoga, and it started from here. So that's why I say, if you do yoga, you are like coming close to the abundant force, and you can pick whatever you want to pick, and then you can use it in your dance form. And also it gives you homeostasis. So অনেক সময় অনেক ডান্সে আমাদের ডিসব্যালেন্স দরকার হয়। ফর এক্সাম্পল ট্যাঙ্গোতে বলি বা সালসাতে বলি, অনেক সময় আমাদের ডিসব্যালেন্স দরকার হয়, অনেক সময় আমাদের একটু ওই ক্যাওসটা দরকার হয়। উই প্লে উইথ দ্যাট ক্যাওস, উই ড্যান্স উইথ দ্যাট ক্যাওস। বাট যেহেতু উই হ্যাভ ডান অল দিস থিংস, উই ডোন্ট lose ourselves. We lose ourselves, but we don't lose our selves forever in that. Although during the dance performance we are losing ourselves, we know how to find us back again. So ওই জন্যই বলছি, যেখানে সেলফ ডিস্ট্রাকশনের কোনো ব্যাপার নেই, ইটস লাইক ইউ এনজয় দিস। আলটিমেটলি it's supposed to be fun. যখন we are having a dance, then we are enjoying it together with our partner, with our group, with ourselves. We are enjoying that. It's supposed to be fun. We are expressing that freedom, we are expressing that seduction, we are expressing that love. Now if you do it in a very, like, conservative, not conservative, it's a very limited way, constricted way, then you are not having fun. So that's not the proper dance. Dance is supposed to uh, liberate you. You are supposed to have fun, you are supposed to love it, you're supposed to enjoy it, you're supposed to communicate, you're supposed to express. So then you are having a dance. And it doesn't mean that you have to be always perfect. Even the imperfectness, or being imperfect, helps you enjoy the dance. There are dance forms, বিশেষ করে সাউথ আফ্রিকান যে আমি ডান্সগুলোর কথা বললাম, লাতিন আমেরিকান ডান্স ফর্মস, ট্যাঙ্গোতেও। So being imperfect teaches you a lot about the dance. So you don't have to be perfect always. If somebody is telling you to be perfect always,
then I mean this guy is missing out something, because there is always scope for improvisation. Okay, you're doing it perfectly, that's fine, but there is still scope for improvisation. Be open to that. একটা এমন মোমেন্ট হলো উই আর ক্লোজ টু আওয়ার্স, মানে আমাদের পার্টনারের সাথে আমরা খুব ক্লোজ মোমেন্টে চলে এলাম, সেখানে একটা এমন সারপ্রাইজ এলিমেন্ট আমরা করলাম যেটা ডান্সটাকে অন্য একটা লেভেলে এলিভেট করে দিল। দোজ মোমেন্টস ম্যাটার। সেন্সুয়ালিটি, স্পাইসি, এগুলো তো বললাম। স্কোপ ফর রিভলিউশন, আই হ্যাভ অলরেডি টকড অ্যাবাউট ইট। অস্ট্রেলিয়া, আই উইল নট লিভ অস্ট্রেলিয়া অলসো। অস্ট্রেলিয়া যদি আমি বলি তাহলে অস্ট্রেলিয়ান ব্যালে একটা হয়, দ্যাট ইজ দ্য ক্লাসিক্যাল ফর্ম অফ দ্য ডান্স ফর্ম, দ্য ক্লাসিক্যাল ফর্ম অফ দ্য ডান্স প্র্যাকটিসেস। আর যদি আমি ফোকের কথা বলি তাহলে করবরি বলে একটা হয়। অ্যান্ড অ্যাকচুয়ালি যারা নন অ্যাবরিজিনিস, মানে যারা অ্যাবরিজিনিস নয়, তারা অ্যাকচুয়ালি অ্যাবরিজিনাল ডান্স ফর্মস গুলোকে করবরি বলে ডাকে। বুশ ডান্স একটা থাকে, বুশ ব্যান্ড একটা আছে, যেটা থেকে মিউজিকটা নিয়ে ওরা বুশ ডান্স একটা হয় অস্ট্রেলিয়ান। এবং ইউকে, আয়ারল্যান্ড, সেন্ট্রাল ইউরোপ, এই ইনফ্লুয়েন্স গুলো রয়েছে। অ্যান্ড আইরিশ ডান্স গুলো যেটা আছে, যে প্রাইড অফ এডিং অ্যান্ড কড্রিল, দ্য ল্যান্সার্স, এইগুলো যেমন আছে, তেমন ওয়েবস অফ বন্ডি এটাও আছে, মেলবোর্ন শাফল আছে, নিউ ভোগ আছে, এই ডান্সগুলোও রয়েছে। এবং কি থাকছে তার মধ্যে? এস্থেটিক্স থাকছে, অবভিয়াসলি ইট উইল বি দেয়ার। অনেক সময় যে ফোক ডান্স বা ট্রাইবাল ডান্স গুলো যদি আমি বলি, বা অ্যাবরিজিনিসদের যে ডান্স গুলো আমি বলি, সেখানে আমি মেকআপ ইউজ করছি, আমি পেইন্ট ইউজ করছি, বডি পেইন্ট ইউজ করছি, সামটাইমস ট্যাটু ইউজ করছি, সামটাইমস বডি পেইন্ট ইউজ করছে, আমি অর্নামেন্টস ইউজ করছি। তো সেগুলো একটা এক্সপ্রেশনের সেই একটা পার্ট, দ্য ওয়ে ইউ আর এক্সপ্রেসিং ইউর সেলফস। আবার সেখানে আমি ব্যালেতে গেলে একটু সফিস্টিকেটেড অন্যভাবে একটু মেকআপ করছি। সো এস্থেটিক্স একটা বড় পার্ট আছে, বিট ইন ক্লাসিক্যাল, বিট ইন ফোক। হয়তো আমরা ফোকে অতটা করছি না, কারণ এক্সপ্রেশনটা আমাদের বেশি গুরুত্ব হয়ে যাচ্ছে। মেবি ইন আদার ফর্মস আমরা ওটাকে আরো গুরুত্ব বেশি দিচ্ছি। রিগোরাস টেকনিক তো থাকছে। কেন ওই অনেক সময় কি হয়তো অস্ট্রেলিয়ার যে মানে অ্যাবরিজিনাল যে ডান্স ফর্মস গুলো ছিল, এটা আমরা যে কোনো পুরোনো কালচারেই দেখবো, অ্যানিমেল ফর্মস গুলো বা অ্যানিমেল মুভমেন্ট গুলোকে অবজার্ভ করে ওদের অনেকগুলো ডান্স ফর্মস আছে আর কি। এটা আমাদের চায়নাতেও আমরা দেখেছি, এবং ইন্ডিয়াতেও যদি কালারিপায়াতুও আমরা দেখি, কালারিপায়াতুতে উই হ্যাভ different poses where we are actually imitating the animals. যেটা আমাদের চায়নাতে কুংফুতে যদি আমরা দেখি, কুংফুতে শাওলিন কুংফু আর কুংফুতে দেখলে we are having some poses where we are imitating the animals. তো এগুলো ছিল টেকনিক্স, তো থাকি। তো সেই টেকনিক গুলোকে দেখতে গেলে আমাদের রিগোরাস টেকনিক গুলোকে জানতে হয়, দেন ইট বিকামস মোর ফ্লুইড। এশিয়ান যদি ডান্স বলি তাহলে সেখানেও আমি ক্লাসিক্যাল আর ফোকে যদি ভাগ করি, আমি এখানে ডিটেলে বলছি না, বিকজ ইন আনাদার চ্যানেল উই আর ডুইং আ সেপারেট সেশন অন ইন্ডিয়ান পারফর্মিং আর্টস। সেখানে আমরা এশিয়ান পারফর্মিং আর্টস গুলোও কিছুটা বলে দেবো, বিকজ ইন্ডিয়ান, চাইনিজ, জাপানিজ এগুলো একসাথেই বলবো। আর এখানেও আরো সেশন করতে থাকবো ইন্টারমিডিয়েটে, যেখানে আমরা যেহেতু এটা ডেপথ আরো বেশি, তো আমাকে বলতে হবে মুদ্রাগুলো কি ডিফাইন করছে, বা আমার কোন ড্রেস আমি ইউজ করছি কোন ডান্সের জন্য। যেন ভারতনাট্যম, কত্থক, ওডিসি, কুচিপুড়ি, কথাকলি, মণিপুরি, মোহিনীনাট্যম, সাত্রিয়া, এই ডান্সগুলোতে কোন ডান্সে আমি কোন ড্রেস ইউজ করছি। লেট মি শো ইউ। ভারতনাট্যমে যদি আমি বলি, ওয়াই নট, এশিয়ান ডান্সগুলো যদি আমি বলি, প্রত্যেক করেই দেখিয়ে দিই, অ্যাটলিস্ট ইউ শুড নো অ্যাবাউট দ্য। এইটা হচ্ছে আমাদের ভারতনাট্যম ডান্স। I will talk about in detail about all these things, but right now you just look at the costumes, the way they have done the makeup, the poses, the gestures, as you have seen in the Western dances also. But এই ডান্সের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ, which I will mention, সেটা হচ্ছে সাধনার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, এবং ডিভোশন বা একটা স্পিরিচুয়াল এলিমেন্টটা খুব ইনহেরেন্ট একটা রয়েছে। দ্যাটস ওয়াই এই যে পোজেস গুলো বা পশ্চার্স গুলো আমরা দেখছি, এখানে সাটল পশ্চার্স গুলো খুব ইম্পর্টেন্ট, এবং সেটা করতে গেলে ইউ হ্যাভ টু ডেভেলপ ইউর সেলফ অ্যাজ আ পার্সোনালিটি। সো এই সাধনা বা প্রসেসটার মধ্যে দিয়ে গিয়ে করতে 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 ইউ রিচ সার্টেন লেভেল ওয়্যার ইউ আর পারফর্মিং ইট পারফেক্টলি। দায় সাদার ব্যাপারটা কম হয়, একটু সাধনার ব্যাপার আছে, বাট স্টিল there is a lot of scope for like modification or evolution. So if you learn about these 7 or 8 dances, and then you can figure out your own dance, you can take the essence of these dance forms and you can create your own dance. But actual যেগুলো অলরেডি এক্সিস্টিং, সেখানে শিখতে গেলে আমাকে
একটু মানে অনেক কিছু শিখতে হয়। যেমন এই যে মেকআপটাও যদি আমি বলি, এখানে মুদ্রাটা দেখাচ্ছে, জেস্চারটা খুব ইম্পর্টেন্ট। এই যে এইখানে যদি আমি দেখি, এই যে মুদ্রাটা এইখানে, যেমন আমি রাসা থিওরি নিয়ে কথা বলবো, নাট্যশাস্ত্র যখন আমি বলবো, তখন এই যে এইটা ভারতনাট্যম যখন আমি বলছি, এই যে মেকআপটা, এই যে জেস্চারটা, এটার একটা মেকআপ, এই যে জেস্চারটা, এবং সাথে সাথে ফেসিয়াল এক্সপ্রেশন, জেস্চার যেটা বললাম, চোখটা হাউ আই এম মুভিং, এই যে যেখানে এই রসটা আমি ইউজ করছি, ঠিক আছে, সেই রসটা কি এই রসটা না, এই তিনটে যদি আমি দেখি, এইটা একটা রস, এইটা একটা রস, এইটা একটা রস, শুধু চোখের মুভমেন্ট আছে, ফেসিয়াল এক্সপ্রেশন আছে, তার সাথে সাথে বডি মুভমেন্ট, সো দ্যার ইজ আ লট হ্যাপেনিং, there is a lot happening. So this is your Bharatnatyam. Then if I go to Kathak, this is Kathak. You see the dress has changed substantially. এবং ফিলটাও I think you can understand how the film is feel is different, and I will discuss why the feel is different. ওডিসি ডান্সটা ইউ উইল নো, বিকজ এটার একটা স্পিরিচুয়াল, মানে এরা খুব বড় বেস আছে স্পিরিচুয়াল ওডিসি ডান্সের। That's why you look at this, you look at these two postures and the facial expression. These two are not similar, right? So you are expressing yourself. তার সাথে সাথে সেই মেকআপ আছে, কস্টিউম আছে, পোজেস আছে, জেস্টার্স আছে, কিন্তু এই যে রাসা থিওরিটা, দ্যাট ইজ মাচ মোর ডিপার। এবং ডিভোশন এলিমেন্টে যেটা রয়েছে, দ্যাট ইজ রিয়েলি, ইউ নিড টু নেইল ইট। কুচিপুড়ি, see, mudras. Here you see the difference of Odissi and Kuchipudi. You see, if you do it right in the right way, you can seduce. There is a lot of seductive expression, and there is a devotional expression also. Sometimes you are praying with your postures. So that's why you need to develop your personality to do these dances. Now, if we talk about Manipuri dance, you will see how it is very different from Manipuri dance. I will talk about the mudras, Manipuri dance, and Manipuri martial art is there. So I will, in another day, I will talk about the Manipuri martial arts also. But let's talk about the Manipuri dance. You see, they are reflecting their culture. This is the dress, the costume. It matters a lot when you are performing authentic Manipuri dance. And these are the dances, the tribal or folk dances of Manipur. So Northeast, I will mention only one thing, that Northeast is very culturally is very deep. There is a lot happening in Northeast, and they have a lot to offer. So I think Northeast exploration করলে লোকে অনেক কিছু জানতে পারবে আর কি, বিকজ অনেক সময় এই নিয়ে আলোচনা হয় না, দ্যাটস আ স্যাড থিং। বাট মিউজিক, ডান্স, আর্ট, ওরা একটু ইন্ট্রোভার্সনটা অনেক সময় মেনটেন করে, বাট ইনসাইড দেয়ার পাওয়ার হাউস। সো and Mohiniyattam, see the gesture, the mudras, the costume, the makeup. And you know, the more experienced you are, the more subtle your, the subtler your expression will become. See this, she is experienced. The way she is moving her eyes, she is not that experienced. So it takes an eye to recognize that, but
once you are too much into all these things, art, then it becomes very intuitive. I mean, within seconds you can see what are the areas he or she needs improvement, and that's a great thing to have. Like, it's leadership. Unfortunately, we are lacking it nowadays, but we should have it. It will make you a better human being. A Kshatriya dance, that's also a dance. You see, the costume has changed, the makeup, the gesture changed. So these are beautiful dances. Beautiful dances. Now I will just show, since we have already discussed about it, I will just show mudras in dance. I will do another session in mudras only. These are the mudras in dance. This is in Kathak. So what I will do is এই মুদ্রার একটা ছবি নিয়ে I will paste it so that you know about it, এবং এটার একটা খুব কসমিক কানেকশন আছে। সো এই যে মুদ্রার, যখন আমরা মেডিটেট করি, যখন আমরা ধ্যান করি, তখন এনার্জি সার্কেলস গুলোকে কিভাবে আমরা মানে চ্যানেলাইজ করব বা ডিরেক্ট করব, তো সেইটা মুদ্রাগুলো খুব ম্যাটার করে। যার জন্য পুজো যখন আমরা করছি তখন ডিফারেন্ট ডিফারেন্ট মুদ্রাস আছে, কখন কোনটা করছি। এই মুদ্রাটা খুব কমন, এবং কোন মুদ্রার কি নাম আছে সেগুলো আমি বলবো। যার জন্য বলছি ইনহেরেন্ট একটা স্পিরিচুয়াল এলিমেন্ট আছে। দ্যাটস ওয়াই ওয়েন উই আর ডান্সিং, there is a cosmic, we are dancing with the cosmic force. That's why মুদ্রাটা একটা বড় ফ্যাক্টর। কারণ এরপরে যদি আমরা চাইনিজ, ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন দেখি, তখন দেন উই উইল নো অ্যাবাউট দ্য অ্যাকুপ্রেশার পয়েন্টস উই হ্যাভ। তারা মেরিডিয়ানস হিসাবে দেখেছে, আমরা দেখেছি প্রাণা, ওরা দেখেছে চি, মেরিডিয়ান, আমরা দেখেছি ইডা, পিঙ্গলা, সুষুম্নায়, নাড়িজ গুলো, এবং ডিফারেন্ট ডিফারেন্ট নার্ভ এনার্জি সেন্টার্স ইন আওয়ার বডি, যেটা দিয়ে আমরা হিল করে ফেলতে পারি। চক্রাস হিলিং করে আমরা হিল করতে পারি। তারপরে মুদ্রাস গুলো আছে, যেখানে আমরা কোন চক্রাটা ওপেন আছে, ক্লোজ আছে, সেমাই ওপেন, সেমাই ক্লোজড আছে, you can just look at by touching, we can understand it by touching. তার জন্য সেন্সিটিভিটিটা খুব দরকার, যে আর কি টাচ করছে, যে বুঝছে। ফোকের মধ্যে ভাংড়া, যেখানে আমরা পাঞ্জাবে দেখছি গরবা বা কালবেলিয়া, বিহু, এগুলো আছে। আমি আজকে আর যাচ্ছি না, কেন অলরেডি we have 2 hours and 40 minutes, but ডান্স স্পোর্ট আছে, সোশ্যাল এক্সিবিশন ডান্সিং করছি, যেখানে আমরা সোশ্যাল এক্সিবিশনের জন্য করছি। কম্পিটিটিভ বলরুম ডান্সিং, যেখানে আমরা কম্পিটিটিভ বলরুম ডান্সিং করছি। Different types. Talking about it, aesthetics and communication. So experiment, experiment, experiment. That is what I always say. The more you experiment, the more you will learn about it, the better you will get at it, and you can teach better. এবং আরেকটা যেটা খুব বড় জিনিস হচ্ছে, I will mention, যে ইন্ডিয়ান ডান্স বা এশিয়ান ডান্সটা যখন আমি বললাম, এশিয়ানটা যদিও আজকে বলিনি, সাউথ এশিয়ান বলতে গেলে সেখানে আমার চাইনিজ বলতে হবে, জাপানিজও বলতে হবে। আমি ইন্ডিয়ান কয়েকটা ডান্স খালি বলেছি। So there are many more, and I will discuss about many more dances, because at least gesture, body language, expression, what it takes to perform that dance, you should know about it. তারপরে তো you can do a lot of things, but কেন আমি বারবার বলছি, because they have worked on these postures, mudras, then your seductive expressions, devotional expressions, facial expressions, eye movements. These people have worked on it for a lot of years, thousands of years. So there is a reason behind it. They also modified it, and eventually somewhere we lost that touch. Now we need to understand how deep those dances were. Then তাহলে আমরা ওটাকে মার্কেট করতে পারবো, we can perform it better. সবকিছু দিক থেকে আমরা করতে পারবো। আলাদাভাবে আমাদের মার্কেট করতে হবে বা লোকের কাছে জোর করে বলতে হবে, ওরকম কোনো ব্যাপার নেই। আমার নাচতে ভাল লাগে, আমি ওটা রিয়েলাইজ করতে পেরেছি, I can talk about it, I can dance it myself, I can dance that dance form myself, then I am very কি বলবো, fluid to talk about that, or fluent to talk about that. So have fun. Unless you have fun, it doesn't matter. You should have fun. যদি জোর করে একটা জায়গায় করাও হচ্ছে, then you are also learning the techniques, but you should have fun. ওই এক্সপিরিয়েন্সটা খুব ম্যাটার করে, because it is ultimately about communication. That's why I always say communicate.
and know it so well that you can make a new form. You can break those forms and you can make a new form. Love, enthusiasm, passion, এইটা থাকাটা খুব দরকার, be it in music, be it in dance, be it in everything, expression. So express sad emotions, happy emotions, I mean 9 rasas নিয়ে কথা বলবো, বিভিন্ন ভাবগুলো নিয়ে কথা বলবো. So you will know about that, যে প্রাইমারি ইমোশনস গুলো আমার এগুলো আছে, সেখান থেকে I can have the secondary emotions. আমি আরেকটা চার্ট করে বোঝাবো how we can have tertiary emotions also. So the more we know about the nitty-gritty, meticulous details of the emotions and how to express those meticulous, nuances, then we will be better artists. We will be able to perform in a better way. Ultimately, it's about communication. If you are authentic about that communication, it will be communicated across. So this will be the end of this session, and I will quickly go to the introduction of ballet. And I'm really sorry today we spend so much time in the, but it was a good quality time that we spent in the performing of the flamenco and discussing the Cuban flavor, Cuban flair, and the South American and Latin American dances. That I couldn't start it with the ballet. I wanted to start with the ballet, but I will quickly go through the ballet section now, and in the intermediate section I will go deep into the ballet. Okay, so let me quickly go to the ballet. It's an introduction to the ballet. The pose you see in the left, this is called arabesque. So এখান থেকে যদি আমি যোগার সাথে করি, তাহলে এখানে আমার we have poses in yoga where we are doing these kind of postures. সো যেটা আমি বারবারই যার জন্য বলি, বিশেষ করে ব্যালেতে আমি কেন বলছি, এখানে ক্লাসিক্যাল অ্যাপ্রোচটা আছে, তারপরে আমার এই যে সফিস্টিকেশন বলি, আরো মোর সাটল অ্যাপ্রোচ যেহেতু এগুলো আছে, যার জন্য যত আমরা যোগাটা করছি, উই আর বিং ভেরি ক্লোজ টু আওয়ার ওন ইন্ট্রিনসিক ইমোশনস, ইন্ট্রিকেট ইমোশনস। সো এই যে ইউনিয়নটা হচ্ছে না, দ্যাট উইল মেক ইউ আ বেটার ডান্সার। এবং ব্যালের ক্ষেত্রে যে ভূমিকাটা, ব্যালের ক্ষেত্রে দ্য মোর ইউ ডু দ্য পোজেস, the more you do the yoga, the more you do the union, তো যোগ যত আমরা করছি তত আমরা ব্যালেটা খুব ভালোভাবে করতে পারবো। দ্যার ইজ অ্যান ইনহেরেন্ট কানেকশন। এবং ওই যে ফ্লেক্সিবিলিটি, ফ্লুইডিটি, যত আমি বলছি যোগার যত পোজগুলো আমি করব, শুরুতে হয়তো আমি করতে পারছি না, বাট উই আর পুশিং। দ্য মোর উই পুশ, দ্য মোর ফ্লেক্সিবল উই বিকাম। এবং এই মুভমেন্টগুলো খুব ম্যাটার করে। তারপরে এক এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার আছে, যত হয়তো কম বয়সে অনেকে বেশি এক্সপিরিয়েন্স হয়ে যায়, বা ওই নিজের সাথে ইন্ট্রোস্পেকশন, রিফ্লেকশন, নিজের সাথে, নিজের ক্রাফটের সাথে বা আর্টের সাথে নিজের কিছুটা টাইম কাটানো, এগুলো খুব ম্যাটার করে। আনলেস ইউ ডু দ্যাট, ইউ ওয়ন্ট বি এবল টু বিকাম আ বেটার আর্টিস্ট। মাজুরকা আছে, যেখানে আমি এটা একটা সোয়ান লেকের একটা মাজুরকা দেখাচ্ছি, দ্যাটস অলসো ডান্স। এইটা অলরেডি, না এটা বলিনি। এপিটম অফ গ্রেস এন্ড বিউটি, যখন আমি ব্যালের কথা বলছি, আই হ্যাভ অলরেডি শেয়ার উইথ ইউ। আমি কমিউনিটি ট্যাবে যদি বলি, কমিউনিটি ট্যাবে আমরা শেয়ার করেছি কি, জিজেলের একটা সিন শেয়ার করেছি। জিজেলের পারফরমেন্সটা যখন হচ্ছিল, তখন আমি আমি স্টোরিটা বলেছি, ন্যারেটিভটা বলেছি। সেটার পারফরমেন্সটা যখন হচ্ছিল, তখন আমি বলেছি যে কিভাবে পারফরমেন্সটা হচ্ছে। অ্যান্ড দ্য মোর ইউ লুক ইন টু দ্যাট পারফরমেন্স, অর মানে পারফরমেন্স বলবো, রিহার্সাল বলবো, রিহার্সালের গুরুত্ব কতটা, আই উইল টক অ্যাবাউট দ্যাট। রিহার্সালটা যতটা আমি দেখবো, ততটা ওখানে আমি দেখতে পাবো যে একটা কোঅর্ডিনেশনের একটা ব্যাপার থাকে, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম। যখন প্রেজেন্টেশনটা আমি শুরু করেছিলাম, আই ওয়াজ টেলিং, যখন আমি একটা ইন্ডিভিজুয়ালকে দেখছি, তখন আমার এই ফ্লুইডিটি অফ মুভমেন্টসটা আমি খুব দেখছি। কে কতটা জার্কিং করছে, কে কতটা ফ্লুইড করেছে, টেম্পোটা কিরম ভাবে সে মেনটেন করতে পারছে, তারপরে কতটা ট্রানজিশনটা খুব সুইফট হচ্ছে না আস্তে হচ্ছে, কোনটা রিকোয়ারমেন্ট আছে সেখানে, সে কিভাবে সেটা করছে, ইনোভেশন, ক্রিয়েটিভিটি তার মধ্যে কিছু করছে কিনা। অল দিস থিংস ম্যাটার আ লট। এবং যখন আমি গ্রুপের মধ্যে চলে আসছি, তখন আমার কোঅর্ডিনেশনটা, সেই এনার্জি কমিউনিকেশনটা, স্পেস আর মুভমেন্ট, which I started with, space star movement, how I am utilizing that space, I am going, walking, moving through that space, এনার্জির সাথে সেই কমিউনিকেশনটা, এটা ম্যাটার করে।
সো এপিটোম অফ গ্রেস অ্যান্ড বিউটি, ওই গ্রেসটা ব্যালের ক্ষেত্রে একটা খুব এক্সট্রা ব্যাপার, যেটা উই শুড টু কিপ ইন মাইন্ড। গ্রেসটা যখনই চলে আসছে, সেই আমাদের নাচে যেমন আমরা ডিভোশনাল এলিমেন্টটা বলছিলাম, যদি আমি ওয়েস্টার্ন লেন্সে বলবো না, ওয়েস্টার্ন পার্সপেক্টিভ দিয়ে যদি আমি ফেলি, তাহলে সেখানে কিন্তু আমি গ্রেসের ব্যাপারটা ব্যালেতে চলে আসছে। এর জন্য সেখানেও কোথাও না কোথাও স্পিরিচুয়ালিটিটা থেকেই যাচ্ছে, না হলে হাউ ক্যান আই পারফর্ম? এক্সপ্রেশনটা যদি আমি বেটার দিতে পারি, আমি যার জন্য আই থিঙ্ক ইয়েস্টারডে আমরা একটা শেয়ার করেছিলাম একটা ভিডিও, যেটা একটু মডার্ন ওয়েতে যদি আমি ব্যালেকে দেখি, ক্রিশ্চিয়ান ডিওরের ওয়ার্ল্ড ব্যালে, ওরা যেটা করেছে, ক্রিশ্চিয়ান ডিওরের যে ভিডিওটা নুইত্রুম্যান, তো ওটা যখন আমরা দেখলাম, তখন ওটার মধ্যে দেখতে পাচ্ছি যে কিভাবে মডার্ন ওয়েতে অ্যাপ্রোচ করে ব্যালেটাকে, মানে মডার্ন ওয়েতে কিভাবে অ্যাপ্রোচ করা যায়, এবং বিউটিফুলি পারফর্মড। এবং সেটার মধ্যেও ইউ উইল রিয়েলাইজ দ্য মোর এক্সপিরিয়েন্সড ইউ আর, you can see that who is a better performer, like who is a more experienced performer. সো সেখানে সবকিছু মিলেই আছে, কিন্তু কোথাও আমরা ডিস্ট্রাক্টেড হচ্ছি না। যারা আমরা বেশি বুঝি, বেশি জানি, মোর এক্সপিরিয়েন্স, তারা বুঝতে পারছি যে ওই সাটল নুয়ান্সেস গুলোতে কে বেশি দিচ্ছে, কে একদম বেস্ট, মানে মোস্ট এক্সপিরিয়েন্সড, বা কে একদম সব থেকে প্রিমা ব্যালারিনা যদি আমি বলি, এবং তার আশেপাশে তার অন্য ক্যারেক্টার গুলো তাকে অ্যাকম্পানি করছে। কিন্তু এমন কিছু হচ্ছে না যে আমরা ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি। সেজন্য আমি সবসময় যেটাকে বলি কোহেরেন্ট কমিউনিকেশন। ব্যালের ক্ষেত্রে আমি কি করছি, আমি বডিটা আমার কাছে একটা ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে। এই যে বডি পলিটিক্স আমি বলেছি, বা বডি একটা ল্যাঙ্গুয়েজ বলেছি, এই জেস্টার্স মুভমেন্ট, এটা একটা ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে। সেইটা ওখানে ওই আর্ট ফর্মটার মধ্যে অ্যাডেড, কমিউনিকেটিং আ ওয়াইড রেঞ্জ অফ ইমোশনস ইন লাইট, সেটা তো করলাম ওই স্পেসে। ইউটিলাইজিং কস্টিউম, সিনিক ডিজাইন অ্যান্ড লাইটিং, পোয়েটিক, সেই পোয়েট্রিটা থাকছে, মুভমেন্টের মধ্যে যে পোয়েট্রি কিছু থাকতে পারে, ব্যালে ইজ টিচিং আস দ্যাট। ইনক্রেডিবলি টেকনিক্যাল মুভমেন্টস, আমি এরপরে 5টা পজিশন দেখাবো, 1 2 3 4 5, ওগুলো একদম বেসিক পজিশন। সেটা থেকে আস্তে আস্তে সেটা যদি আমি মানে অ্যাডভান্সড ওয়েতে যাই, তাহলে সেগুলোর থেকে ইউজ করে আরো নতুন কোনো মানে মুভমেন্টস গুলো যেগুলো আছে ইনক্রেডিবলি টেকনিক্যাল, এবং তার ট্রানজিশনটা হয়তো আরো বেশি টেকনিক্যাল। বাট when we are one with the performance, the technique is becoming secondary, and we are so well rehearsed or well versed in those dance forms or movements যে আমরা ফ্লুইডলি ওটা খালি এক্সপ্রেস করে দিচ্ছি, and that becomes a part of our personality. Then you become a great dancer, then you become a great performer. কোরিওগ্রাফারের জব যেটা থাকে, বা ডিরেক্টরের জব যেটা থাকে, টু help you reach that stage or reach that position and go beyond it, to make you understand your potential, how you can be a better performer, a better human being, if I say so. So ballet dance can be magical, exciting, provoking, disturbing. সব রকম আমি বলছি, পজিটিভ নেগেটিভ এক্সপ্রেশন দুটোই আছে। It can be magical. Swan Lake আমি দেখছি চাইকভস্কির, I can be mesmerized with a Swan Lake performance. এত বিউটিফুল কিছু মোমেন্টস আছে। I will discuss the acts এরপরে। ডিটেলে আজকে যাব না, জাস্ট I will mention the entire narrative structure. যখন আমি স্লিপিং বিউটি দেখছি, তখন আমি সেরকমভাবে মেসমারাইজড হয়ে যাচ্ছি। রোমিও জুলিয়েট দেখছি, পিটার প্যান দেখছি, যদি আমি রোমিও জুলিয়েটই ধরে নিই, দারুণ দারুণ কিছু রোমান্টিক মোমেন্টস আছে, যেটা প্রোকোভিয়েভ করেছে, সার্গেই প্রোকোভিয়েভ করেছে, সিন্ডারেলাও করেছিল, রোমিও জুলিয়েটও করেছে। বিউটিফুলি পারফরমেন্স, কিছু মানে বিউটিফুল কিছু মোমেন্টস আছে। ব্যালের মধ্যে দিয়ে কিভাবে সেই রোমান্টিসিজমটাকে তুলে ধরবে আছে, ম্যাজিক্যাল আছে, এক্সাইটিং আছে, প্রভোক করতে পারে, ডিস্টার্বিং হতে পারে। এমন কিছু হচ্ছে যেটা মানে সোয়ান লেগেই এমন কিছু মোমেন্টস আছে দ্যাট ক্যান বি, ইফ পারফর্মড ইন এ প্রপার ওয়ে, দ্যাট ক্যান ডিস্টার্ব ইউ, মেক ইউ ডিস্টার্ব, মেক ইউ ফিল ডিস্টার্ব। তো ডিস্টার্বিং এলিমেন্টসও থাকে, and you are also performing that through some gestures, movements, facial expressions, the use of music, scene design, costume, light, everything. Coherent communication. You are expressing, you are communicating. You tell a story, you express your thought, concept, or emotion. It can be anything. You tell a story. জিজেল, আজকে আমি বলেছি জিজেলের একটা স্টোরি আছে, কালকে বলেছি সেটার একটা স্টোরি আছে। আবার যদি আমি সেটা স্লিপিং বিউটি দেখি, নাট ক্র্যাকার দেখি, যদি আমি দেখি চাইকভস্কি সোয়ান লেক দেখি, রোমিও জুলিয়েট দেখি, পিটার প্যান দেখি, তখন তাদের মধ্যে একটা স্টোরি আছে, উই ক্যান টেল এ স্টোরি। আবার তার মধ্যে যদি আমি দেখি একটা থট বা একটা কনসেপ্ট বা একটা ইমোশন করার জন্য, বা অনেক সময়
শিখছি আমরা থট, কনসেপ্ট বা ইমোশন, বা যদি আমি যাই থট, ইমোশন বা কনসেপ্ট, সেটা আমরা শিখছি শুরুতে একটা একটা করে, ছোট থেকে আস্তে আস্তে বড় হতে যাচ্ছে। পরে যখন আমরা শিখে ফেললাম, দেখলাম এই স্টোরিটাকে বলতে গেলে আমরা কিভাবে সেটাকে এক্সপ্রেস করবো। বা হয়তো একটা থট এক্সপ্রেস করতে একটা স্টোরি বললাম, একটা স্টোরি এক্সপ্রেস করলাম একটা থটকে ইউজ করে, বা মাল্টিপল থটসকে ইউজ করে, বা কনসেপ্ট আর ইমোশনসকে ইউজ করে, বা একটা কনসেপ্টকে ফার্স্টে ইউজ করলাম, থট আর ইমোশন ইউজ করে, কনসেপ্টটাকে দিয়ে তারপর স্টোরি ইউজ করলাম। সো এই যে পারমুটেশন কম্বিনেশন, ডিফারেন্ট ওয়েজ, ballet helps us to do that. ক্লাসিক্যাল অ্যাপ্রোচ হতে পারে, মডার্ন অ্যাপ্রোচ হতে পারে। ক্লাসিক্যাল অ্যাপ্রোচ হলে আমরা যদি বলশয়ের অনেকগুলো পারফরমেন্স আছে, আরো অনেক কিছু আছে, যদি আমি এগুলোই দেখি, সোয়ান লেক বা আরো কিছু ক্লাসিক্যাল অ্যান্টিকুইটিতে আগে যেগুলো হতো সেগুলো আরো মোর ক্লাসিক্যাল ছিল, বাট ব্যালেতে এখন রাশিয়ান ব্যালেটাই বেশি আর কি চলে। তো সেখানে এটা আছে, ইংলিশেও কেউ কেউ ওরা অ্যাডাপ্ট করেছে, বাট রাশিয়ানদের সাথে ব্যালেটার নামটা আর কি ওতপ্রোতভাবে জড়িত, ওরা এত কাজ করেছে এটা নিয়ে। এনিওয়েজ, এই মুভমেন্টস গুলো আমি একটু বলি, যে টু বেন্ড কিপিং বোথ ফিট ফ্ল্যাট and floor at all times, bend your knees, remember to send your knees directly out over your toes. So these are three movements. একটা হচ্ছে টু বেন্ড, যেটাকে প্লিয়ে বলে, একটা হচ্ছে টু রাইজ, একটা হচ্ছে সতে, যেটা হচ্ছে আমার টু জাম্প বলছে। অনেক সময় আমরা দেখলাম একটু জাম্প করে তারপর ঘুরে গেল, একটা মুভমেন্ট করলো, সো দ্যাট ইজ দ্য সতে মুভমেন্ট, সতে। যখন আমি রাইজ করছি তখন আমি রাইজ করলাম, অনেক সময় দেখছি না পায়ের ওই পজিশনটা দিয়ে আমি রাইজ করছি। তারপরে আমার যখন দেখছি টু বেন্ড, যখন আমি বেন্ড করছি। এই তিনটে মুভমেন্ট যদি আমি বলি, সেই তিনটে মুভমেন্ট দিয়ে হয়তো আমি একটা থটকে রিপ্রেজেন্ট করছি, হয়তো একটা ইমোশনকে রিপ্রেজেন্ট করছি, হয়তো সেখান থেকে একটা কনসেপ্টকে রিপ্রেজেন্ট করলাম, কম্বিনেশন অফ দিস মুভমেন্টস। তারপরে সেখান থেকে আমি একসাথে করে একটা স্টোরি রিপ্রেজেন্ট করলাম। বডিটা দিয়ে, বডির যে ল্যাঙ্গুয়েজটা সেটাকে ইউজ করা হচ্ছে, দ্যাট ইজ বিকামিং আ পোয়েট্রি। মানে ফার্স্টে আমি ল্যাঙ্গুয়েজটা দিয়ে কমিউনিকেট করছি, সেটা যদি পোয়েট্রি লেভেলে চলে যায় তাহলে কোন লেভেলের ব্যালে হচ্ছে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। ন্যারেটিভ অফ সোয়ান লেক আমি পুরোটা আজকে বলবো না, ফার্স্টে বলবো যে তিনখানা অ্যাক্টের একটা ব্যালে, এটা আমি কিরোভ ব্যালের একটা হয়েছিল রয়্যাল অপেরা হাউসে, সেটা দেখে বলছি। যে অ্যাক্ট ওয়ান, সিন ওয়ান হচ্ছে যেখানে একটা প্রিন্স সিগফ্রিড যেটা আছে, ওর ক্যাসেলটাকে দেখাচ্ছে, একটা পার্ক আছে তার কাছে, সেটা দেখাচ্ছে। সো এইখানে এই যে অ্যালেগ্রো আন্দান্তে নিয়ে আমরা হাসাহাসি করছিলাম, অ্যালেগ্রোটা একটু হায়ার টেম্পো, অ্যান্দান্তেটা একটু লোয়ার টেম্পো। সো দ্য মোর ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট মিউজিক, তাহলে মডারেটও একটু লোয়ার টেম্পো, এগুলো আমরা বুঝতে পারবো, এবং কিভাবে সেই মিউজিকগুলোকে ইউজ করে ইমোশনাল যে একটা ভেহিকল, যদি আমি বলি ইমোশনাল গাইডেন্স, সেটাকে ইউজ করা হয়। ঠিক আছে, তো শুরুতেই আমরা দেখছি যে ইন্ট্রোডাকশনটা হচ্ছে মডারেটো দিয়ে, অ্যালেগ্রো হচ্ছে নন ট্রোপো দিয়ে, সেখান থেকে অ্যালেগ্রো আসছে, তারপরে অ্যালেগ্রো আসছে, তারপরে আবার অ্যালেগ্রো আসছে, করতে 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 অ্যাক্ট ওয়ান সিন টুতে আমরা যাচ্ছি, বিসাইড এ লেক। যেই বিসাইড এ লেক গেলাম, একটা রোমান্টিক পরিবেশ, এখানে মডারেটো হয়ে গেল, পেসিংটা চেঞ্জ হয়ে গেল, আবার অ্যালেগ্রো, মডারেটো, মডারেটো, তারপর ড্যান্স অফ দ্য সোয়ান্স আসছে, লিটল সোয়ান্স, আবার মডারেটো সিন, এবং তারপর আমরা চলে যাবো অ্যাক্ট টুতে, বলরুম ইন সিগফ্রিডস প্যালেস, সেখানে মার্চ হচ্ছে যখন অ্যালেগ্রো জুইসড, ওয়ালস আছে, তারপরে আবার অ্যালেগ্রো আছে, স্প্যানিশ ড্যান্স আছে। এই রাইট সাইডটা খুব ইম্পর্টেন্ট, কেন এই যে সিনটা হচ্ছে এই 1 ঘন্টা 10 থেকে, স্প্যানিশ ড্যান্স সেখানে আছে অ্যালেগ্রোতে, নিওপলিটন ড্যান্স আছে, হাঙ্গেরিয়ান ড্যান্স আছে, মাজুরকা যেটা শুরুতেই দেখালাম আছে। ঠিক আছে, আবার অ্যাক্ট থ্রিতে গেলে বিসাইড দ্য লেক, আবার মডারেটোতে এলো, অন্ত্রাক্তে এসছে, তারপরে আমার ওয়ালস আছে, অ্যালেগ্রো আবার এসছে, সিন ফিনালে এসছে অ্যান্দান্তে দিয়ে, আবার এখানে আমার সিন ফিনালে এসছে অ্যালেগ্রো দিয়ে, মডারেটো, মডারেটো। সো এইটা আমি জাস্ট একটা পেসিং বা টেম্পো দিয়ে বললাম, পরে আমি যখন ইন্টারমিডিয়েট সেশনটায় যাব তখন আই উইল ডিসকাস ইন ডিটেল, বিকজ আই নিড টু ডিসকাস ইন ডিটেল। অ্যাটলিস্ট একটা ব্যালে তো আমি ডিটেলে ডিসকাস করবোই, বাট দ্য ওয়ান ইউ শুড আমি একটা পুরো ব্যালের লিঙ্কও শেয়ার করে দেবো, উই উইল ডু দ্যাট। বাট ইউ শুড আন্ডারস্ট্যান্ড এই যে বডি, মিউজিক, সাউন্ড, মুভমেন্ট, এটার যে ল্যাঙ্গুয়েজটা, এটা ইউজ করে একটা স্টোরি বলা হচ্ছে, বা একটা কনসেপ্ট, একটা থট বা একটা ইমোশনকে বলা হচ্ছে। পজিশনস ইন ব্যালে 5টা পজিশন হয়, 1 2 3 4 5। পায়ের পজিশন, হাতের পজিশন দুটোই দেখার খুব দরকার। পাটা এরকম 90 ডিগ্রি মুভমেন্ট কখন হচ্ছে না হচ্ছে ম্যাটার করে, পাটা এরকম। আমি তিনখানা একই ছবি দেখাবো, তিনটে ওয়েজ অফ রিপ্রেজেন্টেশন। এটা একটু ক্লাসিক্যাল ওয়েতে,
ঠিক আছে, 1 2 3 4 5, 5টা পজিশনে। এটাও তাই। এটা যখন এই পজিশনটাকে ধরছে না 5টা পজিশনের মধ্যে, এটা একদম শুরুতে 5টা পজিশন। এটার থেকে এটা বেটার, তার কারণ হচ্ছে এটা নুয়ান্সেস গুলো একটু বেটার ধরেছে। এই যে হাতের এই যে বেন্ডটা হবে, এইটা কতটা হাতটা উঠবে, তারপর এই বেন্ডটা কতটা হবে, এই হাতটা কতটা ফ্রন্টে থাকবে, কতটা বেঁকবে, এইগুলো সব ম্যাটার করে। কোনটা আমরা পারফর্ম করছি, কোন সময় কতটা কি করব, সেই এই যে পশ্চারসটা হচ্ছে বা জেস্টার্সটা হচ্ছে বা বডি মুভমেন্টস গুলো হচ্ছে, এইটা একটা কনভে করছে, ইমোশন কনভে করছে। সেটা ওই যে বললাম, কনসেপ্ট হতে পারে, স্টোরি হতে পারে, থট বা ইমোশন হতে পারে, এগুলো কনভে করছে। একটু এদিক থেকে এদিকে নামবে, আমার মনে হবে সামথিং ইজ রং। বা মুভমেন্টটা যদি বলি, টেম্পোটা এদিক থেকে এদিকে একটু চেঞ্জ হবে, আই উইল ফিল দ্যাট সামথিং ইজ রং, যেটা এখানে অতটা দেখাতে পারেনি। সো দিস ইজ আ 2 ডাইমেনশনাল পিকচারে যেটা দেখিয়েছে মোটামুটি। এটাতে চেষ্টা করেছে, তবে অতটা পারেনি। একেবারে ফটোটা যখন দেখাচ্ছে, তখন আমি পুরোটা দেখতে পাচ্ছি। এটা তাও কিছুটা গেছে আর কি। দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, এইটা তো আমি ওটাতেই মেনশন করে দিয়েছি, সেটা আমি নতুন করে বলবো না। খালি যেটা আমি বারবার বললাম যে ইমোশন এনার্জি তো আছে, এবং স্পেস আর মুভমেন্ট, যোগটা যত আমি ভালো করে করছি, তাহলে ব্রিদিং পশ্চার ইমপ্রুভ হচ্ছে, ভাইটালিটি ইমপ্রুভ হচ্ছে। তারপর দেখবো ওই যোগ করতে করতেই আমার ফেশিয়াল এক্সপ্রেশন, জেস্টার, বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো সব অটোমেটিক্যালি হয়ে যায়। এবং স্পিরিচুয়ালি যেটা হয়, গ্রুপ ডাইনামিক্স বা কোঅর্ডিনেশন, টুগেদার যে মুভমেন্ট, নিজের ফ্লুইডিটি, সবকিছু একসাথে হয়ে যায়। একটা যোগটা এত সুন্দর একটা কোহেরেন্ট একটা প্রসেস বা অ্যাক্টিভিটি বা একটা এক্সারসাইজ যদি আমি বলি, খুব ছোটভাবে বললে, বাট একটা প্রসেস যদি আমি বলি, একটা ইউনিয়নের মধ্যে আমরা যাই। সেই ইউনিয়নটার মধ্যে যখন আমরা যাচ্ছি, তখন ইউনিয়নটা হচ্ছে একটা হোলসাম হোলিস্টিক ইউনিয়ন। তার মধ্যে রিদম, পোয়েটিক স্ট্যান্সাস থাকছে, অম্বিয়ন্স থাকছে, রিদমিক ক্যাডেন্সেস থাকছে, ইমোশন এনার্জি থাকছে, তার সাথে সাথে এক্সটার্নাল প্রপস, কস্টিউমস, এগুলো তো রয়েছেই। The need of rehearsal, what does it mean, how does it feel? The more you will do, আমি তো আগেই বলেছি, রিহার্সাল যত আমি করব, দেখবো মুভমেন্টের ফ্লুইডিটি বেড়ে গেছে, এবং আমি তো হয়তো কয়েক সেকেন্ডের মধ্যেই দেখে বুঝে যাবো যে কে কতটা এক্সপিরিয়েন্স, কে কতটা রিহার্স করেছে। রিহার্সালটা কেন হয়, দ্য মোর ইউ ডু দ্য রিহার্সাল আন্ডার প্রপার গাইডেন্স অর ইউর ওন গাইডেন্স, দায় সারা এক্সপ্রেশনটা হয় না। দায় সারা এক্সপ্রেশনটা যখনই হচ্ছে, ইট ক্যান বি আ টার্ন অফ, মানে অডিয়েন্স ক্যান বি ডিস্ট্রাক্টেড ফ্রম দ্য পারফরমেন্স। সেইটা যাতে না হয়, যার জন্য উই হ্যাভ টু বি ভেরি অ্যাওয়্যার অফ দ্যাট ফ্যাক্ট, উই হ্যাভ টু বি ভেরি ইনভলভড ইন দ্যাট প্রসেস, যাতে এটার কোনো সুযোগ না থাকে। Most importantly, how does it feel? If you feel good about yourself, if you feel good about that performance, then the audience will feel the same. But if you don't feel about yourself in a good manner, if you don't feel about your performance in a good manner, then the audience might catch it. The more experienced the audience is, the easier it is for them to catch it. যার জন্য বেস্ট ওয়ে হচ্ছে টু অথেন্টিক্যালি এক্সপ্রেস ইউর সেলফ অ্যান্ড টু হ্যাভ আ কোহেরেন্ট কমিউনিকেশন। এটা তো আমি বলেছি, এই কন্টিনেন্ট গুলো বলে আমি চলে গেছিলাম ওটায়। বাট এই তো ন্যাকামিনা নির্ভেজাল আড্ডাই হলো। এটা এখানেই শেষ করবো, 3 ঘন্টার মতো হয়ে গেছে অলরেডি। অ্যান্ড ব্যাস এইটাই। খালি জাস্ট শেষ করার আগে আমি ব্যালের কতগুলো জিনিস একটু বলে দিই। আমরা মুদ্রা দিয়ে এখানে শেষ করেছিলাম, সেখান থেকে ব্যালের কি কি ছবি দেখাচ্ছে একটু দেখি। এই যে এখানে ব্যালান্স, এই যে জাম্পটা হলো, এটা একটা মুভমেন্ট। এখানে আমি দেখেছি অ্যারাবিস্কি, এটা দেখেছি। এবার অ্যারাবিক, এখানে অ্যারাবের যে ব্যাপারটা চলে এলো অনেকে বুঝতে পারে, কিন্তু পশ্চার গুলো সব ইন্ডিয়ার থেকেই নেওয়া আর কি। এই মুভমেন্টটা যখন লাভ দিচ্ছে, এইটা যখন যেটা যেখানে লাগে, এই যে ব্যালে ফর লাইফ, ইট বিকামস এক্সপ্রেশন ফর লাইফ। দ্য ওয়ে ইউ আর মুভিং, দ্য ওয়ে ইউ আর টকিং, ইট বিকামস আ ওয়ে অফ লাইফ। এই একটা কমন ডেসে করছে প্রেজেন্টিং। এই যে রিয়েল লাইফে যদি মডার্ন ওয়ার্ল্ডে যদি আমি ব্যালেট ড্যান্সটাকে করি, তাহলে সেখানে আমি কস্টিউমটা মেনটেন করছি না, আমি একদম নর্মাল রিয়েল লাইফে করছি, হ্যাঁ না? কিন্তু মুভমেন্টটাকে আমি মেনটেন করছি, ব্যালের যে পদ্ধতিগুলোকে আমি মেনটেন করছি, সো করছি আমি।
If you haven't seen Billy Elliot বলে একটা মুভি আছে, Billy Elliot, it's a beautiful movie. This guy wants to be an artist. Let me keep the suspense. এবং সেই টাইমে ওর পক্ষে ছেলে হয়ে সেই আর্টিস্ট হওয়া, সেই going against that society circumstances, but he is still holding on to his dreams. So beautiful performance, and a beautiful movie. The inner struggles you go through as an artist, and it makes you push harder. Actually, those struggles make you push harder. Definitely it does, if you are passionate enough, because that is the only way. I have to achieve it, and I have to be myself. So Billy Elliot, it's a wonderful movie. If you haven't watched it, watch it. Poses, so I have already mentioned, but here if you want to see, you can see it more. এই পোজগুলো, different ballet poses. We have already shared different movements, and in the intermediate session I will discuss all these movements, and there are some French terms also which I will mention in detail. But initially you should understand the way I am like talking about this, and আজকে যেটা সম্বিতের সাথেও যেটা কথা হচ্ছিল, to have that intuitive feel, to have that feeling of that expression or expressive emotion, that is very important. That is the most important thing. Techniques you can learn, but to have that intuitive feel, to have that essence of that performance, that takes a lot of time. So initially we will start with that, then we will delve into the technique. Otherwise you will not find motivation for that. সুন্দর দেখতে পাচ্ছি। এইটাও যদি দেখি, এখানে যদি কালেকশন অফ ডিফারেন্ট ব্যালে পজিশনসটা দেখি, কি সুন্দর আসছে পজিশনস গুলো, একদম ফ্রিডম অফ এক্সপ্রেশন। যদি আমি বলতে চাই, আমি দেখতে পাচ্ছি থ্রু বডি ল্যাঙ্গুয়েজ, থ্রু এক্সপ্রেশন, থ্রু ডান্স, জাস্ট ফ্রিডম অফ এক্সপ্রেশন। What can be better than that? And you are telling a story, and you are telling a narrative. That is even better. ঠিক আছে, ওকে, আজকে আর বাড়াবো না, আজকে এখানেই শেষ করব। অ্যান্ড তো লাইক করুন, শেয়ার করুন। Press the bell icon on the YouTube app and never miss another update. Press the bell icon on the YouTube app and never miss another update. একটু বড় হয়ে গেল, বাট মোটামুটি একটা ইন্ট্রোডাকশন দিলাম। ইন্টারমিডিয়েট সেশনটা উই উইল গো ইনটু দ্য ডিটেল। থ্যাংক ইউ সো মাচ।